ধরনের কোশ্চেন তোর পরীক্ষায় ছেপে যাবে, জাস্ট ছেপে যাবে। মাধ্যমিক 2026-এর রেজাল্ট ঘোষণা হয়ে গেছে। আমি জানি প্রত্যেকে ভীষণ চিন্তার মধ্যে আছিস, অনেকের মনের মধ্যে একটা চাপা ভয়, কারোর একটা চাপা উত্তেজনা কাজ করছে। কারোর মাধ্যমিক খুব ভালো হয়েছিল, কারোর মডারেট হয়েছিল, কারোর আবার খারাপ হয়েছিল। আমাকে একটা ছোট্ট কথা বলে দে ভাই, যার মাধ্যমিক খুব ভালো হয়েছিল সে কি ক্লাস 11-এ কোনো এক্সট্রা বেনিফিট পেয়েছে? সেও তো শূন্য থেকেই শুরু করেছে। যার মাধ্যমিক খারাপ হয়েছিল সে কি কোনো এক্সট্রা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়ে আছে? তা তো নয়, সেও একই জায়গা থেকে শুরু করেছে। ফলে এইবার তুই নিজেকে প্রুভ করে দেখা, এইবারই তো আসল খেলা শুরু। এই 11-12 তোর ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে রে। এই 11-12 এর মধ্যে থেকেই তো তুই কোন দিকে যাবি সেটা নির্ধারণ হবে রে। ফলে মাধ্যমিকের রেজাল্ট যা হয়েছে ভুলে যা, যেটা করেছিস করেছিস। খুব ভালো হয়ে থাকলে 11-এ আরো ভালো করতে হবে, খুব খারাপ হয়ে থাকলে, মডারেট হয়ে থাকলে 11-এ কামব্যাক করতে হবে। এমন করে কামব্যাক করতে হবে যাতে কেউ কোনোদিন তোকে মাধ্যমিকের রেজাল্ট নাম করে খারাপ না বলতে পারে। ব্যাস এটাই বলবো। এবার তোরা প্রত্যেকে জানিস আমরা আমাদের ধামাকা প্রোতে ক্লাস 11 কেমিস্ট্রি ভয়ঙ্কর ভাবে শুরু করে দিয়েছি। আমাদের স্ট্রাকচার অফ অ্যাটম শেষ, পিরিয়ডিক টেবিল শেষ, বন্ডিং একদম জোর কদমে চলছে। তোরা প্রত্যেকে জানিস প্রত্যেকটা ক্লাস যেগুলো আমরা অ্যাপের মধ্যে করাই তার একটা করে রেকর্ডেড ছোট্ট 15 মিনিটের রিভিশন এই চ্যানেলটার মধ্যে অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারিতে আমি দিই। বন্ডিংটা কিছুদিন পরই তোদেরকে দিয়ে দেবো এক এক করে। তারপরেও থেমে থাকি না, প্রত্যেক সপ্তাহে রবিবার করে একটা করে কোয়েশ্চেন প্র্যাকটিস সেশন দিই। তোরা বলেছিস দাদা 3টে কোয়েশ্চেন প্র্যাকটিস সেশন হয়ে গেছে, আমি মেসড আপ হয়ে গেছি, এত কিছু একসাথে চালাতে পারছি না। আমি জানি প্রথম অসুবিধা হয়, সেই কারণে আমি একটা ইনিশিয়েটিভ নিয়েছি। এই যে 4 নম্বর কোয়েশ্চেন প্র্যাকটিসের ক্লাসটা হবে সেইটা আগের 3টে ক্লাসের একটা রিভিশন হবে। তার ফলে যারা আগের 3টে ক্লাস অর্ধেক কমপ্লিট করেছিল তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, একবারে সে পুরোটা পেয়ে যাচ্ছে। যারা পুরোটা কমপ্লিট করেছিল তার জন্য একটা সুবর্ণ সুযোগ, সে আরেকবার রিভিশন করে নিতে পারছে। মনে রাখবি 11-12 এর ক্লাস তুই যতবার রিভিশন করবি তো তত ভালো। আর রিভিশনটা যদি কোয়েশ্চেন প্র্যাকটিসের মাধ্যমে হয় তাহলে তো আরোই ভালো ভাই। তোরা যারা ব্যাচের মধ্যে পড়ছিস তোদের জন্য তো অনেক বড় সুযোগ। তোরা যেটুকু পড়ছিস, যেভাবে পড়ছিস, তোরা সেইভাবেই কোয়েশ্চেন প্র্যাকটিস করছিস। যারা বাইরে থেকে আছিস, যারা অন্যান্য স্যারের কাছে পড়ছিস, ম্যাডামের কাছে পড়ছিস, তাদের জন্য সুযোগ আছে। যতটা পড়ছিস দেখে নে ভাই, করে নে ভাই, প্র্যাকটিস করে নে ভাই। আজকের মতো এখানেই। প্রত্যেকে খুব ভালো করে পুরো ভিডিওটা দেখ। আমি আর মধ্যখানে ডিস্টার্ব করবো না, পুরো ক্লাসটা করে নে, একদম মারাত্মক ভাবে করে নে। আমি তোকে এইটুকু বলতে পারি, কেমিস্ট্রি কাঁপবে কাঁপবে কাঁপবে। বারবার করে বলছি, বাংলা পাল্টাতে হবে। ভিডিও শেষে দেখা হচ্ছে। সবাই আমাকে নিচে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লেগেছে। প্রত্যেকটা কনসেপ্ট খাতার মধ্যে লিখবে ভালো করে, ঠিক আছে? অনেকে জিজ্ঞাসা করে দাদা এগুলো করলে কি কমন পাবো? আমি তোকে বলছি এই ধরনের কোশ্চেন তোর পরীক্ষায় ছেপে যাবে, জাস্ট ছেপে যাবে। দেখ প্রথম প্রশ্ন, Mn2+ আয়নে একই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা +½ মানের। দাদা আমরা জানি যে ধরো একটা কক্ষক রয়েছে, সেই কক্ষকের মধ্যে দুটো ইলেকট্রন থাকতে পারে। এবার যে ইলেকট্রনটা উপরের দিকে তাকিয়ে আছে, মানে যার আপ স্পিন রয়েছে, তার ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বারটা +½ হয়। আর যে নিচের দিকে তাকিয়ে রয়েছে তার ক্ষেত্রে -½ হয়। আমরা এই বিষয়টা জানি। তোকে জিজ্ঞাসা করেছে এই যে Mn2+ আয়নটা রয়েছে এর মধ্যে কতগুলো ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম নাম্বারের মান +½ হবে। মানে তোকে পুরো Mn2+ এর ইলেকট্রন বিন্যাস করতে হবে। করার পরে দেখতে হবে কতগুলো ইলেকট্রন আছে যেগুলো উপরের দিকে তাকিয়ে আছে, কতগুলো ইলেকট্রন আছে যাদের স্পিনটা আপ। বুঝতে পারছিস কোশ্চেনের লেভেল কেমনি হতে চলেছে? তার ফলে যা শিখিয়েছি একদম চোখ কান নাক বন্ধ করে তোমাকে প্র্যাকটিস করতে হবে ভাই। প্রথমেই বলো Mn এর ইলেকট্রন বিন্যাস কি হবে? দাদা ম্যাঙ্গানিজ আমরা জানি 25 হয়, তার মানে দাদা এখানে আর্গন কোর হয়ে যাবে। না, পুরোটা লেখ ভাই। তোকে ওভারঅল +½ স্পিন দেখতে বলেছে, শুধু যোজ্যতা কক্ষপথের নয়। তাহলে দাদা 1s2 হবে, 2s2 হবে, 2p6 হবে, 3s2 হবে, 3p6 হবে। এই হয়ে গেল 18টা। তারপরে দাদা 4s2 হয় 20, 20 পরে 3d5 হয়ে গেল 25। আমি বললাম একদম। দাদা আমাকে দিয়ে দিয়েছে Mn2+, তাহলে আমি এখানে Mn2+ করি, করো। দাদা Mn2+ করলে 4s থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে, তুমি তো শিখিয়েছো সর্ববহিষ্ঠ কক্ষপথ থেকে বেরিয়ে যায়। বললাম একদম। তাহলে কি হয়ে যাবে লেখ না, 1s2 হয়ে যাবে, 2s2 হয়ে যাবে, 2p6 হয়ে যাবে, 3s2 হয়ে যাবে, 3p6 হয়ে যাবে, 4s তো চলে যাবে, তাহলে 3d5 করে থাকবে। একদম পরিষ্কার। আচ্ছা এইবার তোকে এখানেই স্পিনটা ক্যালকুলেট করতে বলেছে, রাইট? আমি বললাম হ্যাঁ। তাহলে তুই এগুলোকে একটুখানি কক্ষকের মধ্যে ভাঙ। যদিও দেখ এত কিছুর প্রয়োজন পড়ে না, এগুলো যে কেউ দেখেই বলে দেবে। বাট তোরা যেহেতু সবে শিখছিস, তোকে একটু ভেঙে ভেঙে শেখাচ্ছি। এই যে 1s আছে দাদা, 1s আছে, 1s এর মধ্যে দেখো দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন আছে। এই যে দেখো দাদা 2s আছে, 2s এর মধ্যে দেখো দুটো ইলেকট্রন আছে। ভেরি গুড। এই যে দেখো 2p রয়েছে, এই 2p এর মধ্যে দেখো 6টা ইলেকট্রন আছে, 2, 4, 6টা হয়ে গেছে।
তাহলে 2p-ও কমপ্লিট। আচ্ছা দাদা এই দেখো 3s আছে, 3s মানে হচ্ছে দেখো সেখানেও দুটো ইলেকট্রন আছে, একদম পরিষ্কার। তারপরে দেখো এরকম ভাবে 3p রয়েছে, 3p-তে 1 2 3 4 5 6টা ইলেকট্রন, গল্প শেষ। আচ্ছা দাদা 3d5 রয়েছে, তাহলে এই আমার ধরো 3d রয়েছে, 3d-র মধ্যে আবার আছে 5টা ইলেকট্রন। আমরা জানি হুন্ডের রুল, মানে প্রত্যেকটার মধ্যে আগে একটা একটা করে আনপেয়ার্ড ইলেকট্রন ফিল আপ হবে, গল্প শেষ। এইবার আমাকে দেখতে হবে টোটাল কতগুলো ইলেকট্রন উপরের দিকে আছে, মানে টোটাল কতগুলো ইলেকট্রনের স্পিন আপ, মানে টোটাল কতগুলো ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম নাম্বার প্লাস হাফ। তোরা আমার সাথে ক্যালকুলেট কর। এখানে একটা, দুটোর মধ্যে একটা, এখানে একটা, এই যে এই একটা, এইটা উপরের দিকে তাকিয়ে আছে, এটা উপরের দিকে তাকিয়ে আছে, মানে প্লাস হাফ প্লাস হাফ। তাহলে দুটো হলো, 3টে 4টে 5টা, তারপরে 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা, তাহলে মোট 14খানা ইলেকট্রন আছে যাদের স্পিনটা প্লাস হাফ। আশা করতে পারি একদম কনসেপ্ট জলের মতো পরিষ্কার, বুঝতে পারছিস। কোয়েশ্চেন কিন্তু ভালো লেভেলের থাকে ভাই, একটু কষ্ট কিন্তু করাবে কিছু কিছু কোয়েশ্চেন, এবং সেমনি কোয়েশ্চেন নিয়েছি। এই নাম্বারগুলো দেখিস না, এগুলো আমি বেছে 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 কোয়েশ্চেনগুলো এনেছি, এগুলো আমি পরপর নাম্বার দেখাচ্ছি না। বলেছে n=4 এবং l=2 উপকক্ষে সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা কত। তাহলে তুই কি করবি, তুই প্রথমে উপকক্ষটা লিখবি। দাদা n=4 মানে এখানে 4 হবে, আর l=2 মানে কি। দাদা l এর ভ্যালু গুলো কি বলেছিলে বেশ, আমি বললাম l এর ভ্যালু দেখ 0 হলে আমি বলেছিলাম s হয়, যদি 1 হয় তাহলে বলেছিলাম p হয়, যদি দাদা 2 হয় তাহলে বলেছিলাম d হয়, যদি 3 হয় তাহলে বলেছিলাম f হয়। নিশ্চয়ই এগুলো তোদের একদম এখন মনে মনে ঢুকে গেছে একবারে ভাই, এগুলো সব পারবি। দাদা 2 বলে দিয়েছে, 2 মানে দেখো d অরবিটালের কথা বলেছে, d উপকক্ষের কথা বলেছে, d সাবশেলের কথা বলেছে অ্যাকচুয়ালি। দাদা 4d বলে দিয়েছে। এবার আমরা জানি যে কোনো ডি উপকক্ষের ক্ষেত্রেই ম্যাক্সিমাম ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 12+1 হয়ে যায়। ডি উপকক্ষের ক্ষেত্রে এল এর ভ্যালুটা 2 হয়, এল এর ভ্যালু যদি 2 হয় তাহলে 2 × 2 × 2+1 হয়ে যায়। 2 এ 2 এ 4 + 1 করলে 5 গুণ 2 করলে 10 হয়ে গেল, তাহলে 10 হয়ে গেল টোটাল। তাহলে 4ডির মধ্যে কতগুলো ইলেকট্রন টোটাল ধরতে পারে বল, 10টা ধরতে পারে। যারা একটু পড়াশোনা করিসনি তাদের জন্য একটুখানি শিখিয়ে দিলাম, তবে আমি বলবো যা করিয়ে দিয়েছি না ব্যাচে, তুই যদি প্রপারলি করতে পারিস কেমিস্ট্রি প্রো হয়ে যাবি ভাই। এমনি এমনি ব্যাচটার নাম ধামাকা প্রো দেওয়া হয়নি, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হয়ে গেল বলো, 10 হয়ে গেল। নেক্সট বলছে আর্গন কোর 3d5 4s1 ইলেকট্রনটি ড্যাশ পরমাণুর ভূমিস্তর ইলেকট্রন বিন্যাস। এই যে কথাটা দেখছিস ভূমিস্তর, এইটা তুই পর্যায় সারণী থেকে শিখে যাবি কি ব্যাপারটা এটা। দাদা এখানে আমি দেখতে পাচ্ছি আর্গন কোর আছে, প্রসেস গুলো শেখ ভাই। একই প্রসেসে তুই নিচেও কাজে লাগাবি, একই প্রসেস তুই জয়েন্টেও কাজে লাগাবি, খেয়াল করে দেখ। আমাকে বলেছে এটা কোন পরমাণুর ইলেকট্রন বিন্যাস, আমি কি এখন সবকটা পরমাণু দেখতে যাব না। আর্গন মানে কত, 18, 3d5 মানে 5টা ইলেকট্রন, 4s1 মানে একটা ইলেকট্রন, 18 5 23 আর 1 24, কার 24 হয়, ক্রোমিয়ামের 24 হয়, গল্প শেষ। এরকম ভাবে স্মার্টলি করতে হবে ভাই। আমি 4টে ইলেকট্রন বিন্যাস করে করে মেলাবো না, আমি জাস্ট দেখবো এই আমার ইলেকট্রন নাম্বারটা ক্যালকুলেট করলেই তো হয়ে যাবে রে ভাই। কারণ আমাকে ভূমিস্তর বলে দিয়েছে, কোন একটা পরমাণুর বলে দিয়েছে, আমাকে কোনো আয়ন বলে দেয়নি ভাই। তার মানে আমার কোনো গল্পই নেই, সোজা প্রশ্ন একদম। নেক্সট বলেছে একই কক্ষকে দুটি ইলেকট্রনের ঘূর্ণন ড্যাশ হয়। এটা তো খুব সহজ প্রশ্ন। যদি একই কক্ষকের মধ্যে তুই দেখিস তাহলে দুটো ইলেকট্রনের ঘূর্ণন কি হয় ভাই, বিপরীতমুখী হয়, একদম পরিষ্কার। চলো নেক্সট বলেছে ক্রোমিয়াম পরমাণুর 19তম ইলেকট্রনটির n+l এর মান কত। খুব সুন্দর প্রশ্ন। দেখ এখন দাদা 19তম ইলেকট্রন কোনটা, আমি বলছি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করতো। দাদা ভেঙে করবেন না, ভেঙে করার দরকার নেই, শর্টে কর, তাতেও হয়ে যাবে। দাদা আর্গন কোর, আচ্ছা দাদা আর্গন কোর মানে কতগুলো ইলেকট্রন হয়ে গেল, 18টা। দাদা গল্প শেষ হয়ে গেছে। কি আর্গন কোর মানে যদি 18টা ইলেকট্রন হয়েই যায় তাহলে এরপরে যেটাই বসবে সেটাই 19তম ইলেকট্রন। বললাম একদম, এই বুদ্ধিগুলো কাজে লাগাতে হবে ভাই। তারপরে কি হয় বল, 4s1 হয়, তাহলে 4s1টারই কথা বলেছে, এটাই 19তম ইলেকট্রন। তাহলে 19তম ইলেকট্রনটার n+l এর মান জিজ্ঞাসা করেছে। দাদা n এর ভ্যালুটা আমি 4 দেখছি, আর যেহেতু s রয়েছে তাহলে l এর ভ্যালুটা আমি 0 দেখছি, তাহলে 4 + 0 4 হয়ে গেল, গল্প শেষ হয়ে গেল। বুঝতে পারছিস কিরকম ভাবে অ্যান্সার করতে হবে, কত সোজা, বুঝতে পারছিস। নেক্সট দেখা যাক কি বলে দিয়েছে। আচ্ছা বলেছি Fe3+ আয়নের চৌম্বক ভ্রামক √35 bm মানে বোহর ম্যাগনেটন। দাদা এই চৌম্বক ভ্রামক বিষয়টা কি, এটা তো তুমি করাওনি। আমি বললাম দেখ ভাই এটা করানোর কোনো প্রয়োজনই নেই, এটা একটা ছোট্ট ফর্মুলা তোকে জাস্ট খেয়াল রাখতে হবে। এই চৌম্বক ভ্রামক বা ম্যাগনেটিক মুভমেন্ট ইকুয়াল টু √n × n+2 বোহর ম্যাগনেটন। দাদা বিএমটা কি, এটার একক, ফিজিক্সে পড়বে এটা। তোমাকে শুধু কেমিস্ট্রিতে এইটুকুই খেয়াল রাখতে হবে যে এর ফর্মুলাটা হয় ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা √n × n+2।
দাদা এই এন এর মানটা কি? এন এর মানটা হচ্ছে যতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, যতগুলো অযুগ্ম ইলেকট্রন আছে। এটা কি করে বুঝবো? ভালো করে দেখ, এক্ষুনি বুঝে যাবে। তোকে বলেছে Fe3+ আয়নের ক্ষেত্রে চৌম্বক ভ্রামকের মান বার করতে, সেটা তোকে দিয়ে দিয়েছে। তোকে বলেছে আয়নটা ডি উপকক্ষে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত। তুই এক কাজ কর, তোকে কিচ্ছু ভাবতে হবে না, তুই Fe3+ আয়নের চৌম্বক ভ্রামক বার করার আগে, ডি উপকক্ষের ইলেকট্রন বার করার আগে ইলেকট্রন বিন্যাসটা করে ফেল। তাহলে Fe3+ লেখা রয়েছে। দাদা Fe3+ আছে যখন আমি পুরোটা করি 1s2 2s2 2p6 3s2 3p6 হয়ে গেল। এক মিনিট, প্রথমে পুরো আয়রন করছি তারপরে মুছবো। 4s2 হয়ে গেল 20, তারপরে 3d6 হয়ে গেল 26। দাদা আয়রনের 26 হয়? বললাম হ্যাঁ আয়রনের 26 হয়। আমাকে বলেছে 3টে বাদ দিতে, তো 3টে বাদ দেবো। 4s থেকে 2টো বাদ চলে গেল। আর এই যে 3d তে 6টা রয়েছে, 3d তে আর 6টা থাকবে না, তার পরিবর্তে কটা চলে আসবে বল? 5টা চলে আসবে। হয়েছে। এই হচ্ছে Fe3+ এর ইলেকট্রন বিন্যাস। এখন তুই আমাকে বলতো, তোকে আমি কি বলেছি? এই এন এর মানটা কি? অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা। দাদা অযুগ্ম ইলেকট্রনকে ইংরেজিতে কি বলে? আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা। এবার যদি তুই এখানটা একটু মন দিয়ে দেখিস, 1s এর মধ্যে 2টো ইলেকট্রন আছে মানে এরা দুজনে পেয়ার্ড আছে, 2s এর মধ্যে 2টো আছে মানে পেয়ার্ড আছে, 2p6 আছে মানে প্রত্যেকটা কক্ষক ভর্তি রয়েছে। তো যার মধ্যে যতগুলো ধরে ততগুলো আছে মানে তার প্রত্যেকটা কক্ষকের মধ্যে 2টো 2টো করে ইলেকট্রন আছে। এইটুকু তো তুই বুঝে গেছিস। তার মানে এখানেও 2টো ইলেকট্রন, এখানে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, এখানেও কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, এখানেও কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, এখানেও কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। আর এই 3p6 দেখ তো, 3টে রয়েছে, 6টা ইলেকট্রন মানে কি? প্রত্যেকটার মধ্যে 2টো করে, মানে এখানেও কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন একমাত্র কোথায় আছে দাদা? এই 3d5 এর মধ্যেই রয়েছে। 3d5 যদি আমি করি তাহলে আমি দেখতে পাচ্ছি হুন্ডের রুল অনুযায়ী 3টে 4টে 5টা, মানে দাদা মোট 5খানা আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে। বললাম একদম 5খানা আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে। আর তুমি যদি বলো এই ফর্মুলা লাগিয়ে ম্যাগনেটিক মোমেন্ট বার করতে, তাহলে ফর্মুলাটা হচ্ছে √n × n+2। আমি বললাম হ্যাঁ। দাদা আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা 5 মানে n এর ভ্যালু 5। আমি বললাম হ্যাঁ। তো এখানটায় বসাবো দাদা √5 × 5 + 2, তার মানে দাদা হচ্ছে 5 × 5 + 2 মানে 7, তার মানে হচ্ছে √35 বোহর ম্যাগনেটন। দাদা এটাই তো দিয়ে দিয়েছিল, √35 বোহর ম্যাগনেটন। আমি বললাম একদম। তার মানে দাদা আমাকে জিজ্ঞাসা করেছিল ডি উপকক্ষে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত। তো অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা 5 ছিল বলেই 5 বসালাম, 5 + 2 হলো, 5 × 7 হলো 35 হলো। তাহলে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত হয়ে গেল? 5 হয়ে গেল। গল্প শেষ হয়ে গেল ভাই। ব্যাপারটা বোঝা গেছে? ব্যাপারটা বোঝা গেছে? ব্যাপারটা বোঝা গেছে। চলো, তাহলে অ্যান্সার হলো 5। এইটা তুই যখন একটু প্রো হয়ে যাবি, তুইও তখন বুঝতে পারবি যে এখানে অযুগ্ম ইলেকট্রন একমাত্র ডি উপকক্ষেই থাকবে, আর কোথাও থাকবে না। বিকজ বাকি সব তো অলরেডি ফিল্ড, বাকি সব তো অলরেডি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ, সেখানে আনপেয়ার্ড কোথায় পাবো? তখন তুই √n × n+2 বসিয়ে ডিরেক্টলি ইকুয়াল টু √35 বসিয়ে n এর ভ্যালু বের করে ডিরেক্ট দাগ মেরে চলে যাবি। সেই সব জায়গায় তুই পৌঁছাবি আস্তে আস্তে। যখন গৌণ কোয়ান্টাম সংখ্যার মান ইকুয়াল টু 3, তখন চৌম্বক কোয়ান্টাম সংখ্যা কতগুলো পাওয়া যাবে? মানে কি বলতে চেয়েছে দাদা? বলতে চেয়েছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালুটা 3। তাহলে তুই আমাকে বল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কতগুলো পাওয়া যাবে? তোদেরকে কি শিখিয়েছি? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের মান কি থেকে কি হয় না দাদা? -l থেকে তুমি বলেছো 0 হয়ে +l পর্যন্ত যায়। তাহলে তুই এবার একটুখানি উত্তরটা দিয়ে দে। বলেছে 3, তাহলে -3 -2 -1 0 +1 +2 +3 এতগুলো হতে পারে। তোকে শর্টকাট কি শিখিয়েছি দাদা? 3 আছে, 3 মানে কোন উপকক্ষ? এফ উপকক্ষ। এফ উপকক্ষের কক্ষকের সংখ্যা কত? 7টা। তো 7টাই পাওয়া যাবে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু। কারণ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কাকে প্রকাশ করে? কক্ষককে প্রকাশ করে। তো যতগুলো কক্ষক ততগুলো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু। তোরা জানিস এফ এর ক্ষেত্রে 7টা কক্ষক হয়, তো 7টা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু পাওয়া যাবে। গল্প শেষ হয়ে গেছে ভাই। আশা করতে পারি কনসেপ্ট একদম চকচক করছে। আর যারা এই কনসেপ্ট এখনো পর্যন্ত ক্লিয়ার করিসনি, চলে আয় ধামাকা প্রোতে, আর একদম শুরু থেকে 11 কেমিস্ট্রি উড়িয়ে দে। চতুর্থ ও পঞ্চম বোর কক্ষপথে শক্তির অনুপাত কত দেখ। কিছুদিন আগে আমাদের যারা রিভিশন ক্লাসগুলো দেখি ইউটিউব থেকে,
আমরা কিন্তু শক্তি, ব্যাসার্ধ আর বেগ তিনটেকে একদম সেপারেটলি করিয়ে এখান থেকে অঙ্কও দেখিয়েছি। যাই হোক, চতুর্থ আর পঞ্চম বোর কক্ষপথে শক্তির অনুপাত চেয়েছে, তোরা প্রত্যেকে নিশ্চয়ই, আমি একটা লাইন লিখবো বুঝে যাবি। দেখ তো, En প্রপোর্শনাল টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার দেখতে পাস কিনা? হ্যাঁ, একদম পাই। যখন তোকে কিছু বলেনি তার মানে হাইড্রোজেনের ক্ষেত্রে বলেছে, সবসময় খেয়াল রাখবে। যদিও না বললেও কেটে যেত এমনিতে, তুই জেড বসাতিস কেটে যেত এমনিতে, তুই জেড বসা। দেখ, আমি তো কিছু বলবো না, তুই বসা না, কোনো ব্যাপার না। বলেছে চতুর্থ আর পঞ্চম বোর কক্ষপথ, তাহলে চতুর্থ E4, একটা ধ্রুবক নিয়ে নে, ধর কে নিয়ে নিলাম, যে কোনো একটাই ধ্রুবক নিবি, কে নিবি তো দুবারই কে নিবি, ইন্টু হয়ে গেল দাদা জেড স্কোয়ার। আর 4 নম্বর কক্ষপথে তুমি এন এর ভ্যালু 4 বসিয়েছো বলে নিচেও হয়ে গেল দাদা 4 স্কোয়ার। আমি বললাম হ্যাঁ। আর E5 এর ক্ষেত্রেও আমি দেখছি কে ইন্টু জেড স্কোয়ার, মানে জেড তো যাই বলবে জেড দুজনের ক্ষেত্রেই সেম হবে। আমি বললাম হ্যাঁ। আর নিচে দাদা 5 নম্বরের জন্য 5 স্কোয়ার বসলো, আমাকে বলেছে এদের দুজনের অনুপাত বার করতে। আমি বললাম হ্যাঁ। তার মানে দাদা E4 ডিভাইডেড বাই E5 করতে বলেছে, তাহলে দাদা করলে হয়ে যাবে কে ইন্টু জেড স্কোয়ার ডিভাইডেড বাই 4 স্কোয়ার, কে ইন্টু জেড স্কোয়ার ডিভাইডেড বাই 5 স্কোয়ার। কে কাটলো, জেড স্কোয়ার কাটলো, 5 স্কোয়ার উঠলো, 4 স্কোয়ার নামলো, তাহলে 5 স্কোয়ার বাই 4 স্কোয়ার হয়ে গেল। দেখো অনুপাত 25:16। আশা করতে পারি একদম কনসেপ্ট ঝগাঝগ ক্লিয়ার। এবার যারা এই ফর্মুলাটাই জানেন না তারা অঙ্কটা করবে কি করে, তাই না? সেই কারণের জন্যই তো ব্যাচের মধ্যে কনসেপ্টটা এত ডিটেলে ধরে ধরে শেখানো হচ্ছে। নিচের কোন কক্ষটির ব্যাসার্ধ হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধের সাথে সমান? বারবার করে এই ধরনের প্রশ্ন শিখিয়েছি, বলেছিলাম এটা শুধুমাত্র বোর্ডসে নয়, তোদের নিট এবং জয়েন্টের পরীক্ষাতেও দেয়। এই ধরনের প্রশ্ন তুই দেখতে পাবি, দেখতে পাবি, দেখতে পাবি, বারবার দেখতে পাবি। কি করে করে দাদা? আমি বলছি দেখ, সিম্পল ফর্মুলা আছে একটা, তোকে ব্যাসার্ধ দিয়ে প্রশ্ন করেছে, Rn ইকুয়াল টু R1 অফ হাইড্রোজেন, মানে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ গুণ n স্কোয়ার ডিভাইডেড বাই জেড। ফর্মুলাটা মনে পড়ছে? ফর্মুলা মনে পড়লেই হলো। ই এর ক্ষেত্রে ফর্মুলা ছিল জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, আর এর ক্ষেত্রে এন স্কোয়ার বাই জেড, আর ভি এর ক্ষেত্রে কি তুই সেটা নিচে কমেন্ট করে লেখ। দাদা চিন্তা করে দেখো, আমাকে বলেছে নিচের কোন কক্ষটির ব্যাসার্ধ, মানে কার ব্যাসার্ধ হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের ব্যাসার্ধের সমান, মানে কোন ক্ষেত্রে নিচের চারটের মধ্যে কোনটার ক্ষেত্রে আর এন এর ভ্যালু আর R1 অফ হাইড্রোজেনের ভ্যালু সেম হয়ে যাবে। দেখা যাক কোন ক্ষেত্রে হয়। দেখ আমি একটু বলি, তুই শেষ থেকে শুরু করে দে। প্রথমটা আছে বেরিলিয়াম 3+, ভালো করে চিন্তা কর। হ্যাঁ, আচ্ছা তুই বেরিলিয়াম 3+ একবারই অ্যান্সার মিলে যাবে। হিলিয়াম প্লাস দেখ, প্রথমে হিলিয়াম প্লাস দেখ। হিলিয়াম প্লাসের ক্ষেত্রে যদি তুই দেখিস, তুই বল হিলিয়াম প্লাসের কততম কক্ষপথের কথা বলেছে? n ইকুয়াল টু 2 এর কথা বলেছে। দাদা তাহলে আমি কি করব না, হিলিয়ামের R2 অফ কার হিলিয়াম প্লাস, তাই তো, মানে হিলিয়াম প্লাসের 2 নম্বর কক্ষপথের ব্যাসার্ধটা আমি বার করছি। ঠিক আছে, ফর্মুলাটা কি? R1 অফ হাইড্রোজেন ইনটু দাদা কততম কক্ষপথ আমি বলছি, বলে দিয়েছে 2 নম্বর কক্ষপথ, তাহলে n এর জায়গার মধ্যে লিখবো 2 স্কোয়ার। দাদা হিলিয়াম নিয়েছি, তার মানে জেড এর জায়গার মধ্যে লিখবো 2। আমি বললাম হ্যাঁ। দাদা দেখো 2 দিয়ে একটা 2 কাটলো, কিন্তু এই 2টা তো পড়ে থাকলো, তাহলে এই যে দুখানা সেম তো হলো না। তোমাকে বলেছে কার ক্ষেত্রে এই দুটো সেম হয়ে যাবে, এটা তো হলো না, যখন গেল। এবার তুই লাস্টেরটা দেখ একটুখানি, মানে তুই এমনই প্রো হয়ে যাবি না আস্তে আস্তে, তুই চোখে দেখে বলে দিবি। চোখে দেখে বলে দিলাম লাস্টেরটা মিলে যাবে, তুইও একদিন চোখে দেখে বলে দিবি। তোকে কি বলে দিয়েছে? বেরিলিয়াম 3+ এর বার করতে বলেছে, বেরিলিয়াম 3+ এর বার করতে বলেছে, n ইকুয়াল টু 2 এর ক্ষেত্রে করতে বলেছে, রাইট? দাদা n ইকুয়াল টু 2 মানে 2 নম্বর কক্ষপথ, তাহলে Rn এর জায়গায় R2 বসালাম। কার বার করতে বলেছে বলো? বেরিলিয়াম 3+ এর বার করতে বলেছে। আমি বললাম হ্যাঁ। দাদা চিন্তা করো, ফর্মুলা R1 অফ হাইড্রোজেন হবে ইনটু n স্কোয়ার বাই জেড হবে। দাদা বেরিলিয়াম 3+ এর ক্ষেত্রে n এর ভ্যালু আমাকে 2 দিয়ে দিয়েছে, তাহলে আমি ওপরে লিখবো 2 স্কোয়ার। আর বেরিলিয়ামের ক্ষেত্রে জেড এর ভ্যালুটা তো এমনিতেই 4 হয়। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়ামের পরে বেরিলিয়াম, তাহলে জেড এর ভ্যালু তো 4ই হয়, তো নিচে দাদা 4 বসালাম। দেখ 2 স্কোয়ার মানেও 4, নিচেও 4, তার মানে এই দুটো কি হয়ে গেল? সেম হয়ে গেল। তাহলে বেরিলিয়াম 3+ এর ক্ষেত্রে দ্বিতীয় কক্ষপথের যা ব্যাসার্ধ সেটা হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধের সাথে একদম সমান। আশা করতে পারি কনসেপ্ট বুঝতে পারছিস। দাদা এই কোশ্চেনই কি আসে? আরে এই কোশ্চেনই আসে পরীক্ষাতে, এই কোশ্চেনই আসে।
নেক্সট, এটা কি দিয়েছে 2p1, এটা আবার কি ধরনের প্রকাশ ভাই? এটা এরকম ভাবে প্রকাশ করতে চেয়েছে 2p1 মানে 2p তে একটা ইলেকট্রন আছে, এই যে 2p তার মধ্যে একটা ইলেকট্রন আছে। 2p1 ইলেকট্রনের গৌণ কোয়ান্টাম সংখ্যার মান কত? ধুর, তুই নিচে কমেন্ট কর। বলেছে 3px এ সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? এইটা একটা ভালো প্রশ্ন। দেখবি আমি যখন তোদেরকে ধামাকা প্রো ব্যাচের মধ্যে এগুলো শেখাচ্ছিলাম, আমি তোদেরকে বলেছিলাম যে পি যে কক্ষকগুলো আছে, পি এর যে কক্ষকগুলো রয়েছে পি উপকক্ষের, তার মধ্যে একটা হয় পিএক্স, একটা হয় পিওয়াই, একটা হয় পিজেড, রাইট? তোকে এখানে বলেছে 3p-র ক্ষেত্রে, তাহলে দাদা 3px 3py 3pz হয়ে গেল। তোকে কিন্তু বলেনি পুরো 3p-র মধ্যে কতগুলো ইলেকট্রন ধরবে, এটাই কিন্তু ভুল। লোকজন ভাববে পুরো 3p-তে দাগ দিয়ে দেবে 6-তে, তা কিন্তু চাই। তোকে বলেছে 3px এর মধ্যে সর্বাধিক কতগুলো ইলেকট্রন ধরতে পারে। 3px মানে দাদা শুধু এইটার কথা বলেছে? আমি বললাম হ্যাঁ, তাহলে এর মধ্যে ম্যাক্সিমাম দুটোই ধরতে পারে, তাহলে অ্যান্সার কত হয়ে গেল বল? 2 হয়ে গেল। দিস ইজ দ্য কনসেপ্ট। নেক্সট প্রশ্নটা দিয়েছে, এটা একটা অনেক বারবার করে জিজ্ঞাসা করা প্রশ্ন। বলে ক্লোরিন পরমাণুর সর্বোচ্চ কতগুলি ইলেকট্রনের n+l=3 সম্পর্কটি মেনে চলতে পারে? মানে মোট কতগুলো ইলেকট্রন ক্লোরিনের মধ্যে আছে যাদের n+l এর মানটা 3 হবে? কি করে করব? দেখ, এটা করার অনেক ধরনের টেকনিক আছে। অনেকে পুরো ভেঙে একদম পুরো জটিল করে খিচুড়ি বানিয়ে করে। আমি তোকে বলবো না, প্রসেস শিখতে হবে ভাই, কম সময়ের মধ্যে করা শিখতে হবে, নাহলে তুমি কি করে কম্পিটিটিভের পরীক্ষা দেবে? যদি তোমাকে আমি বলি n+l 3 হবে, তাহলে তুমি বলো কি কিভাবে হতে পারে? দাদা n এর ভ্যালুটা 3 হতে পারে, l এর ভ্যালুটা 0 হতে পারে, তবে 3 হতে পারে। বললাম হ্যাঁ, একদম হতে পারে। দাদা n এর ভ্যালু 3, এবার ভালো করে দেখবি কিন্তু, মাথা খাটাতে হবে ভাই, মাথা একদম ধুধু প্রান্তর হতে হবে, যেন কনসেপ্ট দৌড়ায় ওর মধ্যে। n এর ভ্যালু 3, l এর ভ্যালু 0, তার মানে দাদা 3s এর কথা বলা হচ্ছে? বললাম হ্যাঁ। দাদা চিন্তা করে দেখো, 2+1 হতে পারে তবেও 3 হয়? আমি বললাম হ্যাঁ। 2 মানে দাদা এখানে 2 বসছে, আর 1 মানে দাদা p এর কথা বলা হচ্ছে? আমি বললাম একদম, কারণ এই প্রথমেরটা তো n এর ভ্যালু, পরেরটা তো l এর ভ্যালু। n এর ভ্যালু 2, l এর ভ্যালু 1, তার মানে 2p। আচ্ছা দাদা 3+0 হলো, 2+1 হলো, 1+2 কি হতে পারে? বললাম 1+2 হলেও 3 হয়, কিন্তু 1+2 মানে কি বলতো? 1d। 1d কি পসিবল? 1 এর ক্ষেত্রে কেবলমাত্র একটাই উপকক্ষ থাকে, মুখ্য কোয়ান্টাম সংখ্যা যত, উপকক্ষের সংখ্যা তত। মুখ্য কোয়ান্টাম সংখ্যা যদি 1 হয়, তাহলে একটাই মাত্র উপকক্ষ পসিবল, সেটা হচ্ছে s। তো 1d তো কোনোদিন পসিবলই নয়। যদি 1d পসিবল না হয়, তাহলে গল্প শেষ, কেবলমাত্র এই দুটো পসিবল। দাদা 2 এর ক্ষেত্রে কি p পসিবল? আর নিশ্চয়ই l=2 যখন হয় দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে, তখন সেখানে দুটো উপকক্ষ থাকতে পারে, একটা s একটা p, তার মানে 2p পসিবল। আর 3s তো এমনিও পসিবল। দাদা তার মানে এইটা তো পসিবল নয়? বললাম না, এটা পসিবল নয়। তাহলে তুমি চিন্তা করে দেখো, সর্বোচ্চ কতগুলো ইলেকট্রনের ক্ষেত্রে এই সম্পর্কটা মান্যতা দেবে বলেছে? 3s এর মধ্যে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন ধরে? দুটো। 2p-র মধ্যে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন ধরে? 6টা। তাহলে মোটমাট আমি দেখতে পাচ্ছি 8টা ইলেকট্রনের ক্ষেত্রে, যেখানে 3s এর মধ্যে যে দুটো ইলেকট্রন বসে আর 2p-র মধ্যে যে 6টা ইলেকট্রন বসে, তাদের ক্ষেত্রেই n+l এর মানটা 3 দাঁড়াবে। আমি বললাম একদম। তাহলে চেয়েছে ক্লোরিন পরমাণুর সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন n+l 3 সম্পর্ক মেনে চলে না? 3s এর দুটো ইলেকট্রন আর 2p-র 6টা ইলেকট্রন, মোট মিলিয়ে 8টা ইলেকট্রন। আশা করতে পারি কনসেপ্ট একদম ক্লিয়ার। আমি তোকে কিন্তু কোনো সোজা প্রশ্ন করাচ্ছি না ভাই, যা পরীক্ষাতে আসে তাই করাচ্ছি। এই প্রশ্নগুলো তোদের পরীক্ষাতে ডিরেক্ট ছেপে যাবে। কোন দুই আয়ন জোড় একই প্রকারের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করা যায়? ভাই দেখবি যাদের ইলেকট্রন সংখ্যা সমান হচ্ছে তাদের ইলেকট্রন বিন্যাস সমান হবে। হ্যাঁ, একটু সাবধান, সেখানে আবার ক্রোমিয়াম কপারের জায়গাটা একটু সাবধান হতে হয়, তবু মোস্ট অফ দ্য কেসে মিলে যায়। এখানে দেখো ক্রোমিয়াম 3+ দিয়েছে, ক্রোমিয়াম 24 3+ করলে হয়ে যায় 21, আয়রন 26 3+ করলে হয়ে যায় 23, মিললো না। Fe 3+ দিয়েছে, Fe 3+ মানে হচ্ছে তোমার 23, কোবাল্ট 27 3+ করলে হয়ে যায় 24, হলো না। দেখো Fe 3+ দিয়েছে, Fe 3+ মানে হচ্ছে 23, Mn2+ দিয়ে দিয়েছে, Mn2+ মানে হচ্ছে 23, তার মানে অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, Fe 3+ আর Mn2+। কোনো ইলেকট্রন বিন্যাস করার কোনো প্রয়োজন নেই, নাম্বার লিখবে, অ্যান্সার করবে, গল্প শেষ। এই টেকনিক গুলোকে শিখতে হবে ভাই। তুমি শুধুমাত্র উত্তর করলেই হবে না, তোমাকে উত্তর করার প্রপার টেকনিকটা জানতে হবে, যাতে তুমি সময়ের মধ্যে শেষ করতে পারো। এইটাও অনেক বড় একটা বিষয় সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে। এবার দেখ পরপর কতগুলো র্যাপিড ফায়ার প্রশ্ন করে দিয়েছে। প্রথমের প্রশ্নটা দেখ ভালো করে, খেয়াল কর। বলেছে 1s2 2s2 2px2,
মানে 1:2:2 2p2 আর কি। 2px এর মধ্যে 2 আছে মানে 2p এর মধ্যে, আচ্ছা এখানে একটা গল্প আছে ভালো করে দেখ। 1:2 এইটা, 2:2 মানে এইটা, আবার বলে দিয়েছে ভালো করে দেখবি কিন্তু, হ্যাঁ এটা 2p আছে, তার মধ্যে এইটা হচ্ছে তোমার 2px, 2px এর মধ্যে দুটো আছে। এটা কি হতে পারে? প্রথম কথাটা তো হতেই পারে না, কারণ যখন 2p-র মধ্যে ইলেকট্রন ঢুকবে প্রথমেই তো 2px এ দুটো ইলেকট্রন ঢুকতে পারে না ভাই। 2px এ একটা, 2py তে একটা ঢুকবে। এবার দেখি প্রশ্নটা কি বলেছে। বলেছে 1:2:2 2px এর 2 ইলেকট্রন বিন্যাসটি আউটবাউ নীতিকে লঙ্ঘন করে, পাউলির অপবর্জন নীতিকে লঙ্ঘন করে, হুন্ডের নীতিকে লঙ্ঘন করে, নাকি কোনোটিই লঙ্ঘন করে না। দেখ ভাই পরিষ্কার বোঝা যাচ্ছে হুন্ডের নীতি অনুযায়ী প্রথমে একটা করে সবার মধ্যে বসবে, তাহলে এটা কাকে লঙ্ঘন করছে? প্রথমেই হুন্ডের নীতিকে লঙ্ঘন করছে, গল্প শেষ। পাউলি আর আউটবাউর কথাটা কেন বলছি না, আউটবাউ অনুযায়ী দেখো পরপরই বসছে, পরপর নিম্ন থেকে উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন স্তরের মধ্যেই বসছে, কিন্তু ওর লঙ্ঘনটা করলো হুন্ডের নীতিকে। ও একই কক্ষকের মধ্যে দুটো বসিয়ে দিল ভাই। ব্যাপারটা বোঝা গেছে? একদম বোঝা গেছে। এবার দাদা প্রশ্ন দিয়েছে কপার 2+ আয়নের অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত? দাদা কপার 2+ আয়নের ইলেকট্রন বিন্যাস করি আগে। একদম কপারের করি আগে। কপারের ক্ষেত্রে আমি দেখি আর্গন কোর। দাদা আর্গন কোর যখন লিখে দিয়েছি তার মানে ওই পর্যন্ত সব ইলেকট্রন যুগ্ম ইলেকট্রন আছে, ওই পর্যন্ত কোনো অযুগ্ম ইলেকট্রন নেই, কারণ প্রত্যেকটা কক্ষপথ, প্রত্যেকটা উপকক্ষ, প্রত্যেকটা কক্ষ পুরোপুরিভাবে সম্পূর্ণ ভর্তি রয়েছে। তাহলে এই আর্গন কোডটার মধ্যে মানে 1:2:2 2p6 3:3p6 এর মধ্যে কোনো অযুগ্ম ইলেকট্রন পাওয়া যাবে না। এইটাই কনসেপ্ট, এটাই মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে, তবেই তুমি কেমিস্ট্রির প্রো হচ্ছে আস্তে আস্তে। এবার দাদা কি হয়? আমি বললাম 4s এর 1 হয়, তারপরে 3d তে 10 হয়। আমি বললাম একদম। এবার দাদা চিন্তা করো কপারের 2+ দিয়েছে, হ্যাঁ 2+ দিয়েছে, কপারের 2+, তাহলে সেখানে হয়ে যাবে আমার আর্গন কোর। 4s এর একটা ইলেকট্রন কেটে পড়লো, 3d থেকে একটা কেটে পড়লো, তো 3d তে বসে গেল 9টা হয়েছে। এবার দাদা এখানে অযুগ্ম ইলেকট্রন বার করতে হলে কেবলমাত্র 3d টাই আমাকে চেক করতে হবে। আমি বললাম দেখ তুই গ্রো করছিস, একটু আগে তুই এই ব্যাপারটা বুঝতিস না, এখন বুঝে গেছিস। দাদা 3d-র মধ্যে দেখো যদি 9টা ইলেকট্রন থাকে তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে অযুগ্ম ইলেকট্রন কতগুলো আছে? দাদা একটাই আছে। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে বল? 1 হয়ে যাবে। একদম পরিষ্কার, একদম কনসেপ্ট, একদম চকাচক, গল্প শেষ। নিচের যে কোয়ান্টাম সংখ্যাটি কক্ষকের আকৃতিকে নির্দেশ করে সেটি কি? গৌণ কোয়ান্টাম সংখ্যা, কারণ এস পি ডি এফ চারটে ডিফারেন্ট। এই আকৃতিগুলো যা ডিফারেন্ট হচ্ছে কিসের ভিত্তিতে হচ্ছে? এস এর আকৃতি কেমন? স্পেরিক্যালি সিমেট্রিক্যাল। পি এর আকৃতি কেমন? ডাম্বেলের মতো। ডি এর আকৃতি কেমন? ডবল ডাম্বেল। আমি তোকে যদি আকৃতিগুলো দেখাই, এস এর ক্ষেত্রে হচ্ছে স্পেরিক্যালি সিমেট্রিক্যাল, পি এর ক্ষেত্রে যদি তুই আকৃতি বলিস পি এর ক্ষেত্রে ডাম্বেল আকৃতির হয়, ডি এর ক্ষেত্রে যদি তুই আকৃতি বলিস ডি এর দেখ ডবল ডাম্বেল প্রকৃতির হয়। মানে আঁকাটা দেখ, এই একটা ডাম্বেল, এই একটা ডাম্বেল, একটুখানি আঁকাটা বিচ্ছিরি হয়েছে তবে এমনি দেখতে হয়। আর এফ এর ক্ষেত্রে আকৃতিটা হচ্ছে পুরো একদম ডিফিউজড, মানে পুরো ছড়ানো ছেটানো, ওর কোনো পারফেক্ট আকৃতি কেউ বলতে পারবে না। তাহলে স্পেরিক্যালি সিমেট্রিক্যাল, ডাম্বেল, ডবল ডাম্বেল, আর এটা পুরো ডিফিউজড আকৃতি, মানে পুরো ছড়ানো। সব পর্যায় সারণীতে শিখিয়ে দেবো যখন বলবো। তো এটা নির্ভর করছে গৌণ কোয়ান্টাম সংখ্যার উপর, কারণ গৌণ কোয়ান্টাম সংখ্যাটাই উপকক্ষের ভিত্তিতে তৈরি করা হয়েছে, তাই না? চল চল দেখা যাক নেক্সট কি বলে দিয়েছে। দুটি ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার মান নিম্নরূপ। আচ্ছা, তার মানে দুটো ইলেকট্রনের 4 ধরনের কোয়ান্টাম সংখ্যার তোকে দুখানা সেট দিয়ে দিয়েছে। একটা তোকে দিয়েছে এক্স সেট, মানে এই ইলেকট্রনটা 4টে কোয়ান্টাম সংখ্যা তোকে দিয়ে দিয়েছে, আর আরেকটা ইলেকট্রনের 4টে কোয়ান্টাম সংখ্যা তোকে একটা ওয়াই সেট করে দিয়ে দিয়েছে। ওকে, খুব ভালো। বলেছে এর থেকে প্রদত্ত তথ্যগুলির মধ্যে কোনটিকে সঠিকভাবে তুই চিহ্নিত করতে পারিস সেটা তোকে জিজ্ঞাসা করেছে। মানে এই দুটো সেটকে তুই যাচাই কর, যাচাই করে তুই বল কোনটা সঠিক। একদম তোর কাছে অপশন আছে, তুই বলতে পারিস কোনোটাই সঠিক না। চল ভাই, তাহলে আমি একটুখানি দুটো সেটের ইলেকট্রন গুলোকে এখানটায় লেখার চেষ্টা করি। বলে দিয়েছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, পরপর দিয়ে দিয়েছে। দেখ যেমনি এগুলো যদি পরপর দেয় সবসময় মনে রাখবি, প্রথমে মুখ্য দেবে, তারপরে গৌণ দেবে, তারপরে চুম্বকীয় দেবে, তারপরে স্পিন দেবে, ঠিক আছে? দাদা এখানে দেখতে পাচ্ছি এন এর ভ্যালু 3 আছে, তার মানে প্রথমেই 3 বসাবো। দাদা দেখতে পাচ্ছি এল এর ভ্যালু 2 আছে, এল এর ভ্যালু 2 মানে ডি বসাবো। দাদা এবার আমাকে একটা কথা বলো। আমি বললাম কি? তার মানে দাদা 3ডির ক্ষেত্রে প্রশ্নটা দিয়েছে। আমি বললাম একদম 3ডির ক্ষেত্রে প্রশ্ন দিয়েছে। দাদা চিন্তা করে দেখো। আচ্ছা এক মিনিট তুই প্রথমটাই দেখতো শুধু,
এখানে দেখ 3D রয়েছে, আর এখানটা দেখ ভালো করে 3s রয়েছে, দেখ তো 3+0 রয়েছে। তার মানে দাদা x যেটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি 3D, আর y যেটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি 3+0, তার মানে হচ্ছে 3s একদম। তার মানে একটা 3D আছে, একটা 3s আছে। এবার একটু প্রবলেম গুলো পড়তো। বলেছে x এবং y ইলেকট্রন দ্বয় সমশক্তি সম্পন্ন, কোনোদিন হতে পারে? x আর y সমশক্তি সম্পন্ন হতে পারে? এখানে শক্তি কি 3+2, n+l 5, এখানে কত 3+0 3, তাহলে n+l এর মান ডিফারেন্ট, তাহলে সমশক্তি সম্পন্ন কি করে হতে পারে ভাই? তাহলে প্রথমটাই তোর ভুল আছে, তোকে বলে দিয়েছে কোনটা ঠিক সেটাকে চিহ্নিত করতে। x এবং y এর শক্তি সমান নয়, দাঁড়া এক মিনিট, x এবং y এর শক্তি সমান নয়, তো সমান নয় এটাই ঠিক ভাই, x আর y এর শক্তি সমান নয়। তোকে বলেছে কোনটা ঠিক, তো একটা ঠিক বেরিয়ে গেছে, ব্যাস গল্প শেষ, চলো পরেরটাই যাই। বুঝতে পারছিস? প্রথমে দুটো দিয়ে চেক করবি, যদি হয়ে যায় তো গল্প শেষ। আর এই ধরনের প্রশ্ন চেক করার আরো একটা সুন্দর টেকনিক শেখাচ্ছি, দেখ স্তম্ভ মেলাও, 4টে মেলাবি তবে 1 নাম্বার পাবি। ফিজিক্যাল সায়েন্সে মনে হয় যে 4টে মেলাতিস 4 নাম্বার পেতিস। আচ্ছা আউটবাউ নীতি, দাদা এখানে কি কি আছে? আউটবাউ, পাউলি, হুন, রাদারফোর্ড। প্রথমে রাদারফোর্ড দেখো, রাদারফোর্ডের শিওর শর্ট অ্যান্সার পাবে। রাদারফোর্ড আলফা রশ্মি বিচ্ছুরণ পরীক্ষা, তার মানে দাদা 4-এর সঙ্গে সি হবে। 4-এর সঙ্গে দেখো এখানে বি আছে, তার মানে এটা কাটা। 4-এর সঙ্গে এখানে ডি আছে, তার মানে এটা কাটা। 4-এর সঙ্গে এখানে এ আছে, তার মানে এটা কাটা। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অপশন। দাদা এমনি কি পরীক্ষাতে দেয়? আরে এটা আমি বানিয়েছি ধরি, এটাতে ছায়া প্রকাশনীর বই থেকে তোলা রে, ওরা যেগুলো পরীক্ষায় দেয় সেগুলোই না দিয়েছে। 4 দেখলাম, 4-এর সঙ্গে সি দেখলাম, 3টে অপশন প্রথমেই কাটা, 4-এর সঙ্গে সি একটা দিয়ে রয়েছে, গল্প শেষ। দাদা চিন্তা করে দেখো, যে কোনো একটা দেখি, আমি বললাম ঠিক আছে দেখো, আমি দেখতে পাচ্ছি 5f মানে 5 আছে, এন এর ভ্যালু 5, মানে কোনটা ভাই? কোনটা ভাই? 3-এর সঙ্গে এ আছে, তাহলে 3-এর সঙ্গে এ, দাঁড়া চেক করব। 3-এর সঙ্গে ডি আছে, হলো না। 3-এর সঙ্গে এ আছে, এটা হতে পারে। 3-এর সঙ্গে সি আছে, এটা হলো না। 3-এর সঙ্গে এ আছে, এটাও হতে পারে। আচ্ছা তাহলে যখন 3-এর সঙ্গে এ দুটো ক্ষেত্রে মিলে গেছে, তাহলে আমি এবার দেখবো একেরটাই দেখ ডিফারেন্ট আছে, একের সাথে বি আছে, একের সাথে সি আছে, তাহলে আমি এক চেক করি। বলেছে 3D, তো 3D মানে কোনটা ভাই? এন এর ভ্যালু 3, এল এর ভ্যালু 2, তার মানে একের সাথে দাদা সি আছে, তো একের সাথে সি কোথায় আছে? এখানে তো বি আছে, গল্প শেষ। একের সাথে সি এখানে, অপশন নাম্বার ডি কারেক্ট। একটা মিললো না তো দুটোই মিলে যাবে। তো আমাদের প্রথমেরটা চেক করলেই মনে হয় মিলে যেত নাকি? একের দাগে সি, হ্যাঁ প্রথমেরটা চেক করলেই মিলে যেত, একেরটা চেক করলি। দেখ দুয়েরটা দেখি, 6+0, দুয়েরটা ডি 6+0, মিলে গেছে পুরো। বলেছে প্রদত্ত কোয়ান্টাম সংখ্যা সেটগুলির মধ্যে কোনটি সর্বাধিক শক্তিকে নির্দেশ করে? তো সর্বাধিক শক্তি মানে সর্বাধিক n+l এর মান, যদি n+l মিলে যায় তো সর্বাধিক n এর মান। এবার আমি এখানে দেখব 4+0 4 আছে, 3+0 3 আছে, 3+1 4 আছে, 3+2 5 আছে, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অপশন। কনসেপ্ট কথা বলবে ভাই, কনসেপ্ট, বুঝতে পারছিস? নেক্সট, প্রদত্ত ক্ষেত্রে ভূমিস্তরে থাকাকালীন কোন কণাগুলির ইলেকট্রন বিন্যাস সমান হবে? ধুর এগুলো তুই এখন নিজে করে নিবি। ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার নিচে দেওয়া হলো, আচ্ছা দেওয়া হলো। বলেছে শক্তি বৃদ্ধির ক্রম লিখতে কোনটার পরে কোনটা ভাই? n+l বার করে দেখ কোনটার পর কোনটা। চল কোয়ান্টাম, বাবার এটা এত কালো কালো কেন লাগছে? কোয়ান্টাম সংখ্যা সেটগুলির মধ্যে কোনটা সত্য? আচ্ছা কোনটা সত্য জিজ্ঞাসা করেছে, চল দেখি। দাদা 3 আছে 2 আছে, 3 আর 2 মানে 3D আছে। ওকে, বোঝ কিভাবে করতে হয়। দাদা এখানে 4 আছে, 4 আছে, এল এর ভ্যালু 0 আছে, তার মানে 4s আছে, আমি বললাম একদম। দাদা 5 আছে 3 আছে, 5 আছে 3 আছে মানে 5f আছে না? হ্যাঁ। দাদা 3 আছে 4 আছে, আরে ভাই 3 4 হতে পারে কোনোদিন? হ্যাঁ, 0 1 2 3 দেখেছি আমরা। যেখানে 3 আছে সেখানে তো শুধুমাত্র sp আর d হবে। এবার করতে গেলে 4 নিয়ে চলে এসছে ভাই, তার মানে সেট 4 ভুল আছে। তাহলে সেট 1 2 3 তো ঠিক, কারণ এটা তো পসিবল, এটা তো পসিবল, এটা তো পসিবল, 3D পসিবল, 4s পসিবল, 5f পসিবল। তার মানে কোনটা ঠিক? প্রথম 3টে ঠিক, তাহলে কেবল সেট 1 সেট 2 সেট 3 3টে ঠিক, অপশন নাম্বার সি কারেক্ট। ফিনিশ। চল দেখা যাক পরেরটা কি বলে দিয়েছে। বলেছে এন এর ভ্যালু 3, এল এর ভ্যালু 1,
ml এর ভ্যালু 0, তার মানে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান 0 দিয়ে দিয়েছে, গৌণ কোয়ান্টাম সংখ্যার মান 1 আর মুখ্য কোয়ান্টাম ভ্যালু 3 দিয়ে দিয়েছে, তাই তো? বলেছে এই কোয়ান্টাম সংখ্যা বিশিষ্ট কোন কক্ষকের সর্বাধিক সংখ্যা কত হতে পারে, মানে এই কোয়ান্টাম সংখ্যা সেট বিশিষ্ট কতগুলো কক্ষক হতে পারে। দাদা এই কক্ষকের সংখ্যাকে প্রকাশ করার জন্যই তো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এসেছে, আমাকে স্পেসিফাই করে দিয়েছে যে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটা 0ই হতে হবে, তার মানে ওটা একটাই কক্ষকের কথা বলতে চাইছে, তার মানে দাদা সর্বাধিক কক্ষকের সংখ্যা তো একটাই হতে পারে। আমি বলছি চল এটাকে তোকে একটু দেখিয়ে দেওয়া যাক। যেমন ধর তোকে বললাম n এর ভ্যালু 3, l এর ভ্যালু 1, n এর ভ্যালু 3 মানে 3, l এর ভ্যালু 1 মানে p। দাদা 3p এর ক্ষেত্রে 3খানা কক্ষক হতে পারে, এই যে 3টে কক্ষক, 3টে কক্ষকের ক্ষেত্রে যেহেতু l এর ভ্যালু 1, প্রত্যেকটা কক্ষকের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কত -1 0 1, তোকে স্পেসিফাই করে দিয়েছে যে ml এর ভ্যালু 0ই হতে হবে, তোকে স্পেসিফাই করে দিয়েছে যে চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বারের ভ্যালুটা 0ই হতে হবে, তাহলে সেমনি কক্ষক কতগুলো আছে, একটাই আছে, তাহলে সর্বাধিক কতগুলো কক্ষক হতে পারে, একটা। তাতে যদি তোকে বলে ইলেকট্রন কতগুলো হতে পারে সর্বাধিক, না দুটো হতে পারে। নেক্সট বলে দিয়েছে টাইটেনিয়াম পরমাণুর প্রদত্ত কক্ষককে ক্রমবর্ধমান শক্তি অনুসারে সাজালে নিচের কোন ক্রমটি সঠিক। ভাই তুই তো টাইটেনিয়ামের ইলেকট্রন বিন্যাসই করতে পারিস, সেখানে তো তুই ঊর্ধ্বক্রমে সাজিয়েই করিস, তাহলে তোর কাছে এইটা আর কি ব্যাপার ভাই। চল পরের প্রশ্ন দেখা যাক। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা +½ এমন 3D ইলেকট্রনের সর্বাধিক সংখ্যা। ভাই 3D ইলেকট্রন মানে 3D এর মধ্যে 10টা ইলেকট্রন বসে, 10টার মধ্যে 5টা সোজা হয়, 5টা উল্টো হয়, তাহলে +½ এর সংখ্যা কত হয়ে যাবে, 5টা হয়ে যাবে না? প্রো হয়ে গেছিস তুই। 3D তে মোট 10টা বসতে পারে, তার মধ্যে 5টা সোজা হবে, 5টা উল্টো হবে, তো +½ কটার হবে, 5টারই হবে। হ্যাঁ সোজা জিনিস। এটা অনুচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন, মানে তোকে একটা প্রথমে সিন প্যাসেজ দিয়ে দেবে যেটা আমরা কোনোদিনও পড়বো না, আমাদের দরকারই নেই এটা পড়া। যারা কিছুই পড়েনি, যারা এগুলোকে নতুন দেখছে তারা এগুলোকে পড়বে, আমরা পড়বো না ভাই, আমরা সব জানি কি হবে। শুধু একটু তুই প্যাসেজটা পড়ে দেখে নিবি যে কিসের ব্যাপারে বলতে চেয়েছে, তোকে এখান থেকে পড়ে পড়ে উত্তর লিখতে হবে না। তুই এখানে দেখতে পাচ্ছিস তোকে কৌণিক ভরবেগ দিয়ে দিয়েছে mvr, তুইও জানিস, বোরের তত্ত্বে করিয়েছি nh/2π, তুইও জানিস h কি, তুইও জানিস সর্বোচ্চ ইলেকট্রনের ফর্মুলা 2n², তুইও জানিস গৌণ কোয়ান্টাম সংখ্যা n+l, তুই সব জানিস এগুলো। চল এবার দেখা যাক কোন পরমাণুর n কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত। উত্তরই দেবো না আমি, নিচে কমেন্ট কর। দ্বিতীয় এবং তৃতীয় মুখ্য শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগের অনুপাত কত। খুব সুন্দর প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন, চিন্তা করে দেখ। mvr মানে কৌণিক ভরবেগ কার ক্ষেত্রে বার করতে বলেছে, দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে, তাহলে mvr(2), তার সাথে অনুপাত করতে বলেছে কার, mvr(3), mvr(3) হয়েছে। তুই কি জানিস ফর্মুলা, না mvr = n × h/2π, ফর্মুলা জানিস, একদম জানিস। দাদা দ্বিতীয় কক্ষপথের করছি মানে 2 × h/2π হবে, আমি বললাম হ্যাঁ। তৃতীয় কক্ষপথের করছি মানে n এর জায়গার মধ্যে 3 বসাবো, তাহলে 3 × h/2π হবে, আমি বললাম হ্যাঁ। দাদা h/2π কাটলে অনুপাত থাকছে 2:3, আমি বললাম একদম, তাহলে অ্যান্সার চলে এসেছে দাদা, অ্যান্সার চলে এসেছে 2:3। যে কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 18, কোন কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণের ক্ষমতা 18, m কক্ষপথে, 2 × 3², 2 × 9 18, সেই কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কত। মানে ওই 3 নম্বর কক্ষপথটার মধ্যে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কত। খুব সোজা, n × h/2π, তার মানে 3 × h/2π, গল্প শেষ। 3 × আচ্ছা বেটা h/2π দেয়নি, h/π করে দিয়েছে। h/π যদি তুই করিস তাহলে 3/2 করলে 1.5 হয়, 1.5 h/π হচ্ছে, বুঝতে পেরেছিস কি দিয়েছে, এই তো করেছি 1. চিন্তা করে দেখ, 3 × h/2π আছে, 3/2 করলে 1.5, 1.5 h/π, দেখ তো 1.5 h/π, আশা করতে পারি ক্লিয়ার আছে। নেক্সট বলে দিয়েছে একটা বিবৃতিমূলক প্রশ্ন, খুব মন দিয়ে শুনবে। বিবৃতিমূলক প্রশ্ন করতে গিয়ে প্রচুর ছেলে মেয়ে ভুল করে বসে। বিবৃতিমূলক প্রশ্নের মধ্যে তোমাকে প্রথমে নিজেকে একটা ম্যানেজমেন্টের জায়গায় বসাতে হবে, তোমাকে বুঝতে হবে তুমি কোনো একটা কোম্পানির একদম শীর্ষকর্তা, তোমার কোম্পানিতে একটা সমস্যা এসেছে, তোমার দুজন সহযোদ্ধা সহকর্মী তোমাকে এসে দুটো রিপোর্ট দিচ্ছে। একজন দিচ্ছে রিপোর্ট নাম্বার 1, যেটা তোর বিবৃতি নাম্বার 1,
একজন দিচ্ছে রিপোর্ট নাম্বার 2, যেটা তোর বিবৃতি নাম্বার 2। তোকে সেই দুটো বিবৃতি, সেই দুটো রিপোর্ট শুনে জাজমেন্ট দিতে হবে। দুটো রিপোর্ট পরস্পর বিরোধী, মানে সমস্যাটার বিষয়ে ওরা দুজন যে দুটো তথ্য দিল, এই যে তথ্যটা দিচ্ছে বলছে না কোম্পানি একদম ঠিক হয়ে যাচ্ছে, ও বলছে ধর কোম্পানির শেয়ারের দাম পড়ে যাচ্ছে। তার মানে বিবৃতি দুটো পরস্পর বিরোধী, নাকি বিবৃতি 2 হচ্ছে বিবৃতি 1 এর কারণ, নাকি বিবৃতি 1টা ও ঠিক বলেছে কিন্তু ও ঠিক বলেনি, আর নাকি দুজনেই বাজে বকে দিয়েছে। ও একটা কথা বলেছে, ও সেই কথার সম্পূর্ণ উল্টো কথা বলেছে, আমাদের কোম্পানি ডুবে যাচ্ছে। ও বলছে আজকে কিন্তু আমাকে দাদা একটু তাড়াতাড়ি ছুটে দিতে হবে, আমার কিন্তু আজকে যাওয়ার আছে একটা জায়গায়, খুব কষ্ট করে আজকে ঠিক করেছি। মানে সম্পর্কিতই নয় দুটো, বুঝতে পেরেছিস? এখন দুটো স্টেটমেন্ট আমাকে একটু পড়তে হবে শুরুতে। বলছে ক্রোমিয়াম এবং কপারের বহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 4s1 3d5 এবং 4s1 3d10। একদম পরিষ্কার, ক্রোমিয়ামের 4s1 3d5, কপারের 4s1 3d10, একদম মানছি আমি। প্রথম বিবৃতিটা বুঝলাম, সত্য, এটা সত্য, অবশ্যই সত্য, প্রথম বিবৃতি অবশ্যই সত্য। বিভিন্ন কক্ষকে ইলেকট্রন পূরণের সময় n+l নিয়ম মেনে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন পূরণ হয়, একদম পরিষ্কার, সত্যি তাই হয়। নিম্ন থেকে উচ্চতে ইলেকট্রন পূরণ হয়, তাই তো হয়। তার মানে বিবৃতি 2টাও সত্য। এবার নিম্ন থেকে উচ্চতে ইলেকট্রন পূরণ হয় বলেই কি আগে 4s এর মধ্যে ঢুকেছে তারপরে 3d এর মধ্যে ঢুকেছে? এটাই কি ব্যাপার? দুজন এসে তোমাকে রিপোর্ট দিয়েছে দাদা ক্রোমিয়ামের জানো তো এইটা হচ্ছে, কপারের জানো তো এইটা হচ্ছে। আরেকজন এসে বলছে ধর আরে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে n+l নিয়ম মেনেই তো ঢোকে, তোমনি তো ঢুকবে। আরে দুটোই তো একই কথা বলছে, তো বিরোধী কি করে হয়? বিবৃতি 2 হলো বিবৃতি 1 এর কারণ। অ্যান্সার নাম্বার বি ইজ দ্য কারেক্ট অপশন। আশা করতে পারি ক্লিয়ার আছে। তুই এটাও বলতে পারবি না সম্পর্কিত নয়, এটাও বলতে পারবি না এটা তো সম্পর্কিত, এটা হয় বলেই না এটা হয়। আশা করতে পারি ক্লিয়ার আছে। একই ধরনের একটা বিষয়, অ্যাসারশন রিজনিং। অ্যাসারশন তোকে একটা দেবে, তুই একইভাবে দুটো জিনিসকে একসাথে দুটো মানুষের সাথে তোকে বলছে, তোকে জাস্ট জাজমেন্ট দিতে হবে। একইভাবে চিন্তা কর, বলছে কোন পরমাণুর এম কক্ষপথে সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকতে পারে। হ্যাঁ শুনলাম, ঠিক বলেছিস। রিজনিং এ বলছে এম কক্ষের জন্য সম্ভাব্য 4টি কোয়ান্টাম সংখ্যা সেট সর্বোচ্চ 18টি হতে পারে। দুজন তোকে এসে দুটো কথা বললো। একজন বললো জানো তো দাদা এম কক্ষপথে সর্বোচ্চ 18খানা ইলেকট্রনই বসতে পারে। আরেকজন বলছে জানো তো দাদা এম কক্ষপথের মধ্যে যতগুলো ইলেকট্রন বসতে পারে, আমি যদি সবার একটা করে 4টে করে কোয়ান্টাম নাম্বারের সেট বার করতে চাই, মানে মোট যতগুলো ইলেকট্রন হয় প্রত্যেকটা ইলেকট্রনে তো 4টে করে কোয়ান্টাম নাম্বার থাকবে। ওই প্রত্যেকটা ইলেকট্রনে যদি 4টে করে কোয়ান্টাম নাম্বারের আমি সেট তৈরি করি, দেখা যাবে 18খানা মোট সেট দাঁড়াচ্ছে। আরে 18খানা ম্যাক্সিমাম ইলেকট্রন ধরতে পারে বলেই তো সম্ভাব্য 4টি কোয়ান্টাম সংখ্যা সেট 18টাই হতে পারে। তো এই দুটো তো দুটোই সত্য এবং একে অপরের কারণ। অ্যাসারশন রিজনিং উভয় সঠিক, এবং রিজনিং হলো অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অপশন। অ্যাসারশন রিজনিং উভয় সঠিক, কিন্তু রিজনিং অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা নয়, ভুল। অ্যাসারশন সঠিক, রিজনিং সঠিক নয়, ভুল। অ্যাসারশন সঠিক নয়, রিজনিং সঠিক, ভুল। আমি আশা করতে পারি তোর কাছে একদম পরিষ্কার কিভাবে কোশ্চেন অ্যাটেন্ড করতে হয়। মোটামুটি প্রত্যেকটা কোশ্চেন তোকে আমি করা শিখিয়ে দিলাম, প্রত্যেকটা কোশ্চেন টাচ করলাম। কোশ্চেন প্র্যাকটিস নাম্বার 1 হলো এটা। এরকম অগুন্তি কোশ্চেন প্র্যাকটিস থ্রু আউট দ্য ইয়ার চলতে থাকবে, থ্রু আউট দ্য সেমিস্টার চলতে থাকবে। আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কোশ্চেন প্র্যাকটিস মাঝে মধ্যেই করব, কিন্তু এই কোশ্চেন প্র্যাকটিস গুলো করার জন্য তোমার তুমুল কনসেপ্টের নলেজ দরকার, যেটা কেবলমাত্র তুমি ধামাকা প্রো ব্যাচের মধ্যেই পাচ্ছ। এই তুমুল কোশ্চেন প্র্যাকটিস যখন হবে, তুমুল নলেজ যখন তোমার কাছে থাকবে, তোমার বোর্ড কেন তুমি জয়েন্ট নিটের যে কোনো জায়গায় কাঁপিয়ে দিতে পারবে। কনসেপ্টই শেষ কথা বলে ভাই, এই কনসেপ্টই তোর কম্পিটিটিভ পরীক্ষাতেও লাগবে। সেই কারণে কনসেপ্ট যার পরিষ্কার, তার আর কোনো কিছু ভাবনা চিন্তা করার প্রয়োজন নেই। আজকে তোকে যা প্রশ্ন করালাম, প্রশ্নগুলো লেভেল চিন্তা করিস। কিছু প্রশ্ন সোজা ছিল, কিছু মডারেট ছিল, বা কিছু ডিফিকাল্টও ছিল। তোরা যদি চাস ধামাকা প্রো ব্যাচের মধ্যে ভর্তি হবি, আমাদের দেখবি নিচে দেখ একটা পুরো কমেন্ট সেকশনের মধ্যে একটা পিন কমেন্ট তুই দেখতে পাচ্ছিস। ওই পিন কমেন্টটা চেক কর, ওখানে অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে আমাদের দুটো ডেমো ক্লাস দেওয়া রয়েছে, ওখানে আমাদের কবে কবে ক্লাস হয় সেটা বলে দেওয়া আছে, ওখানে অ্যাপ সংক্রান্ত কি কি সমস্যা দেখা দিয়েছিল, কি কি ছেলেমেয়েরা জিজ্ঞাসা করেছিল সেগুলো দেওয়া রয়েছে, সেগুলো সব সমাধান করে দেওয়া রয়েছে। আমাদের ব্যাচের অ্যানাউন্সমেন্ট ভিডিওটা দেওয়া রয়েছে। ওই ভিডিওগুলো তুমি যদি নতুন হও পরপর দেখে নাও, আর যদি অলরেডি দেখে থাকো তাহলে তুমি জানোই আমাদেরকে, চেনোই 10 থেকে যদি পড়ে থাকো তাহলে জানিস ভাই আমাকে। অ্যাপের মধ্যে যাবে, লগ ইন ভাইয়া হোয়াটসঅ্যাপের নিচে দেখবে মোর অপশন বা লগ ইন উইথ ডিফারেন্ট অপশনস করে তোমার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবে। করার পরে তুমি তোমার দুটো ব্যাচ দেখতে পাবে।
একটা ব্যাচ থাকবে কেবলমাত্র ধামাকা প্রো, যেটার প্রাইস দেখবে দেওয়া থাকবে 999 টাকা, যেটা তোমার সেমিস্টার 1 প্লাস সেমিস্টার 2, তার মানে পুরো ক্লাস 11 কভার করে দেবে মাত্র 999 টাকা ওয়ান টাইম পেমেন্ট। আর যদি তুমি চাও পুরো 11-12 একসাথে নেবে, তাহলে সেটার জন্য পুরো পশ্চিমবঙ্গের সবচেয়ে অ্যাফোর্ডেবল, এটাও সবচেয়ে অ্যাফোর্ডেবল, আরেকটাও বলছি, এমন একটা ব্যাচ আমি লঞ্চ করেছি যেটা সেমিস্টার 1 প্লাস সেমিস্টার 2 প্লাস সেমিস্টার 3 প্লাস সেমিস্টার 4, এটা সেটার জন্যই করা হয়েছে যাতে পশ্চিমবঙ্গের সব ছেলেমেয়েরা ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টির জন্য যারা সায়েন্স করতে পারে না তারাও যাতে এগিয়ে আসতে পারে। 4টে সেমিস্টার একসাথে মিলিয়ে ইউজুয়ালি প্রত্যেক সেমিস্টারের ফিস রাখা হয় 999 টাকা, কিন্তু সবার জন্য এটা তাহলে 4000 হয়ে যেত, কিন্তু সেটা রাখা হয়েছে 1799 টাকা। ওয়ান টাইম পেমেন্ট 1799 করলেই তুমি 4টে সেমিস্টার পুরো 2 বছর 24টা মাস 11+12 কেমিস্ট্রি একবারে পেয়ে যাচ্ছ। ওই একবার তোমাকে পারচেস করতে হবে, 2 বছর তোমার ওই ব্যাচটা তোমার সেটা থাকবে, 3 নম্বর বছরে তুমি ব্যাচটাকে ফ্রি পাবে। মানে 3টে বছরের ভ্যালিডিটি রয়েছে, 11-12 প্লাস একটা বছর, 3 বছরের ফিস 1799 টাকা। আশা করতে পারি এবার কেমিস্ট্রি পড়তে আর কোনো সমস্যা নেই, সব তোর হাতের সামনে, টপ কোয়ালিটি কন্টেন্ট দেওয়ার দায়িত্ব আমার, পড়ার দায়িত্ব তোর, কোশ্চেন প্র্যাকটিস করানোর দায়িত্ব আমার, নাম্বার পাওয়ানোর দায়িত্ব আমার। প্রথম প্রশ্নটাই দেখ, একটা স্ট্রাকচার বেসড কোশ্চেন দিয়েছে। এই স্ট্রাকচার বেসড কোশ্চেনটা নিশ্চয়ই দেখেই তোর মনে পড়ে গেছে, এটাকে আমি ক্লাসের মধ্যে কিন্তু বারবার করে বলেছিলাম এবং এর কারণটাও ব্যাখ্যা করেছিলাম। এটাকে তোরা ক্লাস 10 লেভেলেও কিছুটা পড়ে এসেছিস, যেটুকুনি আমার মনে আছে, তোদেরও মনে আছে। বলেছে উপরিউক্ত দ্বিতীয় পর্যায়ের মৌলের আয়নন বিভবের ক্রম কি, মানে আয়োনাইজেশন শক্তি কিভাবে পরিবর্তিত হয়। তার মানে দাদা এইটুকু দেখার পরে আমার এই ওপরের চারটা না দিলেও চলে, কারণ আমরা প্রত্যেকে জানি যে দ্বিতীয় পর্যায়ের মৌলদের মধ্যে লিথিয়াম থেকে শুরু করে যখন আমরা একেবারে লাস্ট মানে ফ্লুরিন অব্দি দিয়েছে, তো এখানে নিয়ন অব্দি দিয়ে দিয়েছে, বা ভাই। তার মানে দাদা যদি আমরা এরকম ভাবে যাই, তাহলে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিক যত যাব আয়োনাইজেশন শক্তি বেড়ে যাওয়ার কথা, পারমাণবিক ব্যাসার্ধ কমার সাথে সাথে আয়োনাইজেশন শক্তি বেড়ে যাওয়ার কথা। তার মানে ট্রেন্ডটা হওয়া উচিত লিথিয়াম থেকে বেরিলিয়ামে বাড়ে, বেরিলিয়াম থেকে বোরনে আরো বাড়ে, বোরন থেকে কার্বনে বাড়ে, কার্বন থেকে নাইট্রোজেনে বাড়ে, নাইট্রোজেন থেকে অক্সিজেনে বাড়ে, অক্সিজেন থেকে ফ্লুরিনে বাড়ে, ফ্লুরিন থেকে নিয়নে আরো বাড়ে। এইটাই হওয়া উচিত, বাট অ্যাকচুয়ালি কি এটা হয় না। যেটা হয় সেটা হচ্ছে এরকম, লিথিয়াম থেকে বেরিলিয়ামে বাড়ে, বেরিলিয়াম থেকে বোরনে আবার কমে যায়, বোরন থেকে কার্বনে আবার বাড়ে, কার্বন থেকে নাইট্রোজেনে আবার বাড়ে, নাইট্রোজেন থেকে অক্সিজেনে আবার কমে যায়, তারপরে দেখ মোটামুটি সবকিছু ঠিকঠাকই থাকে। এখন দাদা এই দুটো জায়গাতে এরকম সমস্যা কেন দেখা দিল, মানে বেড়ে যাওয়ার বদলে হঠাৎ করে কমে গেল কেন? আমি বলছি আয়োনাইজেশন শক্তি মানে কি। ধর আজকে সোডিয়াম রয়েছে, সোডিয়ামের 3খানা কক্ষপথ রয়েছে, সোডিয়ামের প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন, পরেরটার মধ্যে 8টা ইলেকট্রন, তারপরে লাস্টেরটাতে 1টা ইলেকট্রন। আমরা যদি সর্ববহিষ্ঠ কক্ষপথের মানে এইটার ওই সবচেয়ে আলগা ভাবে আবদ্ধ ইলেকট্রনটাকে বার করতে চাই, তাহলে তো নিউক্লিয়াস এমনি এমনি ইলেকট্রনটাকে ছেড়ে দেবে না। নিউক্লিয়াস পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ, দুজনের মধ্যে একটা আকর্ষণ বল আছে। আরে বাচ্চা যতই বড় হয়ে যাক, বাবা মায়ের একটা আকর্ষণ তার প্রতি থাকবেই থাকবে, ও যতই দূরে চলে যাক ওর ওপর একটা আকর্ষণ নিউক্লিয়াসে থাকবেই থাকবে। সুতরাং গ্যাসীয় অবস্থায় এই ইলেকট্রনটাকে যদি আমি এখান থেকে বার করতে চাই, তাহলে আমাকে কিছুটা পরিমাণ এনার্জি বাইরে থেকে সাপ্লাই করতে হবে, টেনে হিজড়ে ওটাকে বার করতে হবে, নাহলে বার করতে দেবে না। ওই যতটা পরিমাণ এনার্জি আমাকে দিতে হয় টু রিমুভ দ্যাট ইলেকট্রন এন্ড টু মেক দ্যাট অ্যাটম ইনটু অ্যান আয়ন, দ্যাট এনার্জি ইজ নোন অ্যাজ দ্য আয়োনাইজেশন এনার্জি। তার মানে দাদা ইলেকট্রনটা যত স্টেবিলিটি পেয়ে যাবে, যত শক্তিশালী ভাবে ওখানে আবদ্ধ থাকবে, আয়োনাইজেশন এনার্জি রিকোয়ারমেন্ট তত বাড়বে। যত ইলেকট্রনটা স্টেবিলিটি পাবে, যত সেটাকে নিউক্লিয়াস টেনে ধরে থাকবে, তত বেশি করে আয়োনাইজেশন এনার্জি লাগবে। বললাম একদম, তত বেশি করে এনার্জি লাগবে টু রিমুভ দ্যাট ইলেকট্রন। তুই যদি একটু ভালো করে চিন্তা করে দেখিস, বেরিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 1s2 2s2, বোরনের ক্ষেত্রে হচ্ছে 1s2 2s2 2p1, নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 1s2 2s2 2p3, আর অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে 1s2 2s2 2p4। এখন তুইও জানিস আমিও জানি 2s এর মধ্যে 2টো ইলেকট্রন ভেরি মাচ স্টেবল, বাট 2p এর মধ্যে একটা ইলেকট্রন আনস্টেবল, কারণ এটা আংশিক পূর্ণ, এটা সম্পূর্ণ।
তার মানে দাদা বেরিলিয়াম ওর দুটো ইলেকট্রনকে একেবারেই ছাড়তে চাইবে না, কোনো একটাকেও ছাড়তে চাইবে না। তার মানে বেরিলিয়াম থেকে এই 2s থেকে ইলেকট্রন রিমুভ করা ভেরি মাচ ডিফিকাল্ট অ্যাজ কম্পেয়ার টু বোরনের এই টুপির ইলেকট্রনটাকে রিমুভ করা। বোরন বলবে নিয়ে যা ভাই, তুই আমার টুপির ইলেকট্রন নিয়ে যা, আমি বেঁচে যাব, আমি বেরিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস পেয়ে যাবো 1s2 আমার সব কটা স্টেবল হয়ে যাবে, তুই নিয়ে যা ভাই, তুই দরকার হলে 2s এর নিয়ে চলে যা, টুপিও নিয়ে চলে যা, আমি আমার নিকটতম নিষ্ক্রিয় মৌল হয়ে যাব। তার মানে ও ইলেকট্রন সহজে ছাড়তে চায়, কিন্তু এখানে 2s টা পুরোপুরি ফিল্ড থাকায়, 2s টা স্টেবল থাকায় ও ইলেকট্রন ছাড়তে চাইবে। সেই জন্য বেরিলিয়াম আর বোরনের মধ্যে কম্পারিজন করলে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস বেশি স্থায়ী দেখতে পাচ্ছি, সুতরাং ও ইলেকট্রন ছাড়বে না, ওর বেশি এনার্জি লাগবে টু রিমুভ ইলেকট্রন, ওই জন্য আয়নাইজেশন শক্তি বেশি। সেম কেস দেখ, এখানে টুপির মধ্যে 3টে ইলেকট্রন আছে, এখানে টুপির মধ্যে 4টে ইলেকট্রন আছে। আমরা জানি অর্ধপূর্ণ সম্পূর্ণ ইলেকট্রন বিন্যাস খুব স্থায়ী হয়, এটা তুই বুঝতেই পারছিস। টুপিতে ম্যাক্সিমাম 6টা ধরে অর্ধেক রয়েছে 3টে, সেই কারণে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস বেশি স্থায়ী, ওই জন্য নাইট্রোজেনের আয়নাইজেশন শক্তি বেশি। ব্যাস এইটুকু যদি আমরা করে নিতে পারি তাহলেই দেখবি 11 কেঁপে যাবে ভাই। দেখ আমি যেটা দেখতে পাচ্ছি প্রথমটাই হচ্ছে আমার অ্যান্সার, লিথিয়াম থেকে বেরিলিয়ামে বেড়েছে, বেরিলিয়াম থেকে বোরনে কমেছে, কার্বনে বেড়েছে, নাইট্রোজেনে বেড়েছে, অক্সিজেনে কমে গেছে। বাকি আর কোনোটার মধ্যে আমি এই ট্রেন্ডটা দেখতেই পাচ্ছি না। মানে আমি যদি একটা অ্যারো একটুখানি খেয়াল করে দেখি তাতেই আমার গল্প শেষ হয়ে যাচ্ছে। শেষ। নেক্সট বলছে পর্যায় সারণীর পর্যায় বরাবর বলে 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 একটা বিরাট বড় প্যারাগ্রাফ আমাকে দিয়ে দিয়েছে, দিয়ে আমাকে সেখান থেকে 3খানা প্রশ্ন দিয়েছে, যেটাকে আমরা প্যাসেজ বেস কোশ্চেন বলে থাকি। মানে কোন একটা প্যাসেজ তোকে তুলে দেবে যেটার কোনো কাজ নেই, যেটা আমরা অলরেডি জানি, যারা যারা অ্যাডভেঞ্চার একাডেমি থেকে রেগুলার পড়াশোনা করছে এসব প্যাসেজ তাদেরকে আর পড়তে হবে না পরীক্ষার হলে গিয়ে। বলেছে আয়নীভবন বিভবের ক্ষেত্রে, চলো আমরা একটু বড় করি এটাকে, আয়নীভবন বিভবের ক্ষেত্রে কোনটা সঠিক নয়, নয়টাকে খেয়াল করবে। নাইট্রোজেন অক্সিজেনের থেকে বেশি, এটা তো সঠিক। বেরিলিয়াম লিথিয়ামের থেকে বেশি, এটা তো সঠিক। বোরন বেরিলিয়ামের থেকে বেশি, আরে কি দেখলি ভাই এক্ষুনি, বোরন বেরিলিয়ামের থেকে কম, তাহলে এইটা বেঠিক, তাহলে সঠিক নয় কোনটা? অপশন সি, পরেরটা দেখবই না আমি। কোন মৌলটির আয়নন বিভবের মান সর্বোচ্চ হয়? চোখ কান নাক বন্ধ করে হিলিয়াম থাকলে হিলিয়াম, ওর ওপরে কে আছে ভাই আর? তারপরে ফ্লুরিন এবং ক্লোরিনের মধ্যে ইলেকট্রন আসক্তি এবং ইলেকট্রন নেগেটিভিটির সঠিক সম্পর্ক কোনটা? দেখ ভাই ইলেকট্রন আসক্তি কার ক্ষেত্রে বেশি, আমরা যারা আমাদের ব্যাচের মধ্যে পড়িস আমরা ইলেকট্রন আসক্তির একটা বিশেষ ধরনের কায়দা শিখিয়েছি, তোরা জানিস ভালো করে। ইলেকট্রন আসক্তি আমি বলেছিলাম ফ্লুরিনের থেকে ক্লোরিনের বেশি হয়, এবং এন্টায়ার পর্যায় সারণীতে সব থেকে বেশি ইলেকট্রন আসক্তিযুক্ত মৌল ক্লোরিন। ফ্লুরিনের হওয়ার কথা ছিল, বাট ফ্লুরিনের ছোট্ট টুপি, তার থেকে 3p বড় ক্লোরিনের ক্ষেত্রে, ওখানে ইলেকট্রন বিকর্ষণ কম হয়, সেই জন্য 3pর মধ্যে ইলেকট্রন ঢুকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, দ্যাটস ওয়াই ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হয়। তাহলে এইটুকু তো আমি বুঝতে পারছি উভয় ক্ষেত্রে কোনো অপশন হবে না। ইলেকট্রন আসক্তির দিক থেকে ক্লোরিন বড়, ইলেকট্রন নেগেটিভিটির দিক থেকে ফ্লুরিন বড়। অপশন নাম্বার সি ইজ ইওর কারেক্ট অপশন। আশা করব ক্লিয়ার আছে। এবার এটা ম্যাচিং আছে, কপার তো সন্ধিগত মৌল, মানে একের সাথে সি, একের সাথে সি, একের সাথে সি। चालाक हो गया है मेरा बच्चा, 2 जगह पे एक ही ऑप्शन दे दिया, मतलब और खटाएगा हमको। का हिंदी बोल रहे हैं हम, हिंदी बांग्ला इंग्लिश फाइटिंग सब ধরনের একই ধরনের ভাষা দিয়ে দিচ্ছি। 2 ক্যালসিয়াম ক্ষারীয় মৃত্তিকা মৌল, মানে 2 এর সাথে ডি। আই হোপ এবারে মিটে গেছে, একদম মিটে গেছে। তাহলে অপশন এ উইল বি মাই কারেক্ট অপশন, ইজ মাই কারেক্ট অপশন। নেক্সট দাদা এইটা আবার কি জিনিস, এর গোল দেখতে পাচ্ছি, আবার এর পাশে চ্যাপ্টা চ্যাপ্টা কি সব দেখতে পাচ্ছি, নিচে দিয়েছে চিত্র প্রদর্শিত কোন একটি কক্ষের অন্তর্গত উপকক্ষগুলির সঠিক নামকরণ কি। এটা আবার কোথাকার প্রশ্ন? তুমি তো এই ধরনের কিছু করাওনি। দেখবি আমি তোদেরকে বলেছিলাম না যে আমি সোমারফিল্ডের তত্ত্বটাকে কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করাতে করাতে বুঝিয়ে দেবো। তোদের এক্সাক্ট সোমারফিল্ডের তত্ত্ব নেই, পরীক্ষা থেকে ওটা বাদ দিয়ে দিয়েছে, বাট সোমারফিল্ড থিওরি থেকে এই একটা প্রশ্ন তোদের পরীক্ষাতে কিন্তু এখনো পর্যন্ত দেয়। খুব সোজা প্রশ্ন, খুব সোজা প্রশ্ন, খুব সোজা প্রশ্ন। জাস্ট আমার একটা কথা মাথায় রাখবি, একটা লাইন বলবো, প্রশ্নটা সলভ হয়ে যাবে। খেয়াল করে দেখ, এখানে তোকে 3খানা জিনিস দেখতে বলেছে। একটা হচ্ছে দেখ এই মোটা গোলটা, একদম প্রপার গোল দেখতে পাচ্ছিস, এটাই হচ্ছে তোর 1। দ্বিতীয় তুই দেখতে পাচ্ছিস একটা চেপটে গেছে একটুখানি, এই যে দেখ চেপটে গেছে, এই যে চেপটে গেছে, চেপটে গেছে, চেপটে গেছে, চেপটে গেছে, চেপটে গেছে, এটাই হচ্ছে তো 2। আর আরেকটা দেখ আরো চেপটে গেছে, এই কালো দিয়ে যেটা দেখানো হয়েছে,
যেটা আরো চেপটে গেছে সেটা তো দিয়ে দিয়েছে 3। তার মানে একটা পারফেক্ট গোল আছে, একটা হালকা চ্যাপ্টা আছে, একটা একদম চ্যাপ্টা আছে। যেটা হালকা চ্যাপ্টা সেটা হচ্ছে 2, যেটা একদম চ্যাপ্টা সেটা হচ্ছে 3। এইটুকু তোর কাছে ক্লিয়ার। এবার একটা প্রশ্নের মধ্যে দেখ, বলছে চিত্রে প্রদর্শিত কোনো একটি কক্ষের, মাথায় রাখবে এই ধরনের প্রশ্ন কেবলমাত্র একটাই কক্ষপথের জন্য তোকে দেবে। এটা অ্যাকচুয়ালি কি বলতো, ধর কোনো একটা কক্ষপথ তোকে দিল, ধর 3 নম্বর কক্ষপথ দিল, সেই 3 নম্বর কক্ষপথের তোকে 3খানা উপকক্ষ দিয়ে দেবে। 3 নম্বর কক্ষপথে যেহেতু 3টেই উপকক্ষ হয় তোকে 3টেই দেবে। যদি 4 নম্বর কক্ষপথ দেয় তোকে 4টে দেবে। যদি 2 নম্বর কক্ষপথ দেয় তোকে 2টো দেবে। যততম কক্ষপথ দেবে তোকে ততগুলো এই ধরনের গোল বা চ্যাপ্টা চ্যাপ্টা জিনিস দেবে। যেহেতু 3 নম্বর কক্ষপথ দিয়ে প্রশ্নটা করেছে সেই জন্য তোকে 3খানা দিয়ে দিয়েছে, কারণ 3টেই উপকক্ষ হয়। একটা উপকক্ষ এস হয়, একটা পি হয়, একটা ডি হয়, তুইও জানিস। তোকে জিজ্ঞাসা করেছে কোনটা 3D, কোনটা 3P আর কোনটা 3S, তুমি এইটা বলো। দাদা বুঝবো কি করে কোনটা কি? আমি বলছি। প্রথমেই তুই একটা অপশনকে বাদ দিবি, কি বলতো, যেহেতু এইগুলো কেবলমাত্র একটা নির্দিষ্ট কক্ষপথের ক্ষেত্রেই হয়, সেই জন্য 3 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, 1 নম্বর কক্ষপথ এরকম কোনো অস্তিত্ব থাকবে না। মানে 3টে ডিফারেন্ট কক্ষপথ হতে পারে না, একটাই কক্ষপথে 3টে উপকক্ষ হবে। এবার মনে রাখ, গোল সেটাই হবে যার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যার গৌণ কোয়ান্টাম সংখ্যা ম্যাক্সিমাম হবে। তার মানে দাদা 3 নম্বর কক্ষপথের ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে 3খানা উপকক্ষ আছে, একটা এস আছে, একটা পি আছে, একটা ডি আছে। এর ক্ষেত্রে এল এর ভ্যালুটা 0, এর ক্ষেত্রে এল এর ভ্যালুটা 1, এর ক্ষেত্রে এল এর ভ্যালুটা 2। তুমি বলছো গোল সেটাই হবে, পারফেক্ট গোল সেটাই হবে যার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ম্যাক্সিমাম হবে। আমি বললাম হ্যাঁ। তার মানে দাদা এই যে পারফেক্ট গোলটা রয়েছে সেটা 3D হবে। আমি বললাম হ্যাঁ। আর চ্যাপ্টা হতে থাকবে এল এর ভ্যালু কমার সাথে সাথে। তার মানে সবচেয়ে চ্যাপ্টাকে যার এল এর ভ্যালু সবচেয়ে কম, মাঝখানেরটাকে যার এল এর ভ্যালু মাঝখানে। তার মানে এল এর ভ্যালু যদি বাড়ে চ্যাপ্টা থেকে গোল হবে, এল এর ভ্যালু যদি কমে চ্যাপ্টা হতে থাকবে। ব্যাস গল্প শেষ, আর কিচ্ছু নেই, সমারফেল খতম। তার মানে দাদা সব থেকে গোল যেটা রয়েছে সেটা আমার 3D। 3D কোথায়? 3D কোথায়? একটা অপশন জেনে গল্প শেষ করে দিলাম। সব থেকে গোল যেটা রয়েছে সেটা 3D। 2 নম্বর যেটা হালকা চ্যাপ্টা আছে সেটা 3P, আর যার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার সবচেয়ে কম মানে 0 সেটা হচ্ছে আমার 3S, যেটা সবচেয়ে চ্যাপ্টা। হয়ে গেল। নেক্সট, जो सहजे हो सकता है उसे कठिन करके क्यों करे भाई, क्यों करे? নেক্সট দেখো, 2000 অ্যামস্ট্রং এবং 4000 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একটি ফোটনের শক্তির অনুপাত কত? আরে প্ল্যাঙ্কের তত্ত্ব পড়িয়েছিলাম তোরে ভাই, E = h নিউ, E = hc বাই ল্যামডা করে দে না। তাহলে দাদা আমি একটা বিষয় বুঝতে পারছি না, প্রো প্লেয়ারের মতো খেলবো কিন্তু, হ্যাঁ এবার কিন্তু প্রো হতে হবে, সব বাচ্চাদের মতো ভেঙে ভেঙে আর করানো যাবে না। দেখতে পাচ্ছিস E প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা আছে, H ধ্রুবক C ধ্রুবক, তাহলে E প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা। তার মানে E আর ল্যামডা একে অপরের বিপরীত। এবার তোকে বলেছে ফোটনের শক্তির অনুপাত, তুই আমাকে বল ফোটনের শক্তি প্রথমটার ক্ষেত্রে E1 ধরলাম, পরেরটার ক্ষেত্রে E2 ধরলাম। যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক দেখতে পাচ্ছি তাহলে E1 বাই E2 ইকুয়াল টু ল্যামডা 2 বাই ল্যামডা 1 হবে, একদম পরিষ্কার কথা। মানে E যদি ওপরে থাকে তো ল্যামডা নিচে, তো E1 যদি ওপরে থাকে তো ল্যামডা 1 নিচে, E2 যদি নিচে থাকে তো ল্যামডা 2 ওপরে। ব্যস্তানুপাতিক সম্পর্ক বিপরীত সম্পর্ক। এবার দুটো তরঙ্গ দৈর্ঘ্য আমাকে দিয়ে দিয়েছে, E1 এর করেসপন্ডিং ল্যামডা 1 দিয়ে দিয়েছে 2000 অ্যামস্ট্রং, তাহলে আমি ল্যামডা 1 এর জায়গার মধ্যে বসিয়ে দিই 2000, আর ল্যামডা 2 এর জায়গার মধ্যে বসিয়ে দিই 4000। কেটে কুটে 2:1 বেরোচ্ছে, E1 E2 2:1। এই 2:1 না দিয়ে কুড়েমি করে শুধু 2 দিয়েছে, নে গল্প শেষ। কাথা ভাই কাথা। হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় বোর কক্ষপথে শক্তি দিয়ে দিয়েছে, চতুর্থ বোর কক্ষপথে শক্তি বার করতে বলেছে। এটা ভালো প্রশ্ন কিন্তু দাদা, দ্বিতীয় দিয়ে দিয়েছে, চতুর্থ বার করতে বলেছে। ফর্মুলা কি হবে? বসা না, বসিয়েছিলাম তো, E2 অফ হাইড্রোজেন ইকুয়াল টু, প্রথমে দ্বিতীয়টা বার করি। ফর্মুলা কি ছিল? E1 অফ হাইড্রোজেন ইনটু Z² বাই n²। দাদা হাইড্রোজেন বলে দিয়েছে মানে Z² এর জায়গার মধ্যে কি বসাবো? না 1² বসাবি। দাদা দ্বিতীয় কক্ষপথের শক্তিটা তো আমরা বার করছি, তো দ্বিতীয় কক্ষপথ বার করছি যখন n² এর জায়গার মধ্যে 2² বসাবো। আমি বললাম হ্যাঁ। দাদা দ্বিতীয় কক্ষপথের শক্তি দিয়ে দিয়েছে আমাকে কত গো? 328 মাইনাস 328 কিলোজুল মোল ইনভার্স। তাহলে বসাও -328।
ইকুয়াল টু E1 অফ হাইড্রোজেন। যারা এগুলো এখনো পর্যন্ত জানিস না, ধামাকা প্রো ব্যাচে চলে আয় ভাই, সব শিখে যাবি, প্রো হয়ে যাবি, প্রো কেমিস্ট্রির প্রো হয়ে যাবি। আর যে ছেলেমেয়েরা, অনেক ছেলে মেয়ে পড়ছে ভাই, তুই এইটুকু বুঝতে পারছিস তোর কম্পিটিশনে তুই কত পিছিয়ে পড়ছিস। ছেলেমেয়েরা হই হই করে কেমিস্ট্রি শিখছে। আমি এত বছর কেমিস্ট্রি পড়াচ্ছি, এই যে ব্যাচটা আমি পেয়েছি, তুই বিশ্বাস করবি না, এই ব্যাচটা দ্য বেস্ট কেমিস্ট্রি ব্যাচ এবার আমার চোখে দেখা এখনো পর্যন্ত। হ্যাঁ, মারাত্মক কনসেপ্ট, যা শেখাচ্ছি শিখে যাচ্ছে ভাই। আর সব কোশ্চেন আনসারও করে দিচ্ছে ছেলেমেয়েরা। কোশ্চেন আমাকে কালকে একজন নারায়ণ মার্টিনে বই খুলে কোশ্চেন সলভ করে পাঠিয়ে দিয়েছে। এই যে কোশ্চেন প্র্যাকটিস গুলো হচ্ছে না, 5-6টা সপ্তাহ যেতে দে, 5-6টা সপ্তাহ, প্রো হয়ে যাবি আরো। এমনিতেই ক্লাসে প্রো হয়ে গেছিস। তাহলে E1 অফ হাইড্রোজেন কি হয়ে যাবে বল? -328 ইন্টু 4। ইতিহাস সাক্ষী আছে এগুলোর কোনোদিন ক্যালকুলেশন করতে নেই। কেন? একটু পরে তুইও বুঝতে পারবি, তুই ইতিহাসের অংশ হয়ে যাবি। এই মানে কি বলে ফেলছি বলে যে চতুর্থ বোর কক্ষপথের শক্তি কি হবে। তাহলে চতুর্থ বোর কক্ষপথ E4 অফ হাইড্রোজেন বার করতে হবে। ফর্মুলাতে বসিয়ে দেয় E1 অফ হাইড্রোজেন ইন্টু Z²/n²। হাইড্রোজেনের ক্ষেত্রে Z এর ভ্যালু 1, তাহলে 1² চতুর্থ করছি বলে 4² নে। E1 অফ হাইড্রোজেন কত দাদা? -328 ইন্টু 4। আরে বসিয়ে দে না, লজ্জা কেন পাচ্ছিস? -328 ইন্টু 4 ইন্টু 1/4 ইন্টু 4, 4² মানে দাদা একটা 4 দিয়ে আরেকটা 4 কাটলো, বুঝতে পারছিস কেন কাটতে নি? 4 আসতে 32, 4 2 8, তার মানে দাদা -82 কিলোজুল মোল ইনভার্স। বলো গল্প শেষ, বলো গল্প শেষ, বলো গল্প শেষ, বল জয় ধামাকা। অপশন নাম্বার বি ইজ দা কারেক্ট অপশন। আরে টাইপটা কর নিচে, এখনো চুপচাপ আমার দিকে দেখছে। লাইকটা কর, হাইপটা কর, নিচে টাইপটা কর। আরে কি বললাম রে, চল নেক্সট। আরে কত করে দিছি রে। হ্যাঁ নেক্সট 9 নম্বর প্রশ্ন। বিবৃতি 1, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে আয়নন বিভবের মান বৃদ্ধি পায়। বহুত বড়িয়া বলা আপনি ভাই। পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়। বহুত বড়িয়া বলা আপনি ভাই। দুটো অপশন দিয়ে দিয়েছে রে, 4টে অপশন না দিয়ে। আর দুটোই তো ঠিক দিয়েছে ভাই। বাট এই দুটো একে অপরের কারণ কি? একদমই নয়। এই দুটোই তো রেজাল্ট। এর কারণটা অ্যাকচুয়ালি কি? এর কারণটা হচ্ছে বর্ধিত নিউক্লিয়ার চার্জ। শিল্ডিং যত কমে, ইলেকট্রন প্রতি নিউক্লিয় আধানের মান তত বাড়ে। ইলেকট্রন প্রতি নিউক্লিয় আধান যত বাড়বে, ইলেকট্রনটাকে রিমুভ করতেও বেশি এনার্জি লাগবে, তার মানে আয়নন বিভবও বাড়বে। আবার যত ছোট হবে তত ইলেকট্রন বেরোবে না, শুধু ঢুকতে চাইবে, তড়িৎ ঋণাত্মকতাও বাড়বে। আর দেখবে আমি শিখেছিলাম না Z/E প্রপোর্শনাল টু 1/R। তার মানে দাদা ব্যাসার্ধ যত ছোট হয় ইলেকট্রন প্রতি নিউক্লিয় আধান বাড়ে, এন্ড দ্যাট ইজ দ্য রিজন অফ দিস টু। তার মানে এরা একে অপরের তো কারণ হতে পারে না, তাহলে পরস্পর বিরোধীও নয়, বিবৃতি 2 বিবৃতি 1 এর কারণও নয়। বাকি দুটো অপশন মিসিং আছে, ওর মধ্যেই কোনো একটা হবে। বুঝতে পেরে গেছিস? দেখ, এটাকে বর্ন হেবার সাইকেল বলা হয়, তোদের অত কিছু নেই, জাস্ট এখান থেকে একটা ছোট্ট প্রশ্ন করেছে। তুই আমাকে একটা কথা বল, কি বলেছে দেখ। বলেছে এক্ষেত্রে যে মৌলটি আয়নীভবন ঘটেছে, যে মৌলটার আয়নীভবন ঘটেছে, আয়নীভবন মানে কি? ইলেকট্রন বার করা হয়েছে, তার দ্বিতীয় আয়নীভবন বিভবের মান কত? দাদা দ্বিতীয় আয়নীভবন বিভব মানে দেখ, খেয়াল কর, ধর আজকে আমি ম্যাগনেসিয়ামের কথা বলছি। ম্যাগনেসিয়াম থেকে ধর আমি একটা ইলেকট্রন বার করলাম, তাহলে ম্যাগনেসিয়ামটা পরিণত হবে ম্যাগনেসিয়াম প্লাস। এই প্রথম ইলেকট্রনটাকে বার করতে আমাকে কিছুটা পরিমাণ এনার্জি সাপ্লাই করতে হয়েছে। যতটা সাপ্লাই করতে হলো সেটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি 1, মানে প্রথমটাকে বার করতে যতটা এনার্জি দিতে হলো। এবার আমার লক্ষ্যটা কি? ফাইনালি এখান থেকে আরো একটা ইলেকট্রন বার করা। দ্বিতীয় ইলেকট্রনটাকে রিমুভ করার জন্য যে এনার্জিটা লাগে সেটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি 2, এবং ফাইনালি গিয়ে সেটা পরিণত হয়ে গেল Mg2+ এর ক্ষেত্রে। কিন্তু যদি আমি দেখি, ধর এইটার ভ্যালুটা আমি দেখলাম, আমি জাস্ট একটা ভ্যালু বসাচ্ছি, এটার ভ্যালুটা আমি দেখলাম -45, মাইনাস না, ধর প্লাস দিলাম, +45। এইটার ভ্যালুটা আমি ধর দেখতে পেলাম +56। তারপরে যদি আমি আরো একটা ইলেকট্রন এখান থেকে রিমুভ করতে যাই, আমি দেখতে পাবো +857। এটা কি? যতটা এনার্জি দরকার পড়ছে, যতটা এনার্জি দিতে হচ্ছে তার ভ্যালুটা তো আমি দেখতে পাচ্ছি। প্রথমটা বার করতে 45 এনার্জি দিতে হচ্ছে, পরেরটার জন্য 56 এনার্জি দিতে হচ্ছে, যদিও পরেরটার জন্য একটু কমই লাগবে। আমি জাস্ট একটা ছোট্ট ভ্যালু বসিয়েছি, ধর 34 বসালাম, বুঝে নে জাস্ট। মানে তুই বুঝতে পারছিস দ্বিতীয় ইলেকট্রনটাকে আমার এখান থেকে থট প্রসেস কি কাজ করবে, যে প্রথম ইলেকট্রনটাকে বার করার থেকে
দ্বিতীয় ইলেকট্রনটাকে বার করাটা সোজা দাদা। আমি বললাম কেন? কারণ প্রথমটাকে বার করতে যতটা এনার্জি দিতে হচ্ছে, দ্বিতীয়টাকে বার করতে তার থেকে কম এনার্জি লাগছে। আরে দ্বিতীয়টাকে বার করলে তো নিষ্ক্রিয় মৌল হয়ে যাবে, ওই জন্য দ্বিতীয়টাকে তাড়াতাড়ি ছাড়ছে। দ্যাটস ওয়াই আয়োনাইজেশন এনার্জি 2টা কম লাগছে। আরে থট প্রসেস গুলো খুলছে তো, নিউরন গুলো কানেক্ট হচ্ছে তো রে ভাই। তার মানে দাদা সবকিছু ধান্দায় চলে। আমি বললাম একদম একদম, বলে রাখছি শোন, পৃথিবীতে সবকিছু ধান্দায় চলে। তার মানে দাদা ম্যাগনেসিয়াম নিজের ধান্দায় আছে। ও জানে যদি দ্বিতীয় ইলেকট্রনটা আমি ছেড়ে দিতে পারি, তাহলে আমি নিকটতম নিষ্ক্রিয় মূল্য নিয়ন হয়ে যাব। ওই জন্য ও তাড়াতাড়ি করে প্রথম ইলেকট্রনটাকে একটু আঁকিমকি দিচ্ছিল, দেবো না দেবো না। যেই দেখছি একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, তখন চাপে পড়ে গেছে, ভাই আরেকটা নিয়ে যা, আরেকটা নিয়ে যা, তাড়াতাড়ি নিয়ে যা, নিয়ন হয়ে যাবো আমি। ওই জন্য দ্বিতীয় ইলেকট্রনটাকে রিমুভ করতে যে এনার্জিটা লাগছে সেটা কম হচ্ছে। এবার যখন ম্যাগনেসিয়াম Mg2+ হয়ে গেছে, তখন ও নিয়ন হয়ে গেছে, ও আর এনার্জি দিতে চাইছে না, আর এনা বলছে না তুই আর এনার্জি দিবি না আমাকে, আমি আর ইলেকট্রন দেবো না। তখন ওর 3 নম্বর ইলেকট্রনটাকে বার করতে হলে আয়োনাইজেশন এনার্জি 3 এর প্রয়োজনীয়তা হচ্ছে 857, মানে ও আর ইলেকট্রন ছাড়তে চাইছে না। তার মানে ওর ম্যাক্সিমাম যোজ্যতা 2, ওর ম্যাক্সিমাম জারণ স্তর +2। এই ধরনের প্রশ্ন বার 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 তোর পরীক্ষাতে আসবে। এবার এই প্রশ্নটা দেখ, বলেছে যে মৌলটা আয়নীভবন ঘটেছে তার দ্বিতীয় আয়নন বিভব। এখানে তো সবই দেওয়া আছে, একটা পাতি প্রশ্ন, বাট এই যে ধরনটা শেখালাম এই ধরনের প্রশ্ন বারবার আসবে। দেখ প্রথমটা আমি দেখতে পাচ্ছি এমজি থেকে এমজি, এই যে এমজি থেকে এমজি প্লাস হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি স্টেপ। এমজি থেকে এমজি প্লাস হওয়া 738 কিলোজুল। এমজি প্লাস থেকে Mg2+ হওয়া দ্বিতীয় আয়োনাইজেশন এনার্জি 1451। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? 1451 দ্বিতীয় আয়নীভবন বিভব। আশা করতে পারি পরিষ্কার আছে। फ्लोरीन इलेक्ट्रॉन आसक्ति कम क्लोरीन इलेक्ट्रॉन आसक्ति থেকে। बहुत बढ़िया भाई, आपने सही कहा। অতিরিক্ত ইলেকট্রনটি ক্লোরিনের ক্ষেত্রে 3p ইলেকট্রন দ্বারা বেশি বিকর্ষিত হয়। আরে ये क्या बोल रहा है रे भाई? বলে 3p ইলেকট্রন দ্বারা বেশি বিকর্ষিত হয়। আরে বেশি বিকর্ষিত কোথায় হয় ভাই? 3p এর ক্ষেত্রে কম বিকর্ষিত হয়, 2p এর ক্ষেত্রে বেশি বিকর্ষিত হয়। তার মানে অ্যাসারশনটা ঠিক আছে, রিজনিংটা একবারে ফালতু বকে দিয়েছে। নেক্সট, বেরিলিয়ামের প্রথম আয়নন বিভবের মান বোরনের তুলনায় বেশি। আচ্ছা सही कहा भाई आपने, बहुत बढ़िया, एकदम ठीक कहा। 2p কক্ষকের শক্তি 2s কক্ষক চেয়ে কম, এটাও বকে দিয়েছে। রিজনিং আমার ভুল। আরে n প্লাস এর লাগারে ভাই, তার মানে অ্যাসারশন ঠিক, রিজনিং ভুল। অক্সিজেনের ইলেকট্রন আসক্তি ফ্লুরিনের চেয়ে কম। আচ্ছা আচ্ছা, এক মিনিট, অক্সিজেনের ইলেকট্রন আসক্তি ফ্লুরিনের চেয়ে কম, কিন্তু নাইট্রোজেনের তুলনায় বেশি। হ্যাঁ, ইলেকট্রন আসক্তিতে এই বরাবর বাড়ে, ঠিকই বলেছে ভাই। অক্সিজেনের ইলেকট্রন আসক্তির মান ফ্লুরিনের চেয়ে কম, নাইট্রোজেনের চেয়ে বেশি, ঠিক বলেছে। আয়নীভবন শক্তির ঊর্ধ্বক্রম হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন ফ্লুরিন। হাই, এই সাইনটা তো ভুল দিয়ে দিয়েছে রে, ফ্লুরিনের তো বেশি, তাই না? তার মানে রিজনিং আবারও বকে দিয়েছে ভুলভাল, তার মানে অ্যাসারশন আবারও ঠিক, রিজনিং আবারও ভুল। ঠিক আছে চলো, ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা ক্লোরিনের চেয়ে বেশি, ঠিক। ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে বেশি। নিচে কমেন্ট কর। চলো, একটি মৌলের পারমাণবিক গুরুত্ব 40, তার ইলেকট্রন বিন্যাস, আচ্ছা কে এলিমেন্ট দিয়ে দিয়েছে, খুব ভালো। আরে তো ক্যালসিয়াম আছে ভাই, 288 ক্যালসিয়াম আছে। মৌলটি সম্পর্কে প্রদত্ত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়? মৌলটির অবস্থান পর্যায় সারণীর দ্বিতীয় শ্রেণীতে। হ্যাঁ, লাস্ট ইলেকট্রন 2 আছে মানে দ্বিতীয় শ্রেণীতে। মৌলটি পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা 20। হ্যাঁ ঠিক আছে। মৌলটির অক্সাইডের সংকেত MO2। ভাই যোজ্যতা কত? লাস্টে কটা ইলেকট্রন? 2টো, তাহলে যোজ্যতা কত? 2। যদি যোজ্যতা 2 হয়, অক্সিজেনের তো যোজ্যতা 2, তার মানে অক্সাইডের সংকেত কি হবে? MO হবে। MO2 কি করে হয়? অপশন সি ভুল। চলো নেক্সট, ল্যান্থানাইড মৌলগুলির ইলেকট্রন বিন্যাস, এদের জারণ স্তর। ল্যান্থানাইড অ্যাক্টিনাইড যখনই দেবে জারণ অবস্থা সবসময় +3, শিখিয়েছিলাম মনে করে দেখ, সব সময় +3। একটি মৌলের প্রথম বলেছিলাম এই ধরনের প্রশ্ন দেবে। রেকর্ডিংটা হচ্ছে তো ভাই, একদম হচ্ছে। বলেছিলাম এই ধরনের প্রশ্ন দেবে। বলেছে একটি মৌলের প্রথম 4টি আয়োনাইজেশন শক্তি যথাক্রমে, ভ্যালুগুলো দেখবি, 191, 578, 872। তুই বুঝতে পেরে যাবি একটা বড় জাম্প। 5962, বিশাল বড় জাম্প। তার মানে দাদা ও 3টে ইলেকট্রন ছাড়বে, তারপরে 4 নম্বরটা আর ছাড়বে না, তাই না বলো? আমি বললাম একদম।
তাহলে মৌলটি যোজক ইলেকট্রনের সংখ্যা যতগুলো ছাড়বে ততগুলোই যোজক ইলেকট্রন। কতগুলো ভাই? 3টে। শেষ। একটি মৌলের আয়নীভবন শক্তির 5টি পর্যায়ক্রমিক মান যথাক্রমে 7.1, 14.3, 34.5, 46.8। এই দেখ 46-এর পরে 162.2। বিরাট বড় জাম্প, বিরাট বড় জাম্প। তুই জাম্প দেখে যাবি, মনের মধ্যে খটকা মেরে দেবে একদম। তাহলে মৌলটি কি? আরে ভাই 4টে ইলেকট্রন ছাড়তে পারছে, তাহলে যার যোজ্যতা 4 সেটাই এটা। সোডিয়ামের 4 না, সিলিকনের 4? হ্যাঁ সিলিকনের 4 কার্বনের নিচে থাকে। আরে গল্প শেষ, চল নেক্সট। সন্ধিগত মৌলগুলির মধ্যে প্রায়শই প্যারাম্যাগনেটিক ধর্ম দেখতে পাওয়ার কারণ কি? এক বা একাধিক অযুগ্ম ইলেকট্রনের উপস্থিতি। আগের বারে তো শিখিয়েছিলাম প্যারাম্যাগনেটিক মানে কি, অযুগ্ম ইলেকট্রন থাকবে। শেষ হয়ে গেল। নিম্নলিখিত প্রক্রিয়া দুটির জন্য কোন বক্তব্যটি সঠিক? প্রক্রিয়া 1, দেখ প্রক্রিয়া 1-এ এম কে ইলেকট্রন দেওয়া হচ্ছে। ইলেকট্রন দেওয়া হচ্ছে মানে ওখানে ইলেকট্রন ঢোকানো হচ্ছে, তার মানে এটা ইলেকট্রন আসক্তির গল্প। এটা ইলেকট্রন আসক্তির গল্প। সেখানে দেখ এনথালপির চেঞ্জ, এনথালপি মানে তোরা সেকেন্ড সেমিস্টারে পড়বি। এনথালপির চেঞ্জটা হচ্ছে এইচ। এনথালপি মানে হয় এনার্জি দিতে হচ্ছে নাহলে এনার্জি বার করতে হচ্ছে। এনথালপি এটাকেই বোঝায়। যদি এনথালপির ভ্যালুটা যদি দেখিস, ডেল এইচ এর ভ্যালুটা, আমি কেমিস্ট্রির ক্ষেত্রে বলছি কিন্তু, হ্যাঁ, ডেল এইচ এর ভ্যালুটা যদি দেখিস নেগেটিভ আছে, তার মানে এনার্জি রিলিজ হয়ে গেছে, মানে এনার্জি বেরিয়ে গেছে, এনার্জি ছেড়ে দিচ্ছে ও। এই ধরনের প্রসেসগুলো কিন্তু প্রচন্ড বেশি করে স্টেবল হয়। যদি কোনো জায়গার মধ্যে দেখিস ডেল এইচ এর ভ্যালু পজিটিভ আছে, তার মানে ওকে ধাক্কা মেরে মেরে কাজটা করাতে হচ্ছে, তার মানে এনার্জি দিতে হচ্ছে। যেমনি কোনো একটা ইলেকট্রন বার করতে হলে দেখবি আমি বলছিলাম না পজিটিভ বসা, পজিটিভ বসা কেন? কারণ এনার্জি সেখানে দিতে হচ্ছে। ঠিক আছে, তার মানে যেখানেই ডেল এইচ পজিটিভ সেখানে এনার্জি দিতে হচ্ছে। এটা একটা তাপ গ্রাহী প্রসেস, এন্ডোথার্মিক প্রসেস বলে এগুলোকে। আর যেখানে এনার্জি বেরিয়ে যাচ্ছে, যেখানে প্রসেসটা স্টেবল, সেটা হচ্ছে এক্সোথার্মিক প্রসেস। ঠিক আছে, বা তাপমোচী প্রসেস। এবার যেখানে ইলেকট্রন ঢুকিয়ে দেওয়া হচ্ছে সেখানে ডেল এইচ এর ভ্যালু এক্স। যেখানে ইলেকট্রন বার করা হচ্ছে, খেয়াল করে দেখ ইলেকট্রনটাকে এদিকে প্লাস দেখানো আছে মানে এদিকে মাইনাস, এখানে তার মানে ইলেকট্রন বেরোচ্ছে। তো বেরোচ্ছে যখন, এটা আমরা আয়োনাইজেশন এনার্জি বলবো, এটাকে আমরা ইলেকট্রন অ্যাফিনিটি বলবো। শেষ। বলেছে কোন বক্তব্যটি সঠিক, 4টে বক্তব্যের মধ্যে কোনটা সঠিক জিজ্ঞাসা করেছে। এম মাইনাসের আয়নীভবন বিভব হচ্ছে ওয়াই। ঠিকই তো বলেছে, এম মাইনাসের আয়নীভবন বিভব বা আয়নন বিভব হচ্ছে ওয়াই। ঠিকই তো, দেখ আয়নন বিভবই তো ওয়াই, কারণ ইলেকট্রন এখান থেকে বেরিয়ে যাচ্ছে, তো এটাই তো আয়নন বিভব, সেটা ওয়াই। ঠিকই বলেছে। এম এর ইলেকট্রন আসক্তি হলো মাইনাস এক্স। হ্যাঁ ঠিকই বলেছে, ঠিকই বলেছে। ইলেকট্রন আসক্তির ভ্যালুটাই তো দিয়ে দিয়েছে, এই তো ইলেকট্রন আসক্তি। এবার ইলেকট্রন আসক্তি নেগেটিভই হয় ভাই। ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রন ঢুকে সেখান থেকে এনার্জি রিলিজ হচ্ছে, মানে সেটা নেগেটিভই হবে। মনে রাখ, এর ভ্যালু যেটা হয়, এর ভ্যালু যদি পজিটিভ হয় তো এর ভ্যালু সবসময় নেগেটিভই হয়। তার মানে সাইনটা নিয়ে খুব একটা সমস্যা আমাকে দেয়নি, তার মানে এটা ঠিকই দিয়েছে, ইলেকট্রন আসক্তি নেগেটিভ। যেখানে ইলেকট্রন নিজে থেকে ঢোকে সেখানে ইলেকট্রন আসক্তি নেগেটিভ হয়। তুই জানিস অক্সিজেনের প্রথম ইলেকট্রন আসক্তি নেগেটিভ, বাট দ্বিতীয়টা পজিটিভ হয়, কারণ দ্বিতীয়টা ঢুকতে চায় না, বিকর্ষণ বেড়ে যায়। তার মানে এখানে নেগেটিভ দিয়েছে, দ্যাট মিনস ওর মধ্যে ইলেকট্রন সহজে প্রবেশ করছে, এটা নিয়ে আমাদের কোনো বদার হওয়ার প্রশ্নই ওঠে না। ঠিক আছে, তার মানে এ আর বি উভয় সঠিক। নেক্সট, একটি মৌলের ইলেকট্রন সজ্জা হচ্ছে আর্গন কোর 3d10 4s2 4p3। আচ্ছা মৌলটি কি ভাই? একটু এখানটা খেয়াল করতো, 4s2 4p3 এটা কোন জাতের মৌল? কোন জাতের মৌল তুই আমাকে বল। দাদা এইটা দেখে আমি বুঝতে পারছি এটা তো পি ব্লক এলিমেন্ট। আমি ভেরি গুড, শ্রেণী বল। দাদা পি ব্লকের শ্রেণী বার করার পদ্ধতি 10+, এনএসএনপি তে যে ইলেকট্রন মানে 3+2 মানে 5, তার মানে 10+5 15। এরকম ঝড়ের গতিতে অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারিতে কিন্তু কোশ্চেন নামবে। আমাদের ধামাকা প্রো ব্যাচের ছেলেমেয়েরা কিন্তু এইভাবেই কোশ্চেন নামাবে, এমনি এমনি লাস্টে প্রো কথাটা লিখিনি, মাইন্ড ইট। দাদা এরা 15 নম্বরের প্রথমে কে ছিল? নাইট্রোজেন, তারপরে ফসফরাস, তারপর আর্সেনিক। দাদা আর্সেনিক তো একটা ধাতু কল্প, হলো আর্সেনিক, এটা তুই কি করে বুঝলি? না নাইট্রোজেনের দেখো 2s2 2p3, তুমি তো বলেছো যত নিচে নামবো একটা করে কক্ষপথ বাড়ে, কিন্তু লাস্ট ইলেকট্রন কক্ষপথের ইলেকট্রন বিন্যাসটা ঠিক থাকে একদম 2s2 2p3 3s2 3p3 4s2 4p3। তার মানে এটা আর্সেনিক কি আছে, আর্সেনিক কি একটা ধাতু কল্প। শেষ। এটা পারবি তো করতে? জেড বাই করে করে করবি, জেড বাই প্রপোর্শনাল টু 1/r, জেড বাই যত বাড়বে 1/r
অর্থাৎ আর তত কমবে। ঠিক আছে, এমনি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম দেখেও বুঝতে পারছিস, ক্যালসিয়াম আছে 2, তারপরে ক্যালসিয়ামেরটা বড় আছে, তারপর ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম ছোট হবে, স্ক্যান্ডিয়াম। এটা করে দেখবি, এই জায়গাটায় জাস্ট একটু করে দেখবি, স্ক্যান্ডিয়ামেরটা একটু বড় হবে, যদিও একবার জেড বাই করে দেখিস। ঠিক আছে, চলো। একটি মৌল আয়নন বিভব I1 I2 ঠিক আছে, যথাক্রমে এগুলো এগুলো এগুলো। মৌলটি কি হতে পারে, চল ভ্যালুগুলো দেখ। প্রথমেরটা দিয়ে দিচ্ছে 7.6, তারপর একটা 15, তারপরটা দেখ জাম্প আছে 80 আছে, 7.6 15-র পরে 80, অনেকটাই গ্যাপ। তার মানে যোজ্যতা 2 হবে, যোজ্যতা 2 মানে ম্যাগনেসিয়াম হবে, গল্প শেষ। কোনটি পর্যায়গত ধর্ম নয়, পারমাণবিক ভর পর্যায়গত ধর্ম নয়। নেক্সট, হ্যালোজেন মৌলগুলোর মধ্যে ড্যাশের মান ফ্লুরিনের চেয়ে ক্লোরিনের বেশি, কিন্তু ড্যাশের মান ফ্লুরিনের চেয়ে ক্লোরিনের কম। প্রশ্নটা বহুবার দিয়েছে ভাই বিভিন্ন রকম ভাবে, নিচে কমেন্ট কর। সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মকতা ফ্লুরিন, একের সাথে সি, একের সাথে সি, ও বাবা 2 জায়গা দিয়ে দিয়েছে, কাট। সর্বোচ্চ আয়নন বিভব হিলিয়াম, 2 এর সাথে এ, 2 এর সাথে অপশন নাম্বার বি ঠিক। চলো নেক্সট। বুঝতে পারছিস, কেমিস্ট্রি দৌড়াবে ভাই, এভাবেই দৌড়াবে। ওপর থেকে নিচে পর্যায়ের সঠিক ক্রম লেখো। আচ্ছা লিখবো। প্রথমেই আমি দেখতে পাচ্ছি অতিরস্য পর্যায়, অতিরস্য পর্যায় সবার প্রথমে পড়ে, কারণ ওটা প্রথম পর্যায়টা, তার মানে এটা কাটা এটা কাটা, ওকে। তারপরে প্রথম অতি দীর্ঘ পর্যায়, চাল, তার মানে প্রথম রস্য পর্যায়ের পরেই হবে প্রথম, আচ্ছা অতিরস্য পর্যায়ের পরে প্রথম রস্য পর্যায়, দ্বিতীয় দীর্ঘ পর্যায়, প্রথম অতি দীর্ঘ পর্যায়, একদম পারফেক্ট আছে। নেক্সট, কোয়ান্টাম সংখ্যার সেটগুলির মধ্যে কোনগুলি সত্য? আচ্ছা ডিরেক্টলি পাশে লিখে নিবি ভাই, N1 L1 মানে 1p সত্য নয়, ওকে। 2p সত্য, ওকে। 3d সত্য, ওকে। 3 কা ভাই, হ্যাঁ সত্য নয়, তার মানে 2 আর 3 সত্য, কেবল 2 আর 3 সত্য। কোথায় আছে, কোথায় রে, এই তো অপশনই নেই, নাকি আমি কানা? এ ভাই এই তো প্রথমেরটাই তো দিদি যে কেবল 2 আর 3 সত্য। ধর, মিথ্যা বিবৃতি থেকে চিহ্নিত করো। প্রত্যেকটি 5D কক্ষকের আকার থেকে আলাদা, হ্যাঁ ঠিকই আছে, 5D প্রত্যেকটা আকার আলাদাই আছে, ঠিক আছে। প্রত্যেকটি 4D কক্ষকের আকৃতি 3D কক্ষকের সমতুল্য, হ্যাঁ আকৃতি সমতুল্য, আকার সমতুল্য নয়, ঠিকই বলেছে। কোন পরমাণুতে মুক্ত অবস্থায় প্রত্যেকটি 3D কক্ষকের শক্তি সমান, হ্যাঁ প্রত্যেকটা 3D কক্ষকের শক্তি সমান হয়, জানিস তোরা ডিজেনারেট অরবিটাল হয়। dxy dyz dzx কক্ষকগুলির আকৃতি পরস্পর সমান এবং dx² y² dz² আকৃতি পরস্পর সমান, এইটাই কারেক্ট, এটা তোরা পারতিস না, শুনে রাখ। যখন ক্লাস 12 এ উঠবি, যখন ক্রিস্টাল ফিল্ড থিওরি পড়বি, তখন জানতে পারবি যে 2 রকমের ডি অরবিটাল হয়। আমি দেখবি তোদেরকে বলেছিলাম dxy dyz dzx আর একটা dx² y² dz²। একটু ভালো করে শোন, এগুলোকে না লোব বলা হয়, লোব। যারা dxy dyz আর dzx হয়, তাদের লোবগুলো এরকম ইন বিটুইন দ্য অ্যাক্সিস হয়, মানে লোবগুলো এরকমের অ্যাক্সিস গুলোর মাঝখানে মাঝখানে থাকে। আর dx² y² আর dz² এর ক্ষেত্রে যে লোবগুলো হয় সেগুলো অ্যাক্সিস বরাবর হয়, মানে অ্যালং দ্য অ্যাক্সিস হয়। আকৃতি সেম, বাট একটা হচ্ছে ইন বিটুইন দ্য অ্যাক্সিস, একটা হচ্ছে অ্যালং দ্য অ্যাক্সিস। এটা হচ্ছে dx² y² আর dz² এর ক্ষেত্রে। এদেরকে যখন তোরা ক্রিস্টাল ফিল্ড থিওরি পড়বি তখন জানতে পারবি, এদেরকে বলা হয় ইজি সেট অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে, আর এদেরকে বলা হয় T2G সেট। এগুলো সব পরে 12 এ গিয়ে পড়বি, ঠিক আছে, আপাতত জাস্ট একটু জেনে রাখ। নেক্সট, নিম্নলিখিত ইলেকট্রন সজ্জা বিশিষ্ট মৌলগুলি ধাতব ধর্মের ক্রম হলো। এই ভাই ধাতব ধর্ম বলতে বলেছে, হ্যাঁ ধাতব ধর্ম, এটা প্রথম শ্রেণী আছে, এটা দ্বিতীয় শ্রেণী আছে, এটা সন্ধিগত শ্রেণী আছে। ধাতব ধর্ম এই বরাবর যত যায় তত কমতে থাকে। নিচে অ্যান্সার মার তাড়াতাড়ি করে। সোডিয়াম Na+ আয়ন উৎপন্ন করে, Na2+ আয়ন উৎপন্ন করে না, তার কারণ কি? Na2+ কি করে উৎপন্ন করবে? দ্বিতীয় আয়নীভবন বিভবের মান অনেক বেশি, তাহলে I1 এর মান কম, I2 এর মান বেশি হওয়ায় ব্যাস গল্প শেষ। অপশন সি। ক্রোমিয়াম মলিবডেনাম W এদের শ্রেণীগত অবস্থান, ভাই শ্রেণী, হ্যাঁ শ্রেণী, সন্ধিগত মৌল, যোগ কর হয়ে যাবে। আমি তো সব কটা সেম দেখতে পাচ্ছি মনে হয়। নিম্নলিখিত কোন ক্ষেত্রে আয়নীয় ব্যাসার্ধের ক্রম? এটা প্রথমটাই চোখে দেখা যাচ্ছে ভাই, H+ আছে, শুধু H আছে, H- আছে,
প্লাস মানে ক্যাটায়ন, ক্যাটায়নের ক্ষেত্রে ছোট, নর্মালটা একটু বড়, অ্যানায়ন তার থেকে বড়। ভাই একই মৌলের কি সোজা প্রশ্ন দিয়ে দিয়েছে ভাই, কিছু দেখতেই হলো না, প্রথম প্রশ্নটাই কি এরকম দিয়ে দিয়েছে। চল, ইলেকট্রনের কক্ষপথের আকার জানা যায়, ইলেকট্রনের কক্ষপথের আকার জানা যায়। আচ্ছা, নিচে কমেন্ট করতে দেখি। তোরা যে এতক্ষণ ধরে শিখলি কক্ষপথের আকার, আকার মানে কি ভেবে চিন্তে কমেন্ট করবি, কিন্তু আমি আকৃতি বলিনি, কিন্তু আকার, আকার, আকার বলেছি। কক্ষপথটার আকার কেমন সেটা কিসের মাধ্যমে জানা যায়? আমি কিন্তু একবারও বলছি না কক্ষপথটার আকৃতি কেমন, দেখি আকার আর আকৃতি বুঝিস কিনা। কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি সম্ভব নয়? এই সব প্রশ্ন করবো না, অনেকবার করেছি। M2+ আয়নের ভূমিস্তরে, আহা গুড কোয়েশ্চেন। কি বলেছে রে? M2+ আয়নের ভূমিস্তরে শেষ ইলেকট্রনটির 4টি কোয়ান্টাম সংখ্যা যথাক্রমে এগুলো। তাহলে এম এর পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা তথা ইলেকট্রন সংখ্যা কত? আমাকে কিন্তু M2+ এর জিজ্ঞাসা করেনি, আমাকে কিন্তু এম এর জিজ্ঞাসা করেছে। ভেরি গুড কোয়েশ্চেন ভাই, মাথা খাটানোর মতো প্রশ্ন। দেখা যাক। M2+ আয়নের ক্ষেত্রে ভূমিস্তরের শেষ ইলেকট্রনটা 4টে কোয়ান্টাম সংখ্যা। প্রথমেই দেখতে পাচ্ছি ইলেকট্রনটা 3 নম্বর কক্ষপথের মধ্যে আছে এবং ডি তে রয়েছে। 3 নম্বর কক্ষপথের ডি মানে 5খানা কক্ষক। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার গুলো লেখ, -2, -1, 0, +1, +2, 5খানা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হয়ে গেল। এইবার আমি দেখতে পাবো ইলেকট্রনটা যেখানে বসে আছে সেটা -2 এর মধ্যে বসে আছে, তার মানে এখানে ইলেকট্রনটা আছে এবং বলেছে এটা সব থেকে শেষ ইলেকট্রন। তার মানে এইটুকু তো বুঝতে পারছিস যে 3D র মধ্যে একটাই ইলেকট্রন আছে, কারণ একটাই ইলেকট্রন এখানটায় বসে আছে এবং বলছে এটাই শেষ ইলেকট্রন। এবার যেহেতু এটা M2+ আয়ন আর যেহেতু এটা 3D র মধ্যে দিয়ে দিয়েছে, তাহলে তুই আমাকে একটা কথা বল, 1s2 আছে, 2s2 আছে, 2p6 আছে, কারণ এগুলো না ভরে তো 3D র মধ্যে যেতে পারবে না। তারপরে 3s2 আছে, 3p6 আছে, 4s2 আছে, তারপরে 3d1 আছে। এবার দাদা M2+ মানে 4s2টা বেরিয়ে গেছে? আমি বললাম হ্যাঁ। এবং তারপরেই সর্বশেষ ইলেকট্রনটা এরকম 3D র মধ্যে অবস্থান করছে ভূমিস্তরে, বলো হ্যাঁ? বললাম একদম হ্যাঁ। তার মানে মৌলটার মানে M মৌল যেটা রয়েছে, M2+ নয়, M মৌলটা যেটা রয়েছে তার পারমাণবিক সংখ্যা কত হবে? আমি বলছি M করার জন্য এই 3Dটাকে তুই সাইডে সরা, M করার জন্য এখানে 4s2টা নিয়ে চলে আয়, তাহলে আমার এখান থেকে M বেরিয়ে গেল, M2+ আর বেরোলো না। এবার আমি দেখবো কাউন্ট করে কতগুলো হচ্ছে। 18, 20, 21 হচ্ছে, 21 হয়ে যাবে অ্যান্সার। চলো নেক্সট। 21 হয়ে যাবে অ্যান্সারে ভাই, 21 অপশনের মধ্যে দেয়নি, 23, 24, 25, 26 দিয়েছে। এটা পরিষ্কার 21 হচ্ছে ভাই, হ্যাঁ পরিষ্কার 21 হচ্ছে, 21 অ্যান্সার হবে। চলো নেক্সট। নিচের কোন আয়নটি ডায়াম্যাগনেটিক? আরে ভাই এসব কোনো প্রশ্ন হলো? জিঙ্ক দিয়ে দিয়েছে, জিঙ্কের আয়ন ছাড়া আর কে ডায়াম্যাগনেটিক ভাই? 4টের মধ্যে জিঙ্ক, নর্মাল জিঙ্কও ডায়াম্যাগনেটিক, কারণ সব ফিল আপ। জিঙ্ক 2+ যদি হয় 4s2 থেকে ইলেকট্রন বেরোবে, বাকি সব তো ফিল আপ। সবকটা ফিল আপ মানেই তো সবকটার মধ্যে ডবল ডবল করে ইলেকট্রন আছে। শুধু যদি তুই জিঙ্ক দেখিস, আর্গন কোর 4s2 3d10 মানে সবকটাই উপকক্ষ ফিল আপ। তার মানে সবেতে দুটো দুটো করে ইলেকট্রন বসে আছে, কোনো অযুগ্ম ইলেকট্রন নেই, সবকটা ডায়াম্যাগনেটিক। আর যদি Zn2+ ও হয়, আরে 4s2 থেকে বেরোবে। আর্গন কোর মানে সবটাই ফিল আপ, 3d10 মানে সবটাই ফিল আপ, তাও ডায়াম্যাগনেটিক। জিঙ্কের 2+ আয়নও ডায়াম্যাগনেটিক, জিঙ্কও ডায়াম্যাগনেটিক, গল্প শেষ। জিঙ্ক অপশন আছে মনে হয়, কোনো চিন্তাই নেই। বাস নেক্সট। ও হয়ে গেছে, 37 কোশ্চেন ছিল, 37টাই কোশ্চেন ছিল ভাই, হয়ে গেছে। এবার যারা যারা চাইছিস এরকম ধামাকা প্রো ব্যাচের মধ্যে অ্যাডমিশন নিয়ে প্রো ভাবে কোশ্চেন সলভ করতে এবং উচ্চ মাধ্যমিককে একদম কাঁপিয়ে দিয়ে আসছে, যেরকম করে মাধ্যমিক কাঁপিয়েছিস, তার প্রস্তুতি কিন্তু 11 থেকেই শুরু হয়। 11 এর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টারে কেমিস্ট্রির যা কনসেপ্ট রেডি হয়, ওগুলোই কিন্তু থার্ড আর ফোর্থ সেমিস্টার কাঁপাতে সাহায্য করবে তোকে। তুই 11 না পড়ে 12 ভালো রেজাল্ট করতে পারবি না, এটা তোকে আমি বলে রাখছি। 11 তোমাকে পড়তেই হবে, 11 তোমাকে শিখতেই হবে, 11 তোমাকে জানতেই হবে। বিশেষ করে এই যে চ্যাপ্টার গুলো করাচ্ছি, পরমাণুর গঠন, পর্যায় সারণী আর বন্ডিং জানতেই হবে, আর অর্গানিক কেমিস্ট্রি শিখতেই হবে। সেই জন্য যারা চাইছিস প্রপারলি ক্লাস 11 শিখবি, যারা চাইছিস নিজেদের বন্ধুদের থেকে একটু এগিয়ে থাকবি, কম্পিটিশনকে একটু বিট করবি, কেমিস্ট্রিতে অন্তত একটা বিরাট জায়গায় যাবি যেগুলো তোদের বন্ধু বান্ধবরা যাচ্ছে, যারা যারা পড়ছে, যে ছেলে মেয়েগুলো সবাই যাচ্ছে, যারা রেগুলার ক্লাস করছে। তার জন্য অ্যাডভেঞ্চার একাডেমি সৈকত দাস যে অ্যাপটা রয়েছে সেটা তুই ডাউনলোড কর। এইভাবে আসবে অ্যাপটা, দেখে নে, লোগোটা ওপেন করবি, ওপেন করার সাথে সাথে তুই দেখতে পাবি ভেতরে এরকম ভাবে তুই পরপর কোর্সগুলো পাবি। সেখানে তোদের জন্য তুই দেখবি দুখানা কোর্স আছে, একটা পুরো 11 মানে সেমিস্টার 1 প্লাস সেমিস্টার 2
সেই পুরোটা মিলিয়ে কোর্স ফিটা দেওয়া হয়েছে 999 টাকা। পুরোটা একবার পে করলে পুরো 11 হয়ে যাবে। এবার মেন চমকটা হচ্ছে আমাদের এমন একটা ব্যাচ আছে যেটা সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 মানে 11+12 দুটো বছর 24 মাস 4টে সেমিস্টার ফুল কভার করে দেয়। ওয়ান টাইম পেমেন্ট করবি 2 বছর হয়ে যাবে। ওর কোর্স ফিটা হচ্ছে ওয়ান টাইম 1799 টাকা। একবার 1799 টাকা পে করলে তো দুটো বছর কমপ্লিট হয়ে যাবে। 11 কেমিস্ট্রি কমপ্লিট, 12 কেমিস্ট্রি কমপ্লিট। আর কখনো তোকে এক্সট্রা পে করতে হবে না, ঠিক আছে? আর আরেকটা বিষয় বলি, এই যে পুরো ক্লাসটা হলো সেটা তোমরা পিডিএফটা পেয়ে যাবে। কোথায় পাবে? অ্যাপটা ডাউনলোড করো। অ্যাপটা ডাউনলোড করবে, ডাউনলোড করার পর দেখো এই ওপরের দিকে অ্যাপের ইন্টারফেসটা খোলার পরে ওপরের দিকে দেখছো এরকম 3খানা ড্যাশ পাবে। 3খানা ড্যাশের মধ্যে যাও, এরকম একটা জিনিস খুলবে। খোলার পরে এখানে দেখবে ফ্রি মেটেরিয়াল সেকশন আছে, ওর মধ্যে যাবে। যাওয়ার পরে তুমি দেখবে এরকম 11, 12, 10 এরকম পরপর খুলবে। তোমরা কার মধ্যে যাবে? 11-এ। একটু আবার ভাবুক হয়ে গিয়ে পুরোনো স্মৃতি মনে পড়ে 10-এর ভেতরে ঢুকে যাস না ভাই, 11-এর মধ্যেই যাবি। যাওয়ার পরে তুমি পিডিএফটা ওখান থেকে নিয়ে নিতে পারবে। বলেছে H2O অণুতে HOH বন্ধন কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট না হয়ে 104 ডিগ্রি 5 মিনিট হয়। তোরা প্রত্যেকে জানিস আমি আগের দিন VSEPR অর্থাৎ ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি করাতে গিয়ে তোদেরকে এই জিনিসটা শিখিয়েছিলাম। এটা VSEPR এর রুল নাম্বার 2। তোদের নিশ্চয়ই মনে আছে আমি 3খানা কম্পাউন্ডের কথা বলেছিলাম। একটার নাম মিথেন, একটার নাম অ্যামোনিয়া এবং একটা হচ্ছে জল। তোদের প্রত্যেককে আমি হাইব্রিডাইজেশন করানোর সময়ও দেখিয়েছিলাম যে এদের তিনজনই হাইব্রিডাইজেশন অনুযায়ী sp3, তার মানে এদের তিনজনের বন্ড অ্যাঙ্গেল দাদা সেম হওয়া উচিত। কিন্তু বাস্তবে দেখতে পাওয়া যায় এখানে বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট, এখানে বন্ড অ্যাঙ্গেল 107 ডিগ্রি, এখানে বন্ড অ্যাঙ্গেল 105 ডিগ্রির কাছাকাছি। আবার যখন তোকে আমি স্টেরিক নাম্বার রুল শিখিয়েছিলাম অর্থাৎ VSEPR এর ফার্স্ট রুল, সেখানেও তুই দেখেছিলি এরোস্টেরিক নাম্বার 4, এরোস্টেরিক নাম্বার 4, এরোস্টেরিক নাম্বার 4। এখন দাদা হাইব্রিডাইজেশনও যদি তিনজনেরই sp3 হয়, যদি তিনজনেরই স্টেরিক নাম্বারও 4 হয়, তাহলে এই বন্ড অ্যাঙ্গেল গুলোর মধ্যে তফাৎটা দেখতে পাওয়া যাচ্ছে কেন? দেখ তো ভাই, এই যে স্টেরিক নাম্বারটা 4 হয়েছিল সেটা কিরকম ভাবে হয়েছিল রে? বন্ড পেয়ার ছিল 4টে, লোন পেয়ার ছিল 0। বন্ড পেয়ার প্লাস লোন পেয়ার করলেই তো স্টেরিক নাম্বার পাওয়া যায়। তাহলে 4 + 0 করে 4 হয়েছিল। খেয়াল করে দেখিস তো এখানে বন্ড পেয়ার ছিল 3টে, লোন পেয়ার ছিল 1টা, 3 + 1 করে 4 হয়েছিল। খেয়াল করে দেখিস তো এখানে বন্ড পেয়ার ছিল 2টো, লোন পেয়ার ছিল 2টো, 2 + 2 করে 4 হয়েছিল। তার মানে দাদা তিনজনেরই স্টেরিক নাম্বার তো 4 হতে পারে, কিন্তু তিনজনের মধ্যে একটা বিষয় পার্থক্য আছে, সেটা হচ্ছে লোন পেয়ারের নাম্বার। অ্যামোনিয়াতে একটা লোন পেয়ার, জলে 2টো লোন পেয়ার, মিথেনে কোনো লোন পেয়ার নেই। এবং আমরা তো জানি কোনো একটা সমযোজী অণুর আকৃতি নির্ধারক সংস্থা দুটো, একটা বন্ড পেয়ার একটা লোন পেয়ার। লোন পেয়ার লোন পেয়ার লোন পেয়ার বন্ড পেয়ার বন্ড পেয়ার বন্ড পেয়ার রিপালশনের মাধ্যমেই সমযোজী অণুর মধ্যে থাকা বন্ধনগুলো রিঅ্যারেঞ্জ করে। এমন করে এমন জায়গার মধ্যে তারা শিফট হয় যেখানে এই রিপালশনটা মিনিমাম হয়, এবং সেইটা করতে গিয়ে অণুগুলো একটা নির্দিষ্ট শেপ, একটা নির্দিষ্ট আকৃতি ধারণ করে। এগুলো সব তোরা জানিস। এইবার দাদা অপশনস গুলো কি দিয়ে দিয়েছে? অক্সিজেন পরমাণুর উচ্চ ইলেকট্রোনেগেটিভিটি ইজ নট দ্য রিজন, বন্ড পেয়ার বিকর্ষণ ইজ নট দ্য রিজন। কারণ জলের কথা বলা হয়েছে। তো আজকে যদি তুই জলের কথাটা একটুখানি এঁকে দেখিস, তুই দেখতে পাবি যে এখানে মূল ভূমিকা কিন্তু পালন করে লোন পেয়ার গুলো। লোন পেয়ার গুলোর মধ্যে বিকর্ষণের যে মাত্রা সেটা সর্বোচ্চ হয়, তোকে আমি শিখিয়েছিলাম। তারপরে লোন পেয়ার বন্ড পেয়ার, তারপরে বন্ড পেয়ার, নিশ্চয়ই মনে আছে। তার মানে দাদা যখন আমাকে অপশনের মধ্যে 3খানাই দিয়ে দেবে, তখন সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা কোনটার পালন হবে? সব থেকে গুরুত্বপূর্ণ অ্যান্সার, সব থেকে প্রমিনেন্ট অ্যান্সার কোনটা হবে? যার মধ্যে বিকর্ষণটা সবচেয়ে বেশি হয়। এখানে যেহেতু 2খানা লোন পেয়ার আছে, সেই জন্য লোন পেয়ারের মধ্যে বিকর্ষণটা যেহেতু ম্যাক্সিমাম, এইটার জন্যই তো 2টো লোন পেয়ার সাইডে সরে যায়। আর সরে যায় বলেই তো লোন পেয়ার বন্ড পেয়ার গুলোর মধ্যে বিকর্ষণটা ঘটে। সেই জন্যই তো বন্ড গুলো ভেতরের দিকে চেপে যায়।
তার মানে মূল ভূমিকাটা কার? লোন পেয়ার গুলোর। তাহলে লোন পেয়ার বিকর্ষণ, অপশন নাম্বার সি উইল বি দা কারেক্ট অপশন। বন্ড পেয়ার বিকর্ষণ তো কোনোদিনই হবে না, কারণ ওটা হলে তো বন্ড অ্যাঙ্গেল বেড়ে যাওয়ার কথা, এখানে তো কমে যাচ্ছে। লোন বন্ড পেয়ারটা সেকেন্ডারি হয়ে যাচ্ছে, তার কারণ ওর ক্ষেত্রে যে মাত্রাটা হয় সেটা লোন পেয়ারের থেকে কম হয়। আশা করতে পারি ক্লিয়ার আছে। নেক্সট প্রশ্নটা দেখা যাক। বলে দিয়েছে PCl5 যৌগের ক্ষেত্রে কোন উক্তিটি সঠিক নয়। খুব ভালো করে প্রশ্নটা পড়বে। এখানে তোমাকে 4খানা অপশন দিয়ে দিয়েছে, তার মধ্যে 3টে সঠিক আছে, একটা সঠিক নেই, সেটা তোমাকে বার করতে হবে। নিশ্চয়ই আগের দিন যখন আমি তোদেরকে স্টেরিক নাম্বার থেকে স্ট্রাকচার আঁকতে শিখিয়েছি, সেই চার্টটা দেখিয়েছি, সেখানে PCl5 এর গঠনটাও শিখিয়েছি। নিশ্চয়ই তোদের মনে আছে PCl5 এর টিপিপি জিওমেট্রি কি করে আঁকতে হয়। আমি তাও একবার তোকে এখানে দেখিয়ে দিচ্ছি। ধর এরকম একটা ত্রিভুজ তুই এই প্লেনটার মধ্যে, এই বোর্ডের প্লেনটার মধ্যে আমি ড্র করছি। এই একটা ত্রিভুজ আমি ড্র করলাম, এবং তোরা প্রত্যেকে জানিস যে সেন্টার পয়েন্টে একদম ফসফরাস অবস্থান করে। এই ফসফরাসের সঙ্গে 3খানা বন্ড লিংক থাকে, সেই 3টে বন্ডের মাধ্যমে ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুর মধ্যে 3টে ক্লোরিন অ্যাটাচ থাকে। তোকে আমি জাস্ট একটা কাগজের মধ্যে বিষয়টা যদি দেখাই, তাহলে এই একটা কাগজ মানে ইন প্লেন অফ দা পেপার আছে, মানে এই যে প্লেনটা রয়েছে যার মধ্যে তোরা চতুর্ভুজ, বর্গক্ষেত্র, ত্রিভুজ এসব আঁকিস, 2D স্ট্রাকচারস গুলো আঁকিস, সেমনি ধরে নে এই ত্রিভুজটা এই কাগজটার মধ্যে অঙ্কন করা হয়েছে, মানে ইন প্লেন অফ দা পেপার রয়েছে। ঠিক মিডলে কে রয়েছে? ফসফরাসের সাথে ইন প্লেন অফ দা পেপার, এই প্লেনটার মধ্যেই 3খানা ক্লোরিন কানেক্টেড আছে। এই যে বন্ড গুলো রয়েছে, যেগুলো ইন প্লেন রয়েছে, এগুলোকে ইকুইটোরিয়াল বন্ধন বলা হয়। এবার দুটো এমন বন্ধন থাকে যেটা একটা অ্যাবভে থাকে, একটা বিলোতে থাকে। এখন দাদা একটা অ্যাবভ একটা বিলো বলতে, মানে ধর এই যে ইন প্লেনের মধ্যে ফসফরাসটা রয়েছে, এই ওপর দিক থেকে পেনটা ঢুকিয়ে দে, ওপরে একটা ক্লোরিন আছে, নিচে একটা ক্লোরিন আছে, এই ক্লোরিন গুলোকে বলা হয় অ্যাক্সিয়াল ক্লোরিন, এবং এই বন্ধনগুলোকে বলা হয় অ্যাক্সিয়াল বন্ধন। এই বন্ধনগুলো খুব উইক প্রকৃতির হয়ে থাকে ভাই। এই যে অ্যাক্সিয়াল বন্ধন আছে, এগুলোর প্রত্যেকটার অ্যাঙ্গেল তোকে জানতে হবে। খেয়াল করবি এই ইকুইটোরিয়াল বন্ধনগুলো প্রত্যেকে একে অপরের সঙ্গে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে নত। এই অ্যাক্সিয়াল আর ইকুইটোরিয়াল বন্ডের মাঝখানের অ্যাঙ্গেল 90 ডিগ্রি, আর এই যে অ্যাক্সিয়াল বন্ধন দুটো একে অপরের সঙ্গে 180 ডিগ্রি কোণে নত। তুই বুঝতেই পারছিস সরল রেখা আছে। এইবার একটা কথা মন দিয়ে শোন, খুব ভালো করে শুনবি। তোকে প্রশ্ন কি করেছে দেখ, বলেছে দুটি অ্যাক্সিয়াল PCl বন্ধনের মধ্যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি, ঠিক দিয়ে দিয়েছে তো। দুটো অ্যাক্সিয়াল বন্ড একে অপরের সঙ্গে 180 ডিগ্রি কোণেই নত থাকে। বলেছে ইকুইটোরিয়াল PCl বন্ধন অপেক্ষা অ্যাক্সিয়াল PCl বন্ধন দৈর্ঘ্য বেশি হয়। আচ্ছা, বন্ধন দৈর্ঘ্যের ব্যাপারটা বলো দাদা, কি করে করতে হয়? ভালো করে মন দিয়ে শোন। ধর তোর কাছে একটা লম্বা লাঠি আছে, একটা ছোট লাঠি আছে, তুই কোনটাকে সহজে ভাঙতে পারবি রে? লম্বা লাঠিটাকে সহজে ভাঙতে পারবি, কারণ একটা লাঠি যখন লম্বা হচ্ছে তখন তার স্ট্রেংথটা কমে যাচ্ছে। খেয়াল রাখ, যত বন্ড লেন্থ বাড়ে, এটা তোটা বন্ডিং এর লাস্টের দিকে গিয়ে পড়বি, বন্ড লেন্থ যত বাড়ে বন্ড স্ট্রেংথ তত কমে যায়, বন্ধনটা তত দুর্বল হয়ে পড়ে। এবার তোদেরকে তো আমি একটু আগে বলেছি এই অ্যাক্সিয়াল PCl বন্ধনগুলো খুব দুর্বল প্রকৃতির হয়, এগুলো সহজে ভেঙে যায়। যদি এগুলো দুর্বল প্রকৃতির হয়ে থাকে, যদি এগুলো সহজে ভেঙে গিয়ে থাকে, তার মানে তো এটাই ইন্ডিকেশন যে এদের বন্ড লেন্থটা তুলনামূলকভাবে ইকুইটোরিয়ালের থেকে বেশি। বন্ড লেন্থ অ্যাক্সিয়ালের ক্ষেত্রে বেশি বলেই তো অ্যাক্সিয়ালের বন্ডের স্ট্রেংথটা কম, অ্যাক্সিয়াল সহজে ভেঙে গিয়ে ক্লোরিন বার করে দিতে পারে। বল ক্লিয়ার আছে? তাহলে ইকুইটোরিয়াল PCl অপেক্ষা অ্যাক্সিয়াল PCl এর দৈর্ঘ্য বেশি হয়, এটা একদম পারফেক্ট আছে। পারফেক্ট আছে মানে এটা আমাদের উত্তর নয়, কারণ তোকে ভুলটা বের করতে বলেছে। PCl5 রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, ব্যাস এটাই উত্তর। PCl5 রাসায়নিকভাবে নিষ্ক্রিয় কোথায় ভাই? এটা কি নোবেল গ্যাস দিয়ে তৈরি নাকি? PCl5 এ ফসফরাসের সাথে 5খানা ক্লোরিন থাকে, তার মধ্যে 2খানা ক্লোরিন অ্যাক্সিয়াল ক্লোরিন ভেঙে গিয়ে বন্ধনের মধ্যে, বন্ধন থেকে ছিন্ন হয়ে বিক্রিয়া করতে চলে যায়। তোরা 12 এ উঠে পড়বি অ্যালকোহলের মধ্যে, যে অ্যালকোহলকে ক্লোরিনেশনের জন্য PCl5 দেওয়া হয়, তার মানে ওটা রাসায়নিকভাবে সক্রিয়। 3টি ইকুইটোরিয়াল PCl বন্ধন একে অপরের সঙ্গে 120 ডিগ্রি কোণে বর্তমান, এটাও ঠিক, তার মানে ওটা আমাদের অ্যান্সার না। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট, সঠিক ক্রমটি নির্দেশ করো। নিঃসঙ্গ জোর, নিঃসঙ্গ জোর, নিঃসঙ্গ জোর, বন্ধন জোর, বন্ধন জোর, বন্ধন জোর। ভাই প্রথমেরটাই তো ঠিক,
আগের দিন তোদেরকে আমি বলে দিয়েছি নিঃসঙ্গ জোড় কেবলমাত্র একটা পরমাণুর সঙ্গে যুক্ত থাকে, কিন্তু বন্ধন জোড় দুজনের মধ্যে যুক্ত থাকে। সেই কারণে নিঃসঙ্গ জোড়ের তুলনামূলক ভাবে যে আয়তনটা সেটা বেশি হয় বন্ধন জোড়ের তুলনা, সেই জন্য ওদের মধ্যে বিকর্ষণটাও বেশি হয়। তুই যদি এগুলো জেনে থাকিস, তার মানে তুই ধামাকা প্রোতে খুব ভালো করে পড়াশোনা করছিস। আর তুই যদি এগুলো না জেনে থাকিস, তার মানে তুই ঠিক মতো কেমিস্ট্রি শিখছিস না। তার উপায়ও তুই জানিস। যদি তুই ধামাকা প্রো এর মধ্যে পড়ে থাকিস কিন্তু এগুলো না বুঝতে পারিস, আর ধামাকা প্রো এর ক্লাসগুলোকে ভালো করে কর, যারা করছে এগুলো ঝড়ের মতো নামাচ্ছে। কারণ ওই সিস্টেমে কেমিস্ট্রি পড়ানো হচ্ছে, ওইভাবেই কেমিস্ট্রি শেখানো হচ্ছে। আর তুই যদি ধামাকা প্রোতে এখনো না ভর্তি হয়ে থাকিস, তাহলে তার ব্যবস্থা নিচে পিন কমেন্টের মধ্যে বলে দেওয়া আছে। আগে ক্লাসটা করে নে, তারপরে গিয়ে পিন কমেন্ট চেক করবি, সব বুঝতে পেরে যাবি। তোকে ওখানে ধামাকা প্রোতে ভর্তি হওয়ার অ্যাপের লিঙ্কও দেওয়া আছে, ডেমো ক্লাসও দেওয়া আছে, সব ইনফরমেশনও দিয়ে দেওয়া আছে। চল দেখা যাক। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, যে কটা ক্লাস হয়ে গেছে প্রত্যেকটা ক্লাস কিন্তু লাইভ হয়েছে এবং তার রেকর্ডেড ভার্সনস গুলো অ্যাপের মধ্যে দেওয়া রয়েছে। তুমি যখনই ভর্তি হবে তখনই দেখতে পাবে। হ্যান্ড রিটেন নোটসও দেওয়া রয়েছে, তার সাথে সাথে তোমার যা ক্লাসের মধ্যে করানো হচ্ছে মোর দ্যান এনাফ। আর আমাদের ইকোসিস্টেমটার মধ্যে ঢুকে পড়লে তুই ক্লাস করবি, রিভিশন করবি, প্র্যাকটিস করবি, সব আছে ভাই। চল, NaCl, KCl, CHCl এর মধ্যে ড্যাশের আয়নীয় চরিত্র সর্বাধিক। তোরা প্রত্যেকে জানিস ক্যাটায়ন যদি ছোট হয়, অ্যানায়ন যদি বড় হয়, তখনই সমযোজী চরিত্র প্রকাশ পায় ফ্যাজানের সূত্র অনুযায়ী। তার মানে দাদা, সমযোজী চরিত্র প্রকাশ করতে গেলে ক্যাটায়নটাকে ছোট হতে হয়, অ্যানায়নটাকে বড় হতে হয়, রাইট? আমি বললাম হ্যাঁ। এখানে দেখো অ্যানায়নের কোনো গল্পই নেই, তিনখানাই অ্যানায়ন সেম আছে। তার মানে গল্পটা কার? ক্যাটায়নের। এখানে ক্যাটায়ন আছে Na+, এখানে আছে K+, এখানে আছে CS+। তোরাও জানিস, আমিও জানি যে ওপর থেকে যদি আমি নিচের দিকে নামি তাহলে ক্যাটায়নের আকারটা বড় হতে থাকে। Na+ এর থেকে K+ বড়, K+ এর থেকে CS+ বড়। এবার তুইও জানিস ক্যাটায়ন যদি ছোট হয় তাহলে সমযোজী চরিত্র প্রকাশ পায়, কিন্তু ক্যাটায়ন যদি বড় হয় তাহলে আয়নীয় চরিত্র প্রকাশের প্রবণতা, আয়নীয় চরিত্রের ধারণাটা, আয়নীয় চরিত্রের প্রবণতা বলতে পারি, সেটা বেড়ে যায়। আয়নীয় চরিত্র বেশি বেশি করে প্রকাশ পায়। তাহলে সব থেকে বেশি আয়নীয় চরিত্র কার আছে? CHCl এর আছে, গল্প শেষ। NH3 অণুতে নাইট্রোজেন পরমাণুর সংকরায়ন sp3 এবং এর বন্ধন কোণ 107 ডিগ্রি। ঠিক তো আছে ভাই, sp3 সংকরায়ন এবং বন্ধন কোণ 107, একদম পারফেক্ট আছে। আচ্ছা, একটা জিনিস খুব মন দিয়ে শুনে নেন, এই অ্যাসারশন রিজনিং টাইপ প্রশ্নগুলো তো ধৈর্যের বড় পরীক্ষা নেবে। যেমনি করে আজকের এই ক্লাসটা আমার ধৈর্যের বড় পরীক্ষা নিচ্ছে। তোরা হয়তো জানিস কিনা জানি না, অনেকে জানিস, এই ক্লাসটা আমি গোটা শুট করে ফেলেছিলাম। এই যে দেখছিস না, টোটাল 58 খানা যে প্রশ্ন আছে, এই 58টা প্রশ্নই আমি রেডি করে দিয়েছিলাম। কিন্তু তারপরে যখন চেক করতে গেছি তখন দেখছি ভয়েসটা ঠিক মতো আসেনি, কেটে 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 গেছে। তারপরে আমি এই পুরো ক্লাসটাকে আবার রেকর্ড করছি তাদের জন্য, সেই একই রকমের। আমি জানি না এনার্জিটা একই রাখতে পেরেছি কিনা, কিন্তু চেষ্টা করছি। সেই জন্য অনেক সময় এরকম ধৈর্যের পরীক্ষা নেওয়া হয়, কিন্তু সেগুলোতে উত্তরণ হতে পারলি বড় জায়গায় চলে যেতে পারবি ভাই। যেটা বলছি মন দিয়ে শোন, এই অ্যাসারশন রিজনিং দেখেই ঝাঁপিয়ে পড়তে হবে না, প্রথমে ভালো করে শুনবি। অ্যাসারশন আর রিজনিং কে ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট রূপে ট্রিট করবি। প্রথমে দেখবি অ্যাসারশনটা ঠিক আছে কিনা। অ্যাসারশন যদি ঠিক থাকে তো অ্যাসারশন ঠিক, তারপরে অ্যাসারশনকে ভুলে যা। এবার রিজনিংটাকে একটা ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট রূপে ট্রিট কর। ট্রিট করে দেখ রিজনিংটা ঠিক আছে কিনা। বলেছে লোন পেয়ার বিকর্ষণের জন্য বন্ধন কোণ হ্রাস পায়, একদম এর কথা ভাববি না। ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট, এটা কি ঠিক? লোন পেয়ার বিকর্ষণের জন্য বন্ধন কোণ হ্রাস পায়, একদম ঠিক। একটু আগে আমরা জলের ক্ষেত্রে দেখলাম, তার মানে এটা ঠিক, এটাও ঠিক। এবার তুই আমাকে বল, এই লোন পেয়ার বিকর্ষণ, এই রিজনিংটা কি অ্যাসারশনটাকে ব্যাখ্যা করছে? করছে না দাদা। কেন? তার কারণ আজকে যদি আমি অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখি, অ্যামোনিয়াতে একটাই মাত্র লোন পেয়ার রয়েছে, এবং এই একটা মাত্র লোন পেয়ারের সাথে বন্ড পেয়ারের রিপালশন, মানে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনের জন্য অ্যামোনিয়ার বন্ড অ্যাঙ্গেলটা নির্ধারিত হচ্ছে, লোন পেয়ার বিকর্ষণের জন্য নয়। লোন পেয়ার তো তখন হতো যখন একের বেশি লোন পেয়ার থাকতো, যেমনি জলের ক্ষেত্রে ছিল। তার মানে এখানে রিজনিংটা অ্যাসারশনটাকে সঠিকভাবে ব্যাখ্যা করছে না। তার মানে এটা হয়ে যাবে অপশন নাম্বার 2। অ্যাসারশন রিজনিং উভয় সঠিক, কিন্তু রিজনিং অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা নয়। আশা করতে পারি ক্লিয়ার আছে, প্রত্যেকে নিশ্চয়ই ব্যাপারটা বুঝে গেছে। নেক্সট প্রশ্ন বলেছে AlF3 আয়নীয় প্রকৃতির যৌগ, কিন্তু AlCl3 সমযোজী প্রকৃতির যৌগ, ঠিক কিনা বল। এক চান্সে বলবি ক্যাটায়ন সেম। যার অ্যানায়ন বড় সে সমযোজী।
ক্যাটায়ন সেম আছে, এল এল, L3+L3+, F মাইনাস এর থেকে Cl মাইনাস বড়, তাহলে LCl3 সমযোজী প্রকৃতির যৌগ, যেটাই দিয়ে দিয়েছে, অ্যাসারশন পারফেক্ট আছে। রিজনিংটা দেখ, এবার ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট দেখবে। ফ্লুরিন ক্লোরিন অপেক্ষা অধিক তড়িৎ ঋণাত্মক, পারফেক্ট আছে। এবার দেখবো ওটাকে কি ব্যাখ্যা করছে। তুই বলবি দাদা এটা তো সাইজ ফ্যাক্টরের জন্য হয়, অ্যানায়নের সাইজের জন্য হয়, তো এটা তো ব্যাখ্যা করছে না। আমি বলছি একটু মন দিয়ে চিন্তা করে দেখতো, ফ্লুরিন ক্লোরিন অপেক্ষা অধিক তড়িৎ ঋণাত্মক কখন হতে পারে? যখন ফ্লুরিনের সাইজটা ক্লোরিনের থেকে কম, তখনই হতে পারে। আদারওয়াইজ হবে কি করে? ফ্লুরিনের সাইজ যদি কম হয়, তার শেষ কক্ষপথের ইলেকট্রনটার উপর নিউক্লিয়াসের আকর্ষণ বলটা বেশি বলেই তো ও ইলেকট্রন ছাড়তে পারছে না, শুধু নিতে পারছে বলেই তো তড়িৎ ঋণাত্মকতাটা বেশি। তার মানে তড়িৎ ঋণাত্মকতার প্রসঙ্গটা দিয়ে দেওয়ার মাধ্যমে তোকে তো বলেই দিয়েছে যে ফ্লুরিনটা ছোট, আর ফ্লুরিনটা ছোট বলেই তো এই ওপরের ঘটনাটা ঘটছে। তার মানে আমার পরে মনে হচ্ছে অপশন নাম্বার এ হবে, তোর যদি মনে হয় অপশন নাম্বার বি হবে, তুই নিচে ব্যাখ্যা কর আমাকে। ঠিক আছে, নেক্সট। NH3 এর বন্ধন কোণ PH3 অপেক্ষা বেশি? আমি জাস্ট দেখবো জিনিসটা ঠিক কিনা। NH3 রয়েছে, নাইট্রোজেনের মাথায় একটা লোন পেয়ার, PH3 রয়েছে, দেখ নাইট্রোজেনের তলাতেই যেহেতু 15 নম্বর শ্রেণীতে ফসফরাস থাকে, সেই জন্য নাইট্রোজেনের হাইড্রাইড আর ফসফরাসের হাইড্রাইডের প্রকৃতি একদম সেম হবে। নাইট্রোজেন আর ফসফরাসের লোন পেয়ারের নাম্বার একদম সেম হবে। এই যে প্রত্যেক সপ্তাহে তোকে যে এত কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছি না, তুই কেমিস্ট্রিতে আজ থেকে 2 বছর পরে কোথায় পৌঁছে যাবি তুই নিজে চিন্তা করতে পারছিস না, এমন জায়গায় তোকে আমি পৌঁছে দেবো। দেখ, দেখতে পাচ্ছিস দুজনের আকৃতি একদম সেম, দাদা বন্ডের নাম্বারও সেম, লোন পেয়ারের নাম্বারও সেম। তার মানেটা কি বলতো? কি লোন পেয়ার এখানে অ্যাঙ্গেলে কোনো রকম ভূমিকা পালন করবে না, করছে দুজনের ক্ষেত্রে সেম করছে, সুতরাং ওটা কনসিডারেশনের মধ্যে আসবে না। যা কনসিডার করতে হবে VSEPR এর রুল নাম্বার 3 অনুযায়ী বন্ড পেয়ার রিপালশনটাকে দেখতে হবে। একদম মনে পড়েছে। এবার ওটাকে দেখার জন্য আমি কি করেছিলাম, মাঝখানের বন্ডটাকে মুছে দিয়েছিলাম। খেয়াল করে দেখ, এখানটায় নাইট্রোজেন হাইড্রোজেনের মধ্যে যে বন্ডটা রয়েছে, তার মানে দুটো ইলেকট্রন আছে, এখানেও দুটো ইলেকট্রন আছে, এখানে দুটো ইলেকট্রন আছে, এখানেও দুটো ইলেকট্রন আছে। এবার তুই চিন্তা করে দেখ তো, নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, নাইট্রোজেন হাইড্রোজেন বন্ডটা নাইট্রোজেনের দিকে শিফট করে থাকবে, বন্ড পেয়ারটা নাইট্রোজেনের দিকে শিফট করে থাকবে, একদম পরিষ্কার। আর নাইট্রোজেনের দিকে শিফট করে আছে বলে এদের মধ্যে রিপালশনটা অনেকটা বেশি হয়, রিপালশনটা বেশি হয় বলে এরা একে অপরের থেকে দূরে চলে যায়, বন্ডের যে মধ্যখানের অ্যাঙ্গেলটা সেটা বেড়ে যায়, বল একদম পরিষ্কার। কিন্তু ফসফরাস হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন জোটটা কিছুটা হাইড্রোজেনের দিকে একটু টিল্টেড থাকে, তার ফলে এদের মধ্যে যে ডিস্টেন্সটা রয়েছে সেটা অনেকটা বেশি হয়। ফসফরাসের তো ইলেকট্রোনেগেটিভিটি অনেকটা কম, সুতরাং এদের মধ্যে সেইভাবে রিপালশনটা কাজ করে না যেটা এখানে করছিল, ফলে বন্ডটা কমে যেতে পারে না। ব্যাপারটা বুঝতে পারলাম? বন্ড অ্যাঙ্গেলটা অ্যামোনিয়ার থেকে বেশি হয়ে যায়, একদম অ্যামোনিয়ার থেকে কম হয়ে যায়। ব্যাপারটা বুঝতে পেরেছো? এখানে যেমনি রিপালশনের জন্য বন্ডটা চওড়া হয়ে যায়, বন্ডটা ছড়িয়ে যায়, বন্ড অ্যাঙ্গেলটা বেড়ে যায়, এখানে বন্ড অ্যাঙ্গেল বাড়তে পারে না, বরং এটার জন্য আরো কমে যায়, সুতরাং বন্ড অ্যাঙ্গেলটা অ্যামোনিয়ার থেকে ছোট হয়ে যাচ্ছে, একদম পরিষ্কার। তার মানে দাদা অপশন নাম্বার এটা অ্যাসারশনটা তো ঠিক বলেছে, NH3 এর ক্ষেত্রে বন্ধন কোণের মানটা বেশি হয় বিকজ এই রিপালশনটার জন্য, একদম পরিষ্কার। রিজনিংটা খেয়াল করে দেখ, পিএইচ বন্ধন অধিক দীর্ঘ, পি এর তড়িৎ ঋণাত্মকতার মান কম হওয়ায় পিএইচ বন্ধনের ইলেকট্রন ঘনত্ব হাইড্রোজেনের দিকে সরে থাকে। ঠিকই তো বলেছে ভাই, রিজনিংটাও ঠিক এবং এটার সঠিক ব্যাখ্যা, মানে অপশন নাম্বার এ কারেক্ট অপশন। নেক্সট প্রশ্ন দেখা যাক, কোন পার্থক্যকারী ইলেকট্রনটি N-2 কক্ষপথে প্রবেশ করে? খেয়াল করে দেখবে, sp ব্লকের ক্ষেত্রে আমরা শুধুমাত্র n পেয়েছিলাম, মনে করতে পারছিস? s এর ক্ষেত্রে ns, p এর ক্ষেত্রে nsnp, মনে আছে? ডি এর ক্ষেত্রে পার্থক্য সূচক ইলেকট্রন প্রবেশ করছিল N-1 ডি তে, লাস্টে ছিল 4s প্রবেশ করছিল 3d তে, মনে আছে? মনে আছে, মনে পড়ছে? কি স্টাইলে পড়াচ্ছি বুঝতে পারছিস? এফ ব্লকের ক্ষেত্রে খেয়াল করে দেখ, 6s ছিল, তারপরে 5d ছিল, কিন্তু প্রবেশ করছিল কোথায়? 4f এর মধ্যে। তার মানে কি বলেছিলাম? N-2 f এর মধ্যে প্রবেশ করছে, মনে আছে তো রে ভাই? তাহলে N-2 কোথায় থাকে? এফ ব্লক এলিমেন্টসদের ক্ষেত্রে থাকে। বুঝতে পারছিস? যা পরীক্ষাতে আসে সব পাই টু পাই করিয়ে দেওয়া হয়। অনেকে প্রশ্ন করিস না দাদা এখান থেকে কি প্রশ্ন আসবে, আর ওটার জন্য তো এগুলো করাই। নিচের কোনটির আয়নন বিভব সর্বোচ্চ? যেখানে নিষ্ক্রিয় মৌল রয়েছে সেটা বাদে আর কে হবে ভাই? আয়নন বিভব মানে কি? ইলেকট্রন বার করতে যে এনার্জিটা প্রয়োজন, কার ক্ষেত্রে সর্বোচ্চ হবে? নিষ্ক্রিয় মৌলদের ক্ষেত্রে সর্বোচ্চ হবে। নেক্সট প্রশ্ন, CSI3 সম্পর্কিত মিথ্যা তথ্য কোনগুলি?
CSI3 আমি আগে লিখে নেবো একটুখানি। CSI3 মানে কি? সিজিয়ামের একটা আয়োডাইড কম্পাউন্ড, ট্রাই আয়োডাইড কম্পাউন্ড বলতে গেলে। সিজিয়াম একটা গ্রুপ 1 এলিমেন্ট, মানে সর্বদা এটা CS প্লাস রূপেই থাকবে। আর যেহেতু সিজিয়াম একটা ধাতু, নিচে অবস্থান করছে, ধাতব চরিত্র বেশি, মানে সবসময় ক্যাটায়ন রূপেই থাকবে। তাহলে এটা যদি প্লাস হয়, তাহলে এই পুরো I3টার মাথার উপরে একটাই মাইনাস থাকবে। কারণ একটা যদি প্লাস থাকে তো একটাই মাইনাস থাকবে, না তো নেগেটিভ হয়ে যাবে পুরো অণুটা। অণু তো নিষ্ক্রিয় হয়, অণু তো ইলেকট্রনিক্যালি নিষ্ক্রিয় হয়। সুতরাং স্বাভাবিকভাবে CS এর মাথায় একটা প্লাস তো গোটা I3 মাথায় একটা মাইনাস। এটি আয়নীয় প্রকৃতির যৌগ নিঃসন্দেহে, ঠিক আছে। এটি সমযোজী প্রকৃতির যৌগ, একদম ভুল, মিথ্যা। CS প্লাস I3 মাইনাস একদম কারেক্ট। CS3 প্লাস I মাইনাস, CS3 প্লাস কি করে হবে? গ্রুপ 1 এলিমেন্ট, তার মানে এটাও মিথ্যা। তার মানে 2 আর 4 মিথ্যা, 1 আর 3 সত্য, একদম পরিষ্কার। নেক্সট, PF5 এ ফসফরাসের বন্ধন জোড়ের সংখ্যা ড্যাশ এবং নিঃসঙ্গ জোড়ের সংখ্যা ড্যাশ। আরে PF5 তো PCl5 এর আদলে তৈরি, তার মানে এখানেও তো বন্ধন 5টা হবে, আর লোন পেয়ার 0 হবে। 0 কোথায় দিয়েছে ভাই? তার মানে অপশনটা ভুল দিয়েছে, গল্প শেষ, অপশনটাই ভুল দিয়ে দিয়েছে। নেক্সট প্রশ্ন দেখা যাক। নাইট্রোজেনের আয়নীভবন এনথালপির মান অক্সিজেনের তুলনায় বেশি হয়। হ্যাঁ ঠিকই তো, নাইট্রোজেনের আয়নীভবন এনথালপি অক্সিজেনের তুলনায় বেশি হয় ডিউ টু দ্য হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন অফ 2p, নিশ্চয়ই মনে রয়েছে। অক্সিজেন অপেক্ষা সালফারের ইলেকট্রন গ্রহণ এনথালপি কম হয়, অক্সিজেন অপেক্ষা সালফারের কম হয়। ইলেকট্রন গ্রহণ এনথালপি মানে ইলেকট্রন অ্যাফিনিটি কম হয়, সালফারের কম হয় না তো, সালফারের তো বেশি হয়। সালফারের 3p, অক্সিজেনের 2p, সালফারের বেশি হয়, তাহলে অক্সিজেনের থেকে সালফারের কম হয়, এটা ভুল। ঠিক আছে। সকল মৌলের মধ্যে ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি হয়, একদম কারেক্ট। লিথিয়াম অ্যালুমিনিয়ামের মধ্যে করণ সম্পর্ক দেখতে পাওয়া যায়। কি সব উল্টোপাল্টা বকছে ভাই? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, নিচে থাকে দেখ সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে সিলিকন। লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের সম্পর্ক, বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের, বোরনের সাথে সিলিকনের। এখন লিথিয়াম ম্যাগনেসিয়ামকে পেরিয়ে যদি অ্যালুমিনিয়ামের সাথে অবৈধ সম্পর্ক বানাতে যায় তা তো হবে না রে ভাই। সুতরাং এটা কি আছে বল? ভুল আছে। তার মানে 1 আর 3 না কি বলে? হ্যাঁ, এটাও সত্যি, এটাও সত্যি, এটা মিথ্যা, এটা মিথ্যা, একদম পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। 13 নম্বর প্রশ্ন, কার্বন নাইট্রোজেন অক্সিজেনের আয়নন বিভবের ক্রম হলো এটা। আচ্ছা আমি একটু দেখে নিই, কার্বনের থেকে নাইট্রোজেনে বেশি, নাইট্রোজেনের থেকে অক্সিজেনে কম। তার নাইট্রোজেনের সবচেয়ে বেশি, তারপরে অক্সিজেন, তারপরে কার্বন, একদম পারফেক্ট আছে। তার মানে প্রথমেটা ঠিক আছে। পটাশিয়ামের চেয়ে কপারের আয়নন বিভবের মান বেশি হয়, এটাও শিখিয়েছিলাম, মনে আছে? কপারের ক্ষেত্রে ডি চলে আসছে, সেই কারণে ওর ক্ষেত্রে বেশি করে টানছে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি হচ্ছে লাস্ট কক্ষপথের ইলেকট্রনের উপরে, ফলে ওর ক্ষেত্রে টানটা বেশি, টেনে রাখছে, আয়নন বিভব বেশি লাগছে। তাহলে কপারের আয়নন বিভবের মান বেশি হয়, এটা তো পারফেক্ট আছে। তাহলে দুটো বক্তব্যই সঠিক আছে। পি ব্লক মৌল সমূহের জন্য কোন বক্তব্যটি সত্য নয় জিজ্ঞাসা করেছে। নয় 12 থেকে 18 পি ব্লকের অন্তর্গত না, 13 থেকে 18। পি ব্লকের মৌলগুলোর একাধিক জারণ স্তর দেখতে পাওয়া যায়, এটা তো ঠিক বলেছেন। পি ব্লকের মধ্যে ধাতু, অধাতু, ধাতুকল্প 3 প্রকারেরই মৌল বর্তমান, এটাও ঠিক বলেছেন। পি ব্লক মৌলের সঙ্গে অন্য একটি পি ব্লক মৌলের যৌগ গঠন হয়, সেই যৌগগুলো সমযোজী প্রকৃতির হয়, এটাও ঠিক বলেছেন। তাহলে ভুল কোনটা? 12 থেকে 18 পি ব্লক মৌলের অন্তর্গত, এটাই তো ভুল। চলো নেক্সট। ডি ব্লক মৌল সমূহের জন্য কোন বক্তব্যটি সত্য নয়? বারবার করে বলছি কিন্তু নয়, এগুলোকে খেয়াল করবে। 3 থেকে 6 নম্বর পর্যায়ে ডি ব্লক মৌলগুলো দেখতে পাওয়া যায় না, প্রথমেই ভুল বলে দিয়েছে। 4 নম্বর থেকে তো শুরু হয় ডি ব্লক মৌল, তাই না? কারণ তুই যদি খেয়াল করে দেখিস, কি করে বুঝতে হয়? স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আর্গন কোর হয়, তারপরে 4s1 হয়, সরি 4s2 হয়, তারপরে 3d1 হয়। স্ক্যান্ডিয়ামের তো 21। দাদা সর্ববহিস্থ কক্ষপথ কোনটা দেখতে পাচ্ছ? 4 দেখতে পাচ্ছি। সর্ববহিস্থ কক্ষপথটাই তো পর্যায়ের সংখ্যা, তাহলে 4 নম্বর পর্যায় থেকেই তো শুরু হয় ডি ব্লক মৌল। 3 থেকে কি করে শুরু হচ্ছে ভাই? নেক্সট প্রশ্ন। আচ্ছা এটা গোটা গল্প দিয়ে দিয়েছে, কোনো গল্প পড়ার আমার কোনো ইন্টারেস্ট নেই। চলো প্রথম প্রশ্নের মধ্যে দেখা যাক। আয়নীভবন বিভবের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? নিচে কমেন্ট করবে প্রত্যেকে, কোয়েশ্চেন নাম্বার দিয়ে নিচে কমেন্ট করে অবশ্যই জয় ধামাকা লিখে দেবে একটা। নিম্নলিখিত কোনটির ক্ষেত্রে কি বলে? নিম্নলিখিত কোনটির ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হয়? আচ্ছা ধনাত্মক মানে কি? আমরা তোকে শিখিয়েছিলাম কেমিস্ট্রিতে যদি কোনো একটা প্রসেস নিজে থেকে হতে চায়, ভালোবেসে হতে চায়, তাহলে সেটা ঋণাত্মক প্রসেস হয়।
আর যদি সেটাকে ঠেলে ঠেলে করাতে হয়, যদি সেটা হতে না চায়, যদি জোর করে করাতে হয়, তাহলে সেই প্রসেসটা পজিটিভ হয়, ধনাত্মক হয়। তাহলে কোনটার ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক, মানে কে ইলেকট্রন নিতে চাইছে না, সে অলরেডি স্টেবল, সে আর ইলেকট্রন নিতে চাইছে না। আমি তো এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি নাইট্রোজেন হবে, কারণ নাইট্রোজেনের তো হাফ p2p3 আছে, তাহলে ও ইলেকট্রন নিয়ে কেন বেকার বেকার আনস্টেবল হতে চাইবে ভাই? সুতরাং ইলেকট্রন নিতে চাইবে না, ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হবে। কোন মৌলটির আয়নন বিভবের মান সর্বোচ্চ হয়? হিলিয়ামের। আবার কি হবে ভাই? নেক্সট, ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক নয়? কোনটি সঠিক নয় ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে? তাই তো, দেখি, সালফারের বেশি, ক্লোরিনের বেশি। আচ্ছা, কি বলেছে? ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক নয়? এই খেয়াল করো, ভালো করে মন দিয়ে দেখ। অক্সিজেনের সালফারের থেকে বেশি, ফ্লুরিনের ক্লোরিনের থেকে বেশি। এখানে তো দুটোই ভুল, তাহলে এটাই অ্যান্সার। কোনটি সঠিক নয়? বাকির মধ্যে দেখ একটা করে কিন্তু ঠিক দিয়ে দিয়েছে, সুতরাং ওগুলো নয়। যেটার মধ্যে দুটোই ভুল সেটাই জানতে চেয়েছে তোকে। সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? অবশ্যই ফ্লুরিন। ফ্লুরিন ক্লোরিনের মধ্যে ইলেকট্রন আসক্তি ও ইলেকট্রোনেগেটিভিটির সম্পর্ক হলো, আগের দিন করিয়ে দিয়েছি, নিচে কমেন্ট করবে। কোন ক্ষেত্রে পর্যায়গত ধর্ম প্রায় একই হয়? পর্যায়গত ধর্মগুলো শ্রেণী বরাবর প্রায় একই হয়, কারণ শ্রেণী বরাবর যারা থাকে তাদের মোটামুটি ধর্মগুলো সব সেম হয়। তার মানে একই শ্রেণীভুক্ত মৌলগুলোর ক্ষেত্রে অপশন নাম্বার এ কারেক্ট। নেক্সট, লিথিয়াম ম্যাগনেসিয়ামের কর্ণ সম্পর্কে আবদ্ধ কোনাকুনি ভাবে অবস্থান করে? দুটোই পারফেক্ট এবং সঠিক ব্যাখ্যা। নাইট্রোজেনের প্রথম আয়নন বিভবের মান অক্সিজেনের থেকে কম হয়। হ্যাঁ, নাইট্রোজেনের প্রথম আয়নন বিভবের মান অক্সিজেনের থেকে কম হয়। হ্যাঁ, তেল লেনে। পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হলে প্রথম আয়নন বিভবের মান বৃদ্ধি পায়। পারফেক্ট অ্যান্সার। তার মানে অ্যাসারশনটা ভুল আছে, নাইট্রোজেনেরটা কম থরি হয় ভাই, নাইট্রোজেনের বেশি হয়। কিন্তু দ্বিতীয়টা দেখ ঠিক আছে, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে প্রথম আয়নন বিভবের মান বৃদ্ধি পায়, একদম পরিষ্কার। একটা জিনিস খেয়াল করে দেখ, এই অনুযায়ী যদি কেউ ধর বোকা হয়, যদি কেউ পড়াশোনা না করে থাকে, সে এটার অ্যান্সার এ মারবে। বলে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে বলে যে বৃদ্ধি পায়, সত্যি আছে, টেনে পড়েছি, তাহলে তো নাইট্রোজেনের থেকে অক্সিজেনেরটা অবশ্যই স্বাভাবিকভাবে নাইট্রোজেনের প্রথম আয়নন বিভবের মানটা অক্সিজেনের থেকে কমই হবে, অক্সিজেনেরটা বেশি হবে। হ্যাঁ, সবই ঠিক আছে, অপশন নাম্বার এ মেরে দিলাম। কিন্তু যারা ধামাকা পড়তে পড়ছে বা যারা অন্যান্য জায়গায় ঠিকমতো পড়াশোনা করছে, যারা বুঝতে পারছে এই প্রশ্নটা ধরন, যে বুঝতে পারছে এটা বারবার 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 করে পরীক্ষাতে আসে, তারা এটার অ্যান্সার কি মারবে? তুইও জানিস, অপশন নাম্বার ডি মারবে। চলো নেক্সট, স্ক্যান্ডিয়াম মৌলটি ডি ব্লকে অবস্থিত। আরে ঠিক বলেছিস ভাই, স্ক্যান্ডিয়ামের শেষে ইলেকট্রনটি 3D কক্ষকে প্রবেশ করে। ঠিক বলেছে, ডি ব্লক মানেই তো n-1 ডিতে প্রবেশ করবে, আর n-1 মানে ওখানে 3D হবে। এবং এইটার জন্যই তো এটা n-1 ডিতে প্রবেশ করছে বলেই তো ডি ব্লক, সঠিক ব্যাখ্যা। ফ্লুরিনের ক্ষেত্রে এফএফ বন্ধন শক্তি গ্রেটার দেন ক্লোরিনের ক্ষেত্রে সিএল বন্ধন শক্তি। বাজে বকে দিয়েছে, এর রিজনটা শুনে রাখ, এটা পরীক্ষাতে বহুবার আসে। ফ্লুরিন যেহেতু একটা ছোট্ট ছোট্ট এলিমেন্ট, এবং সেই ছোট্ট ছোট্ট এলিমেন্টের মাথার উপরে আবার তিনটে তিনটে করে লোন পেয়ার, সেই জন্য ফ্লুরিনের এই বন্ধনটা খুব একটা স্টেবল হয় না। ফ্লুরিনের মাথার উপরে থাকা লোন পেয়ার গুলোর মধ্যে ভয়ানক বিকর্ষণ হয়, এই ভয়ানক বিকর্ষণের জন্য ওর বন্ধন শক্তিটা খুব কম হয়, বন্ধনটা খুব উইক প্রকৃতির হয়ে থাকে ভাই। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিন ক্লোরিন বন্ধনের বন্ধন শক্তি তুলনামূলকভাবে বেশি হয়, কারণ ওর সাইজটা বড়, আর সাইজটা বড় বলে বন্ধনের মধ্যে লেন্থটা অনেকটা বেশি, বিকর্ষণটা কম হয়। ফ্লুরিন পরমাণুর আকার ইজ লেস দ্যান ক্লোরিন পরমাণুর আকার। কি বলেছিলাম? ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট রূপে ট্রিট করতে, তাহলে ফ্লুরিনের আকার ছোট হয় ক্লোরিনের থেকে, ঠিক আছে। ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি কম হয় ক্লোরিনের ইলেকট্রন আসক্তির থেকে, ঠিক আছে। অতিরিক্ত ইলেকট্রনটি ক্লোরিনের 3p ইলেকট্রন দ্বারা বেশি বিকর্ষিত হয়। এই পড়বে ভালো করে, অতিরিক্ত ইলেকট্রনটি ক্লোরিনের 3p ইলেকট্রন দ্বারা বেশি বিকর্ষিত হয়, কিন্তু ফ্লুরিনের 2p ইলেকট্রন দ্বারা কম বিকর্ষিত হয়। তো যা তেল লেনে ভুলভাল বকছে এখানে এসে, 3p এর ক্ষেত্রে কম বিকর্ষিত হয়। বেরিলিয়ামের আয়নায়ন এনথালপির মান বোরনের তুলনায় ড্যাশ হয় অক্সিজেনের তুলনায়, এইসব তো তোরা এখন ঝপাঝপ মেরে দিবি ভাই। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে IP1 IP2 এর মান দিয়ে দিয়েছে, প্রথম আয়নিক পোটেনশিয়াল, দ্বিতীয়টাও দিয়ে দিয়েছে, প্রথমটাও দিয়ে দিয়েছে। প্রথমটা মানে প্রথম ইলেকট্রন বার করতে যে এনার্জি লাগে, দ্বিতীয় মানে দ্বিতীয় ইলেকট্রনটা বার করতে। এগুলো কিন্তু বারবার করানো হচ্ছে, বারবার করানো হচ্ছে। আগের সেটটার মধ্যেও এটা ছিল প্রশ্নটা অন্যভাবে। ম্যাগনেসিয়াম থেকে প্রথম ইলেকট্রন বার করতে যতটা এনার্জি লাগছে, এটাকে ম্যাগনেসিয়াম প্লাসে কনভার্ট করতে, সেটা হচ্ছে IP1।
এই ম্যাগনেসিয়াম প্লাস থেকে আরো একটা ইলেকট্রন বার করতে যে এনার্জিটা লাগছে, মানে দ্বিতীয়বার ইলেকট্রন বার করতে, সেটা হচ্ছে IP2। যদি তোকে বলে দুটোকে একবারে করতে, দুটো ইলেকট্রন একবারে বার করতে, তাহলে যতটা এনার্জি লাগবে সেটা ইজ দ্য সামেশন অফ দিস টু এনার্জিস। তার মানে 178 আর 348 সমন্বয়, 178 আর 348 সমন্বয় করলে কত হয়ে যায় ভাই? 526 হয়। কোথায় 526? 526। নেক্সট। 8 8 16 6 হাতে 1, 4 7 11 1 12 2 হাতে 1, 3 1 4 1 5, একদম পারফেক্ট। নেক্সট। যে নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর ক্ষেত্রে পি ও এস উপকক্ষে অবস্থিত ইলেকট্রন সংখ্যার পার্থক্য ডি উপকক্ষে উপস্থিত ইলেকট্রন সংখ্যার সাথে সমান, তার পরমাণু ক্রমাঙ্ক কত হবে? এই প্রশ্নটা তোকে না করিয়ে দিলে তুই পারবি না। টু বি ভেরি অনেস্ট, এই প্রশ্নটা তোদের থেকে একটু মানে একটু লেভেলটা উপরে, বাট মনে রাখ এইটা একটাই পরীক্ষাতে আসে, যদি আসে তো এটাই আসবে। খেয়াল রাখিস, এর উত্তর হবে 36। অ্যান্সার হচ্ছে ক্রিপ্টন। তোরা নিশ্চয়ই জানিস প্রথম নিষ্ক্রিয় মৌল হিলিয়াম হয়, তারপরে নিয়ন হয়, তারপরে আর্গন হয়, তারপরে ক্রিপ্টন হয়। ক্রিপ্টনের ক্ষেত্রে 36। খেয়াল করলে এর ইলেকট্রন বিন্যাসটা একটু যদি তুই দেখিস তাহলে দেখতে পাবি 1s2 হয়, 2s2 হয়, 2p6 হয়, 3s2 হয়, 3p6 হয়, 4s2 হয়, 3d10 হয়। মোট 30টা হয়ে গেল তো। 2 4 10 12 16 বা 12 আর 6 18 আর 2 20 আর 10 30 হয়েছে। 3d10 হয়ে যাবার পরে 4s যেহেতু হয়ে গেছে, তাহলে কি আসবে বল এবার? 4p আসবে। এখানে 10টা 30 হয়ে গেছে, তাহলে 6টা দরকার, তাহলে 4p এর মধ্যে 6টা হয়ে যাবে, গল্প শেষ, 36 হয়ে গেল। এটাই হচ্ছে ক্রিপ্টনের ইলেকট্রন বিন্যাস। এবার তুই ভালো করে একটুখানি দেখ, তোকে বলে দিয়েছে টোটাল এস আর টোটাল পি তে যতগুলো ইলেকট্রন থাকে তাদের মধ্যে পার্থক্য। তাহলে আমি এক কাজ করি তো, প্রথমে পি এর ইলেকট্রন সংখ্যাগুলোকে বার করি। পি এ টোটাল কটা ইলেকট্রন আছে দেখ তো? 6টা, 12টা, 18টা, টোটাল ইলেকট্রন আছে 18টা। এস এর মধ্যে টোটাল ইলেকট্রন কতগুলো আছে দেখ তো? 2টো, 4টে, 6টা, 8টা। এস এর মধ্যে টোটাল ইলেকট্রন আছে 8টা। বিয়োগ করলে কত আসছে বলতো? 10 আসছে। যদি বিয়োগ করলে 10 আসে, আমাকে কি বলেছিল? পি এবং এস উপকক্ষে উপস্থিত ইলেকট্রন সংখ্যার পার্থক্য মানে কত? 10। সেটা ডি উপকক্ষে উপস্থিত ইলেকট্রন সংখ্যার সাথে সমান হয় কি হয় না? ডি উপকক্ষে অবস্থিত ইলেকট্রন কটা আছে? 10টা। দেখ তো সমান হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। ওই জন্যই অ্যান্সারটা ক্রিপ্টন 36 হবে। ঠিক আছে। দীর্ঘ পর্যায় সারণীতে অধাতুগুলি কোথায় অবস্থান করে? পি ব্লকে অবস্থান করে অধাতু, তাই না? চলো, নাইট্রোজেন অক্সিজেন সবই তো অধাতু। হিলিয়াম নিয়ন উভয়ই রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। ঠিকই বলেছে, বিবৃতি 1 সত্য আছে, দুজনেই নিষ্ক্রিয়। হিলিয়াম নিয়ন উভয়েরই শেষ কক্ষপথের ইলেকট্রনের সজ্জা np2। হিলিয়ামের এই NH2, হিলিয়ামের NH2, নিয়নের ক্ষেত্রে কি NH2? একদমই না, সুতরাং বিবৃতি 2 ভুল আছে। ফ্লুরিনের তুলনায় ক্লোরিনের ইলেকট্রনীয় আসক্তির মান, দূর এই প্রশ্ন করবো না। আচ্ছা, এখানে দেখ একটা আকৃতির বিষয় বলেছে, কয়েকটা আয়ন দিয়ে দিয়েছে। আমি একটু দেখবো, Cl মাইনাস আছে, S2 মাইনাস আছে, Na প্লাস আছে, N3 মাইনাস আছে। কি শিখিয়েছিলাম তোদেরকে? একটু ছোট্ট করে রাফের মধ্যে Z/E বার করবি। Z/E প্রপোর্শনাল টু 1/r আছে। এখানে দেখ একটা সুবিধা তোকে করে দিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, যেগুলো অ্যানায়ন হয় তাদের ব্যাসার্ধটা বেশি হয়, যেটা ক্যাটায়ন হয় সেটাই সবচেয়ে ছোট হয়। একটুখানি জাস্ট ভেরিফাই করবো। Na প্লাস মানে Z এর ভ্যালুটা 11, ইলেকট্রনের ভ্যালুটা 10, মানে Z/E আছে 1.1, মানে ইলেকট্রন প্রতি নিউক্লিয় আধান 1-এর থেকে বেশি। তুই হিসাব করে দেখ, কোনোটার মধ্যেই 1-এর থেকে বেশি নয়। তার কারণ সবকটার মধ্যেই তো প্রোটনের থেকে ইলেকট্রন বেশি হয়ে গেছে, আর প্রোটনের থেকে ইলেকট্রন বেশি হয়ে গেছে বলে তো ওদের ক্ষেত্রে Z/E এর ভ্যালুটা বেড়ে গেছে নয় রে, কমে গেছে উল্টে। কারণ Z/E যদি ইলেকট্রনের ভ্যালুটা বেড়ে যায়, ইলেকট্রনের মানটা বেড়ে যায়, কারণ এরা প্রত্যেকেই অ্যানায়ন, ইলেকট্রনের মান ওদের ক্ষেত্রে বেশি হবেই। যদি ইলেকট্রনের মানটা বেশি হয় তাহলে Z/E ভ্যালুটা 1-এর থেকে কম হবে, 0 সামথিং এ চলে আসবে। তুই বুঝতে পারছিস? যেমন যদি আমি N3 মাইনাস তোকে করে দেখাই, N3 মাইনাস এর ক্ষেত্রে Z এর ভ্যালু কত? 7, E এর ভ্যালু কত বল? 7 আর 3 10। তাহলে Z/E কত? 7/10, 1-এর থেকে কম হয়ে গেল রে ভাই। এবার Z/E কমছে, তার মানে ব্যাসার্ধটা কি হচ্ছে? বাড়ছে, কারণ Z/E প্রপোর্শনাল টু তো 1/r হয়, তোকে তো আমি বলেছিলাম। তাহলে Z/E যার সবচেয়ে বেশি, Z/E যার সবচেয়ে বেশি, তার ব্যাসার্ধ সবচেয়ে কম।
তাহলে সবচেয়ে ছোট কে? সবচেয়ে ছোট হচ্ছে Na+। আশা করব ক্লিয়ার। বোরন মৌলটির কৌণিক সম্পর্ক দেখা যায় যার সঙ্গে একটু আগে শিখিয়েছি, নিচে কমেন্ট করে অ্যান্সার দেবে প্রত্যেকে। আমি আশা করব ভিডিওটা তোর খুব ভালো লেগেছে। প্রত্যেকটা কনসেপ্টকে একদম সুন্দর করে খাতার মধ্যে লিখে রেখে দিয়েছিস, প্রত্যেকটা কোশ্চেনকে প্র্যাকটিস করেছিস। তোরা হয়তো এক্সপেক্ট করেছিলি যে বন্ডিং এর আগের দিনে যে কোশ্চেনগুলো বাকি ছিল সেগুলো আমি এখানে করিয়ে দেবো, কিন্তু আমি ইচ্ছা করেই করাইনি, তার কারণ এটা একটা রিভিশন লেকচার। প্রত্যেকে হয়তো এক্সপেক্ট করবে যে রিভিশনটা হবে, এর মধ্যে যদি নতুন কিছু করিয়ে দিই অনেকে হয়তো ওটা দেখবে না এবং সেগুলো মিস করে যাবে। সেই কারণে ওটা আমি ফ্রেশ কোনো একটা ভিডিওর মধ্যে করাবো, কোয়েশ্চেন প্র্যাকটিস 5 এর মধ্যে করাবো, বা এটা হয়তো রিভিশন লেকচার 1, তাহলে কোয়েশ্চেন প্র্যাকটিস 4 এর মধ্যে করাবো। ব্যাস এই ব্যাপার ছিল আজকে। সবাই খুব ভালো থাক, খুব ভালো করে পড়তে থাক। এভাবেই অ্যাডভেঞ্চার একাডেমি তোদের সাথে থাকবে, পাশে থাকবে। কোয়েশ্চেন প্র্যাকটিস হবে, রিভিশনও হবে, আর ঝড়ের গতিতে অ্যাপের মধ্যে পড়াশোনাও হবে। তোরা অলরেডি জেনে গেছিস কিভাবে অ্যাপের মধ্যে ভর্তি হতে হয়। যদি ভর্তি হতে চাস নিচে পিন কমেন্টে লিঙ্ক আছে, চলে আয় অ্যাপের মধ্যে, খেলা হবে একসাথে, ধামাকা হবে একসাথে। ঠিক আছে, টাটা।